হিবিকি মানা 16 বছরের একটা ছেলে। হঠাৎ একদিন এক নতুন ওয়ার্ল্ডে এসে পড়ে। চোখ খুলেই দেখে একটা মনস্টার তার দিকে ছুটে আসে আর কানের পাশে একটা ভয়েস তাকে বলে এটা একটা হর্ন র্যাবিট। হিবিকির হাতে ফাইট করার মতো কোনো পাওয়ার নেই, কিন্তু সে অ্যাপ্রেজার নামের একটা রেয়ার পাওয়ার পায়। এটা দিয়ে সে যে কোনো কিছুর পাওয়ার আর লোকেশন দেখতে পারে। এলফ এমালিয়ার সাথে দেখা হওয়ার পর হিবিকি জানতে পারে তার এই ওয়ার্ল্ড ম্যাপ স্কিল কতটা স্পেশাল। গল্পের শুরুতে আমাদের এমসি কে একটি র্যাবিট মনস্টার থেকে দৌড়ে পালাতে দেখি, আর সে বেশ কনফিউজড হয়ে আছে কারণ সে জানে না সে কোথায় আছে আর ওই প্রাণীটি বা কি। তখনই সে একটা কণ্ঠ শুনতে পায় যেটা তাকে অ্যাপ্রেজ করছে। এরপর সেই কণ্ঠটা এমসি কে বলে ওটা একটা হর্ন র্যাবিট মনস্টার। সেই আওয়াজ শুনে এমসি বলে এটা কেমন শব্দ, আমার তো ভয় লাগছে। তখনই সেই হর্ন র্যাবিট এমসির উপর লাফিয়ে অ্যাটাক করে, কিন্তু এ সময় এমসির ব্যালেন্স বিগড়ে যায় আর এমসি ওই হর্ন র্যাবিটের উপর পড়ে যায়, যার ফলে ওই হর্ন র্যাবিটটা মারা যায়। পরের দৃশ্যে একজন এলফকে দেখা যায়। সে একটা আওয়াজ শুনতে পায় যেখানে বলা হয় এখান থেকে ইস্টে খুব ইম্পর্টেন্ট একটা কিছু আছে। এদিকে এমসি ভাবে সে কোথায় আছে আর সে দেখে তার ফোনে নেটওয়ার্কও আসছে না। কিছুক্ষণ পর এমসির খিদে পেতে শুরু করে, কিন্তু সে ভাবে আমি এই হর্ন র্যাবিটটাকে খেতে পারবো না, আমি আগুন জ্বালাতে পারি না আর এটাও জানি না এর মিট খাওয়া যাবে কিনা। তখনই সেই কণ্ঠটা ওই হর্ন র্যাবিটটাকে অ্যাপ্রেজ করে আর এমসি কে জানায় এর মিট খাওয়া যাবে। এটা শুনে এমসি হর্ন র্যাবিটটাকে নিজের ব্যাগে ভরে নেয়। এরপর সে ভাবে আসলে এই কণ্ঠটা কিসের, হয়তো আরো প্রশ্ন করলে কিছু জানা যেতে পারে। সে ওই কণ্ঠটাকে নিজের ব্যাগ সম্পর্কে জিজ্ঞেস করে। তখন কণ্ঠটা এমসি কে জানায় এটা এমন কিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যা এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না। এরপর এমসি আকাশকে অ্যাপ্রেজ করতে বলে, কিন্তু কণ্ঠটা বলে অ্যাপ্রেজ করার মতো ওখানে কোনো টার্গেট নেই। পরের দৃশ্যে এমসি মাটিকে অ্যাপ্রেজ করে। তখন ওই কণ্ঠটা তাকে জানায় এটা মেজ ইটার, যার লেভেল 273। এটা শুনে এমসি ভয় পেয়ে যায় আর ভাবে নিশ্চয়ই মাটির নিচে কেউ আছে। এরপর সে নিজেকে অ্যাপ্রেজ করে। তখন তার সামনে স্ট্যাটাস খুলে যায় যেখানে তার নাম হিবিকি মানা লেখা থাকে আর তার বয়স, তার রেস এবং জব লেখা থাকে, যা ছিল অ্যাপ্রেজাল প্রফেশনাল। এটা দেখে এমসি ভাবে প্রফেশনাল মানে কি, কিন্তু তাকে এর কোনো উত্তর দেয় না। এরপর সে ভাবে আসলে এই আওয়াজটা আসছে কোত্থেকে। সে ওই আওয়াজটাকে জিজ্ঞেস করে তুমি কে। তখন সেই কণ্ঠটা হিবিকিকে জানায় আমি তোমার স্ট্যাটাস সাপোর্ট আর আমি পার্সোনাল ইনফরমেশন সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে পারি না। এদিকে হিবিকি দেখে তার কাছে অনেক স্কিল আছে আর সে খুব এক্সাইটেড হয়ে এক স্কিল এক্সপার্ট আই ইউজ করে, কিন্তু তাতে কিছুই হয় না। এরপর সে ওয়ার্ল্ড ম্যাপ ইউজ করে, কিন্তু তাতে শুধু ওই জায়গাটুকুই দেখা যাচ্ছিল যেখান থেকে সে পালাচ্ছিল, তাই সে বেশি কিছু বুঝতে পারে না। এখন সন্ধে হয়ে গেছে আর হাঁটতে হাঁটতে হিবিকি একটা রাস্তার কাছে চলে আসে, কিন্তু তখনই সে ওখান থেকে পড়ে যায় আর একটা টাইটেল পায় কাস্টঅ্যাওয়ে ইন আ স্কাই। হিবিকি ভাবে স্কাই মানে কি। তখনই তার পাশে একটা মনস্টার দেখা যায় আর ওটা দেখে হিবিকি খুব ভয় পায় এবং বলে তার মানে আমি একটা স্কাই ওয়ার্ল্ডে আছি। এ সময় তার হঠাৎ চিৎকার শুনে ওই মনস্টারটা নিজেও ভয় পেয়ে যায়। ওদিকে হঠাৎ একটা অ্যাটাক এসে লাগে আর মনস্টারটা মরে যায়। দেখা যায় ওই অ্যাটাকটা আগে দেখা সেই এলফ করেছিল। এলফটা হিবিকির কাছে আসে আর তখনই হিবিকির ট্রান্সলেশন স্কিল অ্যাক্টিভেট হয়ে যায়, যার সাহায্যে সে অন্য লোকদের কথা বুঝতে পারে আর কথা বলতে পারে। হিবিকি ওই এলফটাকে তাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ বলে। এলফটা জানায় তার নাম এমানলিয়া। হিবিকিও নিজের নাম বলে। এরপর এমানলিয়া তাকে জিজ্ঞেস করে তুমি ওখান থেকে এসেছো তাই না, ওখান থেকে বাইরে কিভাবে এলে। কিন্তু এ সময় ওর কান দেখে হিবিকি জিজ্ঞেস করে তুমি একজন এলফ আর তুমি কসপ্লে করছো তাই না। এটা শুনে এমানলিয়া বলে আমি তোমার কথা বুঝতে পারছি না। সে হিবিকিকে জিজ্ঞেস করে তুমি মেজ ইটার গ্রাসল্যান্ডে কি করছিলে। হিবিকি জিজ্ঞেস করে এই মেজ ইটার কি। এটা শুনে এমানলিয়া শকড হয়ে যায় আর বলে তুমি জানো না ওটা কি আর তাও ওখানে গিয়েছিলে। হিবিকি বলে আমি হঠাৎ করে ওখানে চলে এসেছিলাম। তখনই হিবিকি ভাবে ও আসলে কে। তখন স্ট্যাটাস সাপোর্ট তাকে এমানলিয়ার স্ট্যাটাস দেখায় আর ওটা দেখে হিবিকি জানতে পারে সে একজন রিয়েল এলফ আর তার বয়স 56। এ সময় এমানলিয়া হিবিকিকে জানায় মেজ ইটার একটা মনস্টার যে মাটি হয়ে লুকিয়ে থাকে আর শিকার পথ হারিয়ে ক্লান্ত হয়ে গেলে তাদের খেয়ে ফেলে। এরপর এমানলিয়া তাকে জড়িয়ে ধরে আর বলে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, এখন তুমি সেফ আর একটা ছোট বাচ্চা হিসেবে তুমি খুব ভালো কাজ করেছো। এটা শুনে হিবিকি তাকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় আমার বয়স কত হবে। এমানলিয়া বলে তোমার বয়স বড়জোর 10 কি 11 বছর হবে। হিবিকি তখন তাকে বলে যে তার বয়স 16 বছর। কথা শুনে এমানলিয়া অবাক হয়ে যায় আর বলে এইটুকু একটা বাচ্চা কি করে প্রাপ্তবয়স্ক হয়। পরের দৃশ্যে এমানলিয়া এক জায়গায় ক্যাম্প করছিল। হিবিকি জানায় এই পৃথিবীতে 15 বছর বয়স হলে তাকে প্রাপ্তবয়স্ক ধরা হয়। তাদের খাবার রান্না হয়ে গিয়েছিল। পরে জানা যায় তারা হিবিকির ধরা সেই হর্ন র্যাবিট খাচ্ছিল। কিছুক্ষণ পর তারা দুজনে চা খাচ্ছিল আর হিবিকি তাকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা। এ কথা শুনে এমানলিয়া এতটাই অবাক হয় যে তার মুখের চা হিবিকির মুখে ছিটিয়ে দেয়। এরপর সে হিবিকিকে সরি বলে তার মুখ পরিষ্কার করে
করে দেয়। এমালিয়া তাকে বলে এটা হলো হাবারাস্তিয়া রাজ্য। হিবিকি এমালিয়াকে জানায় সে অনেক দূরের এক দেশ জাপান থেকে এসেছে। শুনে এমালিয়া বলে আমি তো এর নাম আগে কখনো শুনিনি। হিবিকি ভাবে আমি জানতাম এটা এমনই হবে। সে কিছুটা মন খারাপ করে। তাকে দেখে এমালিয়া বলে নিজের বাড়ি থেকে এত দূরে থাকতে নিশ্চয়ই তোমার ভালো লাগছে না। তুমি চিন্তা করো না, আমি তোমাকে শহরে নিয়ে যাব। হিবিকি তখন তাকে থ্যাংক ইউ বলে। পরের দৃশ্যে এমালিয়া একটা ম্যাজিক এয়ার অ্যালার্ম ব্যবহার করে। তারা দুজনে শুয়েছিল আর হিবিকি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে এমালিয়া ভাবে এই ছেলেটা আমাকে মনে হয় একটু বেশিই বিশ্বাস করছে। নিশ্চয়ই এটাই সেই দামি জিনিস যার কথা স্পিরিট আমাকে বলেছিল। এমালিয়াও ঘুমিয়ে পড়ে আর তখনই স্পিরিট হিবিকিকে রক্ষা করার জন্য তাকে থ্যাংক ইউ বলে। পরের দৃশ্যে হিবিকির অতীতের একটা দৃশ্য দেখানো হয় যেখানে সে তার বন্ধু আমানি, কিয়োকো আর তাইকির সাথে ছিল আর তারা গল্প করছিল। তাইকি হিবিকিকে বলছিল গরমের ছুটি আসছে, আমি চাই আমারও একটা ভালো গার্লফ্রেন্ড হোক যার সাথে আমি সবকিছু এক্সপিরিয়েন্স করতে পারবো। শুনে আমানিক তাকে বলে তোমার কথা নেগেটিভ ফিল দিচ্ছে আর তারা সবাই হাসতে থাকে। হিবিকি জানায় তাদের গরমের ছুটি শুরু হতে যাচ্ছিল আর শেষ দিন সে ক্লাসরুমে ঢুকছিল। ঠিক তখনই তার চোখের সামনে খুব তেজ আলো আসে আর এভাবে সে অন্য পৃথিবীতে চলে আসে। এ সময় দেখা যায় হিবিকি এসব স্বপ্ন দেখছিল। হঠাৎ তার মুখে কিছু একটা এসে লাগে। দেখা যায় এটা এমালিয়ার জামার বোতাম ছিল। হিবিকি তাদের চারপাশের সেই সবুজ আলো দেখে বলে এটা কি? তখন সেই আওয়াজ তাকে বলে এটা একটা ম্যাজিক্যাল ব্যারিয়ার। হিবিকি নিজের স্ট্যাটাস দেখতে থাকে আর সেই আওয়াজকে জিজ্ঞাসা করে এই জবের মানে কি। সে হিবিকিকে জানায় যে গড তাকে এই জব দিয়েছেন। তার অ্যাপ্রেজাল জব হলো একটা বি র্যাঙ্কের জব যেখানে তার কাছে অ্যাপ্রেজাল অ্যাবিলিটি থাকে। এটা দিয়ে সে যে কোনো টার্গেটের ক্ষমতা আর স্বভাব জানতে পারবে, কিন্তু এতে তুমি কোনো ফাইট স্কিল পাবে না। এই শুনে হিবিকি আবার ঘুমানোর জন্য চলে যায়। পরের দিন সকালে এমালিয়া উঠে দেখে তার জামার বোতাম ভেঙে গেছে। সে খুব অবাক হয়। তখনই হিবিকি উঠে পড়ে আর এমালিয়াকে তার জামার বোতামটা দিয়ে বলে তোমার বুক তো বেশ বড়। এই কথা শুনে এমালিয়া লজ্জা পেয়ে যায় আর তাকে একটা ঘুষি মেরে দূরে ফেলে দেয়। পরের দৃশ্যে সে হিবিকিকে মারার জন্য সরি বলে। হিবিকি তাকে জিজ্ঞাসা করে লোভেল টাউন এখান থেকে কত দূর, মানে যে শহরে এমালিয়া তাকে নিয়ে যেতে চেয়েছিল। এমালিয়া তাকে জানায় এই জঙ্গল থেকে বের হওয়ার পর অর্ধেক দিনেই আমরা সেখানে পৌঁছে যাব। হিবিকি তখন জিজ্ঞাসা করে এখানে মনস্টার আছে তাই না? সে বলে আমি থাকতে তোমার চিন্তা করার দরকার নেই, তবে তুমি তাদের বুঝতে পারছো এটা অনেক বড় ব্যাপার। হিবিকি বলে এটা আমার স্কিল ওয়ার্ল্ড ম্যাপের কারণে হচ্ছে। শুনে এমালিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে তোমার কাছে কি ট্রিপল এ র্যাঙ্কের স্কিল আছে? ওটা তো খুব রেয়ার হয়। এরপর সে তার জবের কথা জানতে চায়। হিবিকি বলে সে একজন অ্যাপ্রেজার। সে এমালিয়াকে জিজ্ঞেস করে এটা কি সত্যিই খুব ভালো স্কিল? এটা তো শুধু আমাকে দেখায় আমি কোথায় কোথায় গিয়েছি আর আমার আশেপাশে কত মনস্টার আর মানুষ আছে। এই কথা শুনে এমালিয়া বলে তুমি কি বুঝতে পারছো না বেঁচে থাকার জন্য সবকিছু কতটা গুরুত্বপূর্ণ? একজন অ্যাডভেঞ্চারার এই স্কিলের জন্য তোমাকে মেরেও ফেলতে পারে। হিবিকি তাকে জিজ্ঞাসা করে অ্যাডভেঞ্চারার আসলে কি? এমালিয়া এটা শুনে আরো বেশি অবাক হয়ে যায়। তখন হিবিকি তার কাছে মিথ্যে বলে আমি অ্যাডভেঞ্চারার সম্পর্কে জানি। এরপর সে নিজের স্ট্যাটাস সাপোর্টকে জিজ্ঞাসা করে অ্যাডভেঞ্চারার মানে কি। তখন সেই ভয়েস হিবিকিকে বলে অ্যাডভেঞ্চারার হলো অ্যাডভেঞ্চারার স্কিলদের একজন কন্ট্রাক্টর। তাদের আসল কাজ হলো মনস্টার ধরা, শেষ করা আর ম্যাটেরিয়াল জোগাড় করা। এমালিয়া তাকে বলে আমি কাল থেকে জানতাম তুমি এমন একজন বুদ্ধিহীন মানুষ যার বিন্দু মাত্র কমন সেন্স নেই। এই কথাটি সরাসরি গিয়ে হিবিকির বুকে লাগে। তখন সে এমালিয়াকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো বন্ধু আছে? এই কথাটিও সরাসরি এমালিয়ার বুকে গিয়ে লাগে, কারণ তার কোনো বন্ধু ছিল না। তবুও সে হিবিকিকে বলে হ্যাঁ আমার বন্ধু আছে। হিবিকি বলে ঠিক বলেছো, আমিও তো তোমার বন্ধুই। এই কথা শুনে সে খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর হিবিকি চারপাশের এলাকা চেক করতে শুরু করে। তারপর সে ম্যাপে দেখে সেখানে একটা ক্রিস্টাল হর্ন র্যাবিট আছে। শুনে এমালিয়া বেশ অবাক হয় আর তাকে জিজ্ঞাসা করে ওটা কোথায়। হিবিকি জানতে চায় ওটা কি সাধারণ হর্ন র্যাবিট থেকে আলাদা। সে বলে ক্রিস্টাল হর্ন র্যাবিট পাওয়া অনেক কঠিন, ওগুলো দিয়ে আমরা কিওর অল পোশন বানাতে পারি আর খুব সহজে 200 গোল্ডে সেল করতে পারি। এরপর তারা সেই ক্রিস্টাল হর্ন র্যাবিটের কাছে চলে আসে। হিবিকি সেটা চেক করে এমালিয়াকে বলে ওই খরগোশটার কাছে একটা এক্সেপ্ট স্কিল আছে আর তার সাথে ডিটেক্ট প্রেজেন্স স্কিলও আছে। ওদিকে এমালিয়া সাউন্ড কাট আর অর্ডার কাট ম্যাজিক ব্যবহার করে যাতে তাদের দুজনের গায়ের গন্ধ আর শব্দ একদম কমে যায় এবং খরগোশটা তাদের উপস্থিতি বুঝতে না পারে। হিবিকি এটা দেখে বলে এটা তো দারুণ ম্যাজিক। এখন এমালিয়া তাকে বলে না তুমি বেশ দারুণ, তুমি ওয়ার্ল্ড ম্যাপ ব্যবহার করে সেই টার্গেটের লোকেশন পিন পয়েন্ট করতে পারো যাদের খুঁজে পাওয়া অনেক কঠিন। সে আরো বলে যে কোনো অ্যাডভেঞ্চারার পার্টি তোমাকে দলে নিতে চাইবে। হিবিকি বলে কিন্তু এটা তো একটা নন কম্ব্যাট জব। এমালিয়া বলে তুমি পেছনের লাইন থেকে তাদের সাপোর্ট করতে পারো। এরপর সে হিবিকিকে বলে তুমি চাইলে আমরা মিলে একটা পার্টি বানাতে পারি। হিবিকি এমালিয়ার কথাটি শুনতে পায় না আর তাকে আবার বলতে বলে। এমালিয়া বলে না আমি তেমন কিছু বলিনি। মনে মনে ভাবে এখন এই কথা বললে মনে হবে
আমি তার সাথে পার্টি বানাতে চাচ্ছি। সে ভাবে এমন তো নয় আমার কোনো সঙ্গী নেই বা আমি একা অনুভব করি। সে আরো ভাবে আগে আমি ওই ক্রিস্টাল হর্ন র্যাবিটের শিং নেব, তখন হিবিকি নিজেই আমাকে পার্টি বানানোর কথা বলবে। কিছুক্ষণ পর সে লুকিয়ে হর্ন র্যাবিটকে দেখছিল। হিবিকি এমালিয়াকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো তীরের দরকার নেই? সে বলে, আমার জব হলো স্পিরিট আর্চার। স্পিরিটের ডিভাইস প্রোটেকশন দিয়ে আমি বাতাসকে তীরের মতো বানাতে পারি। তখন সে বাতাস দিয়ে তীর বানিয়ে ক্রিস্টাল হর্ন র্যাবিটকে অ্যাটাক করে, কিন্তু খরগোশটা খুব সহজেই সেই তীর থেকে বেঁচে যায়। এটা দেখে এমালিয়া খুব মন খারাপ করে। সে বলে, যতক্ষণ ওর কাছে ওই এক্সেপ্ট স্কিল আছে ততক্ষণ আমাদের কোনো সুযোগ নেই, তবে যখন ও অ্যাটাক করে তখন ও কোনো স্কিল ব্যবহার করতে পারে না, সেটাই আমাদের সুযোগ হতে পারে। হিবিকি বলে, তার মানে ও যদি আমাকে অ্যাটাক করে তবে ওকে কবজায় আনা যাবে। এমালিয়া বলে, এটা বেশ বিপজ্জনক আর আমার মনে হয় না খরগোশটা এই ফাঁদে পা দেবে। হিবিকি তাকে বলে, আমি যখন ওকে চেক করছিলাম তখন বুঝতে পেরেছি ও বেশ বোকা। এরপর এমালিয়া সে ক্রিস্টাল হর্ন র্যাবিটের 3 দিকে একটা দেওয়াল তুলে দেয়। যেদিকে দেওয়াল ছিল না ঠিক সেই জায়গাতে হিবিকি শুয়ে থাকে। তখন খরগোশটা হিবিকিকে অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই এমালিয়া তার উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এরপর দেখা যায় এতে হিবিকির জব, তার সব স্কিল আর তার নিজের লেভেলও আপ হয়ে যায়। সেই কথা এমালিয়াকে বলে আর জানায়, তাকে তো তুমি মেরেছিলে। তখন এমালিয়া তাকে জানায়, তুমি তাকে অ্যাপ্রেস করেছিলে আর তুমি টোপও হয়েছিলে, তাই এই কাজ আমরা দুজনে মিলে করেছি। এমালিয়া সেই ক্রিস্টাল হর্ন র্যাবিটের ক্রিস্টাল বের করে নিয়েছে। এরপর সিন চেঞ্জ হয়, আরেক লোককে দেখা যায়। সে বলে, হিবিকি তুমি বেশ ভালো করেছো, কিন্তু এখনো তোমার টিউটোরিয়াল চলছেই। আমি প্রে করি তুমি যেন সবসময় খুশি থাকো। পরের দৃশ্যে দেখা যায় ইভেল নামের এক মেয়ে নিজেকে গিল্ডে রেজিস্টার করায় আর এখন সে একজন অ্যাডভেঞ্চারার হয়ে গেছে। তখন রিসেপশনিস্ট তাকে বলে, তুমি ওখান থেকে জব পাবে। সে বলে, আমি আমার ফার্স্ট জব পেয়ে গেছি আর আমাকে একজনকে খুঁজতে হবে। এরপর আমরা এমালিয়া আর হিবিকিকে রোভেল টাউনে দেখি। এমালিয়া হিবিকিকে একটা ক্যাপ পরিয়ে দেয় কারণ সে তার স্কুলের ড্রেসে ছিল। তারপর সে হিবিকিকে বলে, এই শিংটা বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে তুমি নিজের জন্য জামা কাপড় কিনতে পারবে। সে বলে, এ থেকে আমরা 200 গোল্ড তো পেয়ে যাব, তখন তুমি নিজের জন্য ওয়েপন আর আর্মারও নিতে পারবে। হিবিকি তাকে জিজ্ঞেস করে, একটা গোল্ড কয়েনের ভ্যালু কত হয়? সে এতটুকু জানে না। এটা দেখে এমালিয়া শকড হয়ে যায়। তখন হিবিকি তাকে বলে, আমি তো মজা করছিলাম। এরপর সে এই কথা স্ট্যাটাস সাপোর্টকে জিজ্ঞাসা করে। সে তাকে বলে, একটা গোল্ড কয়েন 10,000 ইয়েনের সমান হয়। পরের দৃশ্যে তারা দুজনেই একটা গিল্ডে চলে আসে। তখন দুজন লোক এমালিয়াকে দেখে বলে, ফাইনালি তুমি পার্টি বানিয়েই নিলে, কিন্তু একে দেখে তো অ্যাডভেঞ্চারার মনে হয় না। তুমি কি কোনো বেবি সিটিং জব করছো? এমালিয়া তাকে বলে, যদিও ও দেখতে এমন কিন্তু ও একজন অ্যাডাল্ট। এ সময় আমরা ওখানে অন্য একটা অ্যাডভেঞ্চারিং পার্টিকে দেখি আর তাদের লিডার এমালিয়াকে বলে, তাহলে এই নতুন। সে তাদের বলে, ওই লোকগুলো সবসময় ফালতু কথা বলতে থাকে, তাই এদের সিরিয়াসলি নিও না। এরপর সে হিবিকিকে গুড লাক বলে সেখান থেকে চলে যায়। এমালিয়া তাকে জানায় এই অ্যাডভেঞ্চারিং পার্টির নাম সিলভার ব্যানার। এরপর এমালিয়া হিবিকিকে সেই রিসেপশনিস্ট জুয়েলের কাছে নিয়ে যায় আর তাকে বলে, আমার কাছে একটা আইটেম আছে যেটা আমি সেল করতে চাই, তুমি কি আমাদের অন্য রুমে নিয়ে যেতে পারো? পরের দৃশ্যে জুয়েল তাদের দুজনকে গিল্ড মাস্টারের রুমে নিয়ে আসে। তখন হিবিকি দেখে গিল্ড মাস্টারের বডি খুব ভালো আর সে এতে ইমপ্রেসড হয়ে যায়। গিল্ড মাস্টার হিবিকিকে বলে, আমার নাম বালস ডেলিয়ার্ড আর আমি এখানকার গিল্ড মাস্টার। এরপর হিবিকিও তাকে নিজের নাম বলে। হিবিকি তাকে বলে, আমার বডি খুব ছোট, তাই আমি যতই ট্রেনিং করি না কেন আমার মাসল তৈরি হয় না। তখন সে তাকে বলে, যদি তুমি চওড়া হতে চাও তবে আপার বডিতে ফোকাস করা এফেক্টিভ হবে। তারা দুজনেই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এতে বিরক্ত হয়ে জুয়েল আর এমালিয়া দুজনেই তাদের উপর অ্যাটাক করে দেয়। পরের দৃশ্যে জুয়েল এমালিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি সেল করতে চাও? তখন সে তাদের সেই শিংটা দেখায়। ওটা দেখে গিল্ড মাস্টার বলে, এটা তো 3 বছর আগের শিংয়ের চেয়েও বড় শিং। এরপর বাস এমালিয়াকে বলে, এর জন্য 400 গোল্ড কেমন হবে? এটা শুনে হিবিকি ভাবে এমালিয়া যা ভেবেছিল এটা তার চেয়ে ডাবল প্রাইস, তাই নিশ্চয়ই সে খুশি হবে। কিন্তু তখনই এমালিয়া তাকে বলে, তুমি কি আমাকে বোকা ভাবো? এটা শুনে হিবিকি শকড হয়ে যায়। এমালিয়া বাসকে বলে, 3 বছর আগের শিং 250 গোল্ডে সেল হয়েছিল আর এই শিংটা সেটার থেকে 3 গুণ বড়, তাই এর জন্য আমাদের অন্তত 800 গোল্ড তো চাই। বাস তাকে জিজ্ঞাসা করে, 450 গোল্ড কেমন হয়? তখন এমালিয়া 780 বলে। এরপর গিল্ড মাস্টার 600 বললে এমালিয়া 750 গোল্ড বলে। এরপর বাস 680 বলে আর বলে যে আমরা এর বেশি দিতে পারবো না। তখন এমালিয়া তাকে বলে, হয়তো ক্যাপিটালের অ্যাডভেঞ্চারার্স গিল্ড আমাকে এর জন্য আরো বেশি প্রাইস দিতে পারবে। এটা শুনে প্রেসারে পড়ে বাস তাদের 700 গোল্ড দেওয়ার কথা বলে। এই কথা শুনে এমালিয়া রাজি হয়ে যায় আর সে খুব খুশি হয়। ওদিকে জুয়েল গিল্ড মাস্টারকে বলে, এটা আমাদের বাজেটের অনেক বাইরে চলে গেছে, তাই এখন এটা তোমার স্যালারি থেকে কাটা হবে। এরপর এমালিয়া এটা ভেবে খুশি হতে
হতে থাকে যে এখন হিবিকি তাকে পার্টি বানানোর কথা বলবে, কিন্তু তখনই তার জামার বোতাম ছিঁড়ে যায়। এটা দেখে জুয়েল বাস আর হিবিকি দুজনকে রুমের বাইরে পাঠিয়ে দেয়। পরের দৃশ্যে স্ট্যাটাস সাপোর্ট হিবিকিকে বলে, তোমার টিউটোরিয়াল স্কিলের লেভেল আপ রিকোয়ারমেন্টস পূরণ হয়ে গেছে। হিবিকি তাকে জিজ্ঞাসা করে টিউটোরিয়াল আসলে কি। তখন সে হিবিকিকে বলে এই স্কিল তাদেরই দেওয়া হয় যাদের বেঁচে থাকার সম্ভাবনা বা সার্ভাইভাল রেট অনেক কম থাকে, আর এর মাধ্যমে তুমি গডের কাছ থেকে সাহায্যও পাও যাতে তুমি বেঁচে থাকার জন্য জরুরি স্কিল আর জ্ঞান অর্জন করতে পারো। এ কথা শুনে হিবিকি তাকে জিজ্ঞাসা করে তুমি কি সিরিয়াস। ঠিক তখনই শোনা যায় গড তাকে বলছেন। একদম ঠিক। হিবিকি ভাবে হয়তো আমি এটা কল্পনা করছি। ওয়েট, আমি হয়তো গডের কারণে আজ এখানে পৌঁছাতে পেরেছি। তাই সে গডকে থ্যাংক ইউ বলে। তখন গড তাকে বলে এইভাবেই আমার প্রশংসা করতে থাকো, ওতে আমার কাজ করার মুড চলে আসে। হিবিকি এটা শুনে পুরো অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তুমি কে। তখন সে বলে আমি হলাম গড যে তোমাকে এতক্ষণ সাপোর্ট দিচ্ছিল। আমি সব সময় তোমার সাথে কথা বলতে পারবো না, তবে তোমাকে সাহায্য করার জন্য আমার সেরাটা চেষ্টা করব, তাই নিজের খেয়াল রেখো। এই বলে গড চলে যায়। হিবিকি তখন বলে আরে থামো, আমার তো তোমাকে অনেক কিছু জিজ্ঞাসা করার ছিল। এরপর স্ট্যাটাস সাপোর্ট হিবিকিকে জানায় তোমার টিউটোরিয়াল স্কিল লেভেল আপ হওয়ার কারণে এতক্ষণ যে গাইডের সাপোর্ট পাচ্ছিলে সেটা আর পাবে না। ওদিকে এমালিয়া সেখানে পৌঁছায়। তখন মেটিয়ার নামের এক মেয়ে তাকে বলে আপনার জন্য একটা মিশন এসেছে। সে তাকে একটি চিঠি দেয়। চিঠিটা পড়ার পর এমালিয়া হিবিকিকে বলে আমাকে এখনই সিটির জন্য বের হতে হবে। আমি আমার হোম টাউনের রিকোয়েস্ট ফেরাতে পারবো না, আর আমি তোমাকে এখন নিজের সাথে নিয়ে যেতে পারছি না। হিবিকি এটা দেখে বুঝতে পারে এমালিয়া আসলে তার গাইড ছিল। অন্যদিকে ইভেল কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সেটা সে পাচ্ছিল না। পরের দৃশ্যে এমালিয়া হিবিকিকে জিজ্ঞাসা করে আমাকে ছাড়া তোমার কোথাও কোনো অসুবিধা হবে না তো। হিবিকি বলে তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না। তখন এমালিয়া বলে আমি জুয়েলকে বলেছি তোমার উপর নজর রাখতে, তাই খুব একটা সমস্যা হবে না। এরপর সে হিবিকিকে জিজ্ঞাসা করে এখন তুমি কি করবে। হিবিকি বলে আমি এখন একজন অ্যাডভেঞ্চারার হওয়ার কথা ভাবছি। এমালিয়া তাকে বলে নিজের খেয়াল রেখো। এক জায়গায় পৌঁছে সে হিবিকিকে বলে তোমার আর সামনে আসার দরকার নেই, তুমি চাইলে সেই ইনে ঘুমাতে পারো যেখানে আমি থাকতাম। এরপর সে তাকে একটা ম্যাপ দিয়ে বলে স্মাইলিং গডেজ ইনে গিয়ে তানিয়ার খোঁজ করো। হিবিকি বলে ঠিক আছে, যদি তুমি কখনো দূরে কোথাও ট্রাভেল করতে চাও তবে জুয়েলকে জানিও, তখন আমি তোমার সাথে চলে আসবো। হঠাৎ হিবিকি তাকে সেই কেভটা ফেরত দিতে চায়, কিন্তু এমালিয়া মানা করে দেয় এবং বলে এটা গিফট হিসেবে রেখে দাও। তখন হিবিকি তাকে বলে এটার বেশি প্রয়োজন তোমারই, বারবার তোমার জামার বোতাম খুলে যায়। এ কথা শুনে এমালিয়া লজ্জায় সেখান থেকে পালিয়ে যায় আর ভাবে বিশ্বাসই হচ্ছে না ও ওটা দেখে ফেলেছে, তাও একবার নয় তিনবার। দৌড়াতে দৌড়াতে সে একটা মেয়ের সাথে ধাক্কা খায় আর মেয়েটি নিচে পড়ে যায়। এমালিয়া তাকে সরি বলে। এ সময় সেখানে একজন গার্ড চলে আসে আর এমালিয়াকে জিজ্ঞাসা করে তুমি এত তাড়াহুড়োর মধ্যে কেন আছো। সে বলে আমাকে খুব জলদি বাড়ি ফিরতে হবে। ওদিকে সেই মেয়েটি আসলে ইভেল ছিল, যে এমালিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি এলফ কান্ট্রির কথা বলছিলে। এমালিয়া বলে হ্যাঁ ঠিকই বলেছো। এটা শুনে ইভেল খুব খুশি হয় আর বলে কি দারুণ ব্যাপার, আমিও তো ওখানেই যাচ্ছি। পরের দৃশ্যে হিবিকি আমাদের বলে এমালিয়া চলে যাওয়ার পর আমি আমার সবটুকু সময় ঘুমিয়েই কাটিয়েছি। সে আরো জানায় গড সে সময়ের পর থেকে আর কিছুই বলেনি। সে গিল্ডেও খোঁজ নিয়েছিল। দেখা যায় সে জুয়েলকে অন্য দুনিয়া বা অ্যানাদার ওয়ার্ল্ড সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, কিন্তু জুয়েল তাকে সম্পূর্ণ অন্য এক দুনিয়ার কথা বলেছিল। এ সময় সেখানে তানিয়া আসে এবং হিবিকিকে বলে আজ সকালে তুমি লাঞ্চ করতে আসোনি, তাই আমি খুব চিন্তায় ছিলাম। তুমি ঠিক আছো তো। হিবিকি হ্যাঁ বলে। তানিয়া তখন বলে ডিনারের সময় হয়ে গেছে। হিবিকি বলে ঠিক আছে, আমি এখনই নিচে আসছি। তানিয়া সেখান থেকে চলে যাওয়ার পর হিবিকি ভাবে আমি খুব চিন্তায় আছি, কারণ আমার কাছে শুধু এই হর্ন বিক্রির টাকাটাই পড়ে আছে, তো আমাকে জলদি কোনো কাজ খুঁজে নিতে হবে। তারপর সে ভাবে আসলে আমি কি বা করতে পারি। তখন স্ট্যাটাস সাপোর্ট তাকে তার স্ট্যাটাস দেখাতে শুরু করে, কিন্তু সেই নাম্বারগুলো দেখে সে কিছুই বুঝতে পারে না। তাই স্ট্যাটাস সাপোর্ট তাকে 1-on-1 ফাইট করার জন্য মানা করে। এরপর দেখা যায় সে কিছু নতুন টাইটেল পেয়েছে আর সাথে দুটো নতুন স্কিল ম্যাজিক বুক এবং কন্ট্রাক্টও পেয়েছে। হিবিকি ভাবে ম্যাজিক বুক বেশ কাজের মনে হচ্ছে। তখন স্ট্যাটাস সাপোর্ট তাকে বলে ম্যাজিক বুকের পেজগুলো পড়লে তুমি এর ভেতরে কি আছে তা জানতে পারবে, কিন্তু তুমি যদি হাই লেভেলের মেডিকেল প্রসিডিওর করতে চাও তবে তোমাকে সব পেজ পড়তে হবে, তবে তুমি মাঝপথে থামতে পারবে না আর এতে অনেকটা সময়ও লাগবে। এরপর দেখা যায় সে সেটা করার জন্য রাজি হয়ে যায়। তখন সেই ম্যাজিক বুক থেকে সব নলেজ হিবিকির মাথায় যেতে শুরু করে। সিন চেঞ্জ হয় আর এমালিয়া ইভেলকে বলে হিবিকির মধ্যে একদমই কমন সেন্স নেই, কিন্তু তাও আমি তাকে একা ছাড়তে পারছি না। এটা শুনে ইভেল বলে মনে হচ্ছে তোমার তার সাথে প্রেম হয়ে গেছে। এমালিয়া বলে এমনটা হতেই পারে না। এরপর সে তাদের সামনে একজন মেড নিয়ে আসে আর তাকে দেখে এমালিয়া বলে এ তো স্টিলিয়া। তারপর সে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে খুব মিস করেছি। এ সময় এমালিয়া ইভেলকে বলে এ আমাদের চিফ মেড স্টিলিয়া, আর স্টিলিয়াকে বলে এ হলো ইভেল, ও একজন অ্যাডভেঞ্চারার।
তখন ইভেল স্টেলিয়াকে বলে আমরা একই পার্টিতে আছি। ওদিকে এটা শুনে এমালিয়া খুশি হয়ে যায় আর হ্যাঁ বলে, কিন্তু এতে স্টেলিয়া খুশি হয় না। কয়েকদিন পর দেখা যায় হিবিকির ম্যাজিক বুক পড়ার স্টাডি কমপ্লিট হয়ে গেছে। পরের সিনে তাকে একটা আর্মার শপে দেখা যায় আর সে নিজের জন্য আর্মার নিয়ে এসেছে। সে বলে স্কিল অর্জন করা বেশ কঠিন কাজ। তখন স্ট্যাটাস সাপোর্ট তাকে জানায় আলাদা আলাদা স্কিল পাওয়ার পদ্ধতিও আলাদা হয়। হিবিকি এটা জানানোর জন্য স্ট্যাটাস সাপোর্টকে থ্যাংক ইউ বলে। সে আরো বলে স্ট্যাটাস সাপোর্ট নামটা একটু লম্বা, আমি কি তোমাকে স্যাপোচান ডাকতে পারি? দেখা যায় এতে সে রাজি হয়ে যায়। পরের সিনে সিলভার ব্যানার পার্টি দেখানো হয়। তাদের লিডার জেড এর অবস্থা খুব খারাপ। তাদের দেখে হিবিকি ভাবে এ তো সেই লোকগুলো যাদের সাথে সেদিন দেখা হয়েছিল। জেড এর সাথী জানায় জেড আর সিলভার রুবি উলফ একসঙ্গে একে অপরের উপর অ্যাটাক করেছে। সে আরো বলে গিল্ড মাস্টার ব্লিডিং আটকাতে পারেন। তখনই তারা দুজন নিচে পড়ে যায় আর জুয়েল তাদের জানায় বালস টাউনে নেই। হিবিকি দেখে জেড এর শরীর থেকে অনেকটা রক্ত বের হচ্ছে। সে ভাবে হয়তো আমি আমার ম্যাজিক বুক স্কিল দিয়ে ওর হেল্প করতে পারি। সে তাদের জিজ্ঞেস করে আমি কি একবার দেখতে পারি? আমার কাছে মেডিকেল স্কিল আছে, তাই হয়তো আমি কিছু করতে পারবো। তারা হিবিকিকে পরীক্ষা করার সুযোগ দেয়। স্যাপোচান হিবিকিকে বলে ওর শরীরে ডেথ পয়জন আছে আর ওই জন্য ব্লিডিং আটকানো মুশকিল হয়ে যাবে। তোমাকে ওর শরীরের সব পার্টস সহ ওকে পুরোপুরি হিল করতে হবে। এর জন্য তোমাকে হাইপার কিউ আর পারফেক্ট হিল ইউজ করতে হবে আর তাতে তোমার 650 এমপি দরকার হবে। কিন্তু হিবিকির কাছে মাত্র 56 এমপি ছিল। হিবিকি সবাইকে জিজ্ঞেস করে এখানে কি কেউ হাইপার কিউর আর পারফেক্ট স্কিল ইউজ করতে পারে? সবাই তাকে না বলে দেয়। তখন স্যাপোচান তাকে বলে আমি সাজেস্ট করছি তুমি টেকনিক্যাল স্কিল কন্ট্রাক্ট ইউজ করো। ওটা ইউজ করে তুমি টেম্পোরারি সাপোর্টারদের থেকে এমপি নিতে পারবে আর তার জন্য মুখে বলা কন্ট্রাক্টই যথেষ্ট। এটা শুনে হিবিকি সবাইকে তার সাথে কন্ট্রাক্ট করার কথা বলে যাতে তারা তাদের এমপি হিবিকিকে ট্রান্সফার করে দেয়। এখন তার শুধু 174 এমপি দরকার ছিল। তখন জুয়েল তার সাথে কন্ট্রাক্ট করে আর নিজের এমপি তাকে ট্রান্সফার করতে শুরু করে। তারপর দেখা যায় হিবিকি 273 এমপি পায়। হিবিকি জেড এর উপর হাইপার কিউর ব্যবহার করে তার শরীরের বিষ ঠিক করে দেয়। এরপর সে পারফেক্ট হিল ব্যবহার করে তাকে সুস্থ করতে থাকে। এ সময় জেড এর শরীরের অর্গানস আবার আগের মতো হয়ে যায় আর সে পুরোপুরি ঠিক হয়ে যায়। কিন্তু তখনই হিবিকি অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর সে আবার স্বপ্ন দেখে যেখানে আকানে তাকে বলছে তুমি সব সময় চিন্তা না করেই কাজ করো। যেমন একবার তুমি নদীতে ডুবে যাওয়া একটা কুকুরকে বাঁচিয়েছিলে। সে আরো বলে এর কোনো গ্যারান্টি নেই একইভাবে কেউ তোমাকে বাঁচাতে আসবে, তাই তোমার সাবধান থাকা উচিত। হঠাৎ স্যাপোচান তাকে জানায় তার জব লেভেল 2 থেকে লেভেল 5 হয়ে গেছে। এই আওয়াজে সে হঠাৎ জেগে ওঠে। তারপর দেখা যায় তার স্কিল কন্ট্রাক্ট আর ট্রান্সলেশনও লেভেল আপ হয়ে গেছে। ওদিকে জুয়েল হিবিকিকে বলে তুমি আমার ছোট ভাইকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি। হিবিকি ভাবে জুয়েল একজন বিস্ট ওম্যান আর জেড হিউম্যান, তাহলে ওরা ভাই বোন কিভাবে? তখন জুয়েল জানায় আমাদের মা আলাদা আলাদা ছিল। হিবিকি বলে সবার সাহায্য ছাড়া আমি এটা করতে পারতাম না। জুয়েল বলে কিন্তু তুমি সেখানে ছিলে বলেই এটা সম্ভব হয়েছে। এটা শুনে হিবিকি খুশি হয়ে যায়। এরপর জুয়েল হিবিকিকে বলে আমি এই ঘটনার জন্য গ্যাজ অর্ডার ইস্যু করে দিয়েছি যাতে এই বিষয়ে কেউ জানতে না পারে। হিবিকি জিজ্ঞাসা করে এমন কেন? সে বলে আজ পর্যন্ত কেউ হাইপার কিউর আর পারফেক্ট হিল ব্যবহার করতে পারেনি। যদি এই কথা মানুষ জানতে পারে তবে নিশ্চিতভাবে কেউ টাকার জন্য তোমার ক্ষতি করতে পারে। যদি তোমার সাথে ফ্রেন্ডলি অ্যাডভেঞ্চারার থাকে তবে তুমি সেফ থাকবে। হিবিকি বলে জানি না আমি এই সিটিতে কতদিন থাকবো আর আমি নিজের প্রবলেম অন্যদের উপর চাপাতে পারি না। তখন জুয়েল বলে আর একটা উপায় আছে, তুমি বডিগার্ড হায়ার করতে পারো। এরপর দৃশ্য বদলে যায় আর একটা প্রিজনে একটি ছোট মেয়ে আর একজন বিস্টম্যানকে দেখা যায়। সে বলে যারা স্ট্রেচের কাছে আসবে আমি তাদের শেষ করে দেব। এরপর হিবিকি ডোবি কোম্পানিতে আসে আর সেই জায়গার ওনার আজারাথান ডোবি তাকে ওয়েলকাম করে। এরপর হিবিকি তাকে বলে আমি একজন বডিগার্ড হায়ার করতে চাই। এটা শুনে আজারাথান বেশ খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আজারাথান তাকে অনেক মাস্কুলার বডিগার্ড দেখায়, কিন্তু হিবিকি তাদের সবাইকে মানা করে দেয়। এরপর সে জানায় তাদের স্ট্রেংথ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের কাছে এমপি নেই। এ সময় গড হিবিকিকে নিজের জন্য বডিগার্ড নিজেকেই খুঁজে নিতে বলেন। ওদিকে আজারাথান তাকে আরো বডিগার্ড দেখানোর জন্য নিয়ে যাচ্ছিল। তখন হিবিকি তাকে বলে তোমাকে এত বিরক্ত করার জন্য আমি ক্ষমা চাইছি। সে উত্তর দেয় এটার কোনো দরকার নেই, এমনিতেও তোমার থেকে ফিনান্সিয়াল ফরচুনের স্মেল আসছে। এটা শুনে হিবিকি ভাবে ওর কাছে কি এমন কোন স্কিল আছে? অমনি স্যাপোচান তাকে অ্যাপ্রেজ করে আর আমরা জানতে পারি ওর কাছে সেন্স অফ মেমোরি স্কিল আছে। সেখানে দুটো রাস্তা যাচ্ছিল। একটা রাস্তা দেখে আজারাথান বলে ওইদিকের লোকেদের মধ্যে কিছু সমস্যা আছে, তারা ব্যাটেল বা অন্য কোনো কাজ করতে পারে না, কিন্তু আবার নিজেদের বাড়িতেও ফিরে যেতে পারছে না, তাই আমি তাদের এখানেই থাকতে দিয়েছি। এটা শুনে হিবিকি ভাবে ওরা কি আমার মতোই কোনো সমস্যায় আছে? এরপর সে
আজারাথানকে সেখানে নিয়ে যেতে বলে। কিছুক্ষণ পর সে হিবিকিকে সেই প্রিজন বা খাঁচার কাছে নিয়ে আসে যেখানে ওই বিস্টম্যান আর ছোট মেয়েটি ছিল। আজারাথান হিবিকিকে বলে এই মেয়েটিকে বাঁচানোর জন্য বিস্টম্যানটি সবাইকে মারতে শুরু করেছিল, ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু রুলস তো রুলস হয়, তাই সে প্রিজনের ভেতরে আছে। এরপর সে জানায় এই ছোট মেয়েটির কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে কিন্তু সে নিজের ম্যাজিক কন্ট্রোল করতে পারে না। এ সময় সেপোচান ওই বিস্টম্যানকে অ্যাপ্রেজ করে এবং হিবিকি দেখে যে তার কিছু স্ট্যাটাস হিডেন আছে। সেপোচান তাকে জানায় এক্সপার্ট আই কিছু ভুল স্ট্যাটাস ডিটেক্ট করেছে। হিবিকি তাকে জিজ্ঞেস করে এক্সপার্ট আই আসলে কি করে। তখন সেপোচান ডিকশনারি ইউজ করে তাকে বলে এটা একটা ট্রিপল অ্যাস্ট্রাঙ্ক স্কিল এবং এটা ওয়ার্ল্ডের আলটিমেট অ্যাপ্রেজাল আই। এটা শুনে হিবিকি গডকে বলে তুমি এবার একটু বেশি ফান করে ফেলেছো। এরপর হিবিকি এক্সপার্ট আই দিয়ে সেই বিস্টম্যানকে আবার অ্যাপ্রেজ করে আর হিবিকির সামনে তার স্ট্যাটাস খুলে যায়। সে দেখে বিস্টম্যানের উপর ইমুভেবল চেইন স্ট্যাটাস আছে যেটা আসলে একটা ইনভিজিবল কার্স। তখনই হিবিকি লক্ষ্য করে সে লেভেল 95 এর একজন হিরো। এটা দেখে হিবিকি পুরো শকড হয়ে যায়। এরপর সে মেয়েটির স্ট্যাটাস চেক করে দেখে সে একজন সেজ এবং তার উপর রেজিং সেঞ্চুরি স্ট্যাটাস রয়েছে। কিন্তু এত সব ইনফরমেশন দেখে হিবিকি বেশ চিন্তায় পড়ে যায়। সে দেখে রেজিং সেঞ্চুরি ম্যাজিক কন্ট্রোল করতে না পারার কারণে সেলফ ডিস্ট্রাকশন ঘটায়। হিবিকি গডকে বলে তুমি একটা ছোট মেয়ের সাথে এমনটা কিভাবে করতে পারলে। গড বলেন এটা সেজের জন্য একটা ট্রায়াল। এরপর হিবিকি ভাবে ক্লড আর লিলিয়ান মানে ওই বিস্টম্যান আর ছোট মেয়েটির কাছে যথেষ্ট এমপি আছে। তখন সেপোচান তাকে বলে আমি রিকমেন্ড করছি তুমি টেকনিক্যাল স্কিল রিলিফ মেজার ইউজ করো। হিবিকি জানতে চায় এটা করলে কি ওর কার্স চলে যাবে, কিন্তু সে কোনো উত্তর পায় না। এরপর হিবিকি আজারাথানকে বলে আমি এই দুজনকে নিজের সাথে নিয়ে যাব। আজারাথান হিবিকিকে থ্যাংক ইউ বলে। পরের দৃশ্যে তাদের তিনজনকে ফরেস্টে দেখা যায়। সেখানে ক্লড হিবিকিকে জিজ্ঞেস করে তুমি আমাদের নিয়ে কি করার প্ল্যান করছো। হিবিকি বলে আমি তোমাদের হেল্প করতে চাই। এরপর সে লিলিয়ানকে বলে এর জন্য আমার তোমার হেল্প লাগবে। লিলিয়ান বলে ক্লড সব সময় আমাকে হেল্প করেছে তাই এবার আমি ওকে হেল্প করব। তখন হিবিকি তাকে বলে একে হিল করার জন্য আমার প্রচুর এমপি দরকার হবে, তো তুমি কি আমার সাথে কন্ট্রাক্ট করে তোমার এমপি আমার সাথে শেয়ার করতে পারবে। লিলিয়ান কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করে নেয় যার ফলে তার এমপি এখন হিবিকির সাথে শেয়ার হতে শুরু করে। এরপর হিবিকি ক্লডের উপর পারফেক্ট হিল ব্যবহার করে আর এতে ক্লডের হাত পা একদম ঠিক হয়ে যায়। এরপর লিলিয়ান গিয়ে তাকে জড়িয়ে ধরে আর ক্লড হিবিকিকে থ্যাংক ইউ বলে। ক্লড বলে আগে তার বডি অনেক বেশি ভারী মনে হচ্ছিল যেটা এখন আর নেই, কিন্তু তাও সে খুব একটা ভালো ফিল করছে না। হিবিকি বলে এটা নিশ্চয়ই সেই কার্সের কারণে হচ্ছে। এটা শুনে ক্লড বলে তুমি ওটার ব্যাপারে জানলে কিভাবে, ওটা তো এমনকি অ্যাপ্রেজাররাও দেখতে পায় না। তারপর সে জিজ্ঞেস করে তুমি কি জানো আমি কে। হিবিকি বলে তুমি একজন হিরো। এরপর সে আরো বলে লিলিয়ান ফিউচারে সেজ হবে। হিবিকি ক্লডকে জানায় গড তাকে এক্সপার্ট আই অ্যাবিলিটি দিয়েছে আর সেই কারণে সে এসব কিছু জানে। এটা শুনে ক্লড অবাক হয়ে যায়। এরপর হিবিকি বলে চলো দেখা যাক আমরা ওই কার্স সরাতে পারি কিনা। তারপর সে রিলিফ মেজার অ্যাক্টিভেট করে যার ফলে ক্লড যে চেইনগুলো দিয়ে বাঁধা ছিল সেগুলো সামনে চলে আসে। হঠাৎ সেখানে একটা কাঁচি এসে সেই চেইনগুলোকে কাটতে শুরু করে, কিন্তু দেখা যায় সে ক্লডের মাত্র একটা চেইনই কাটতে পেরেছে কারণ হিবিকির স্কিল তখন মাত্র লেভেল 1 এর ছিল। এরপর হিবিকি দেখে ক্লড এখন আগের চেয়ে কিছুটা বেশি স্ট্রং হয়ে গেছে। ক্লড তখন হিবিকিকে বলে আমাকে কার্স করা হয়েছিল যে কারণে আমি আমার সম্মান, নিজের শক্তি, এমনকি নিজের আত্মাও হারিয়ে ফেলেছিলাম, তাই আমি তোমার প্রতি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর সে হিবিকিকে বলে প্লিজ আমাকে সেরিমনি অফ অ্যালায়েন্স পারফর্ম করতে দিন। হিবিকি জিজ্ঞেস করে ওটা আবার কি। ক্লড বলে ওটা একটা রিচুয়াল যা দিয়ে আমি আমার আত্মা তোমাকে দিয়ে দেব, মানে একভাবে সে হিবিকির সার্ভেন্ট হয়ে যাবে। এরপর সেপোচান হিবিকিকে বলে আমি সাজেস্ট করছি তুমি সেরিমনি অফ অ্যালায়েন্সের জন্য কন্ট্রাক্ট স্কিল ইউজ করো। এতে দুই পক্ষই নিজেদের প্রমিস ভাঙতে পারবে না আর দুজনকে নিজেদের প্রমিস পালন করতেই হবে, আর এতে হিরো খুশি হয়ে যাবে। হিবিকি ভাবে যদি এতে ক্লড খুশি হয় তাহলে খারাপ কি, আর এরপর সে কন্ট্রাক্ট ইউজ করে। এতে ক্লড খুব খুশি হয়। এরপর তারা সেরেমনি করতে থাকে যেখানে ক্লড বলে আমি হিবিকি মানাবেকে আমার লর্ড মানছি, আমার শরীর আর আত্মা তার হাতে সঁপে দিচ্ছি আর সারা জীবন তাকে প্রোটেক্ট করার শপথ নিচ্ছি। এরপর সে হিবিকিকে বলে তুমি যদি এটা অ্যাকসেপ্ট করো তাহলে আই অ্যালাউ ইট বলো। তখন হিবিকি আই অ্যালাউ ইট বলে দেয় আর তাদের সেরেমনি অফ অ্যালায়েন্স কমপ্লিট হয়ে যায়। এতে তাদের দুজনের হাতে একটা সিম্বল তৈরি হয় যা আসলে লাইট স্পিরিটদের ক্রসড। এর মানে হলো লাইট স্পিরিটরা লর্ডের রয়্যালিটিকে স্বীকৃতি দিয়েছে। পরের সিনে আমরা এমালিয়া, ইভেল আর স্টিরিয়াকে দেখতে পাই। স্টিরিয়া তাদের থেকে অনেক পেছনে ছিল আর খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তখন এমালিয়া তাকে বলে এখান থেকে একটু সামনে একটা হট স্প্রিং আছে, চলো ওখানে গিয়ে রেস্ট করি। এটা শুনে স্টিরিয়া খুব খুশি হয়ে যায় কারণ এতে সে এমালিয়ার 2 টুইন পিক দেখতে পাবে। কিন্তু কিছুক্ষণ পর সে এমালিয়াকে হট স্প্রিং এ না যাওয়ার জন্য বলে। সে এমালিয়াকে বলে গোসল করার সময় আমরা একদম নিরস্ত্র থাকবো, তাই এমন কারোর সাথে যাকে আমরা চিনি না তার সামনে গার্ড ডাউন করা ডেঞ্জারাস হতে পারে, আমরা এটা একদমই করতে পারি না। এটা শুনে এমালিয়া ভাবে ফ্রেন্ডরা একে অপর
কাপড়কে ওয়াশ করে দেওয়া তো নর্মাল ব্যাপার। এরপর সে বলে চলো হট স্প্রিং এ যাই। এটা শুনে স্টেরিয়া পুরো শকড হয়ে যায়। সিন চেঞ্জ হয়। হিবিকি ওদের দুজনকে বলে কম এমপি হওয়ার কারণে সে একা হিলিং ম্যাজিক ইউজ করতে পারছে না, আর সেই কারণে ওদের সাহায্য দরকার। তখন ওরা দুজন বলে আমরা তোমাকে হেল্প করব। এরপর হিবিকি ওদের বলে চলো একটা শেয়ারিং কন্ট্রাক্ট বানাই। এরপর তারা শেয়ারিং কন্ট্রাক্ট বানিয়ে নেয়, আর এতে হিবিকির গ্রিমোর স্কিল লেভেল আপ হয়ে যায়। তারপর ক্লাউড তাকে জিজ্ঞেস করে আমি এটা অনেকক্ষণ ধরে ভাবছি, তুমি কি কারোর সাথে কথা বলছো? ও বলে একটা ভয়েস আমাকে সবকিছু শেখায়। এটা শুনে সে তো পুরো অবাক হয়ে যায়। সে হিবিকিকে জিজ্ঞেস করে তোমার কাছে কি টিউটোরিয়াল স্কিল আছে? হিবিকি হ্যাঁ বললে ক্লাউড জানতে চায় তাহলে তো তোমার কাছে ওয়ান্ডার ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড এর টাইটেলও থাকবে। ক্লাউড বলে আমি বিশ্বাসই করতে পারছি না তুমি ইসেকাই থেকে এসেছো। এ সময় লিলিয়ান জিজ্ঞেস করে এই ইসেকাই জিনিসটা আসলে কি? ক্লাউড তাকে বুঝিয়ে বলে হিবিকি অনেক দূরের একটা জায়গা থেকে এসেছে। এরপর তারা বলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না তোমার কাছে টিউটোরিয়াল স্কিল আছে যা শুধু গড নিজেই দিতে পারেন। হিবিকি তখন জিজ্ঞেস করে এটা কি সত্যিই খুব অ্যামেজিং কিছু? তখন গড বলে ও আসলে বাড়িয়ে বলছে। গড আরো বলে আমার একদম ভালো লাগছে না, কারণ আমি ওই স্কিলের নিজের 3 ভাগের 1 ভাগ পাওয়ার ব্যবহার করেছি। এটা শুনে হিবিকি চমকে যায় এবং ভাবে এটা তো সত্যিই অনেক বড় ব্যাপার। ওদিকে ক্লাউড হিবিকিকে বলে আমার মনে হয় তুমি যার সাথে কথা বলছো তিনি চিফ গড। এই পৃথিবীতে 11 জন গড আছেন, আর চিফ গড তাদের মধ্যে সবার প্রথম। টিউটোরিয়াল আর এক্সপার্টাইজ স্কিল একমাত্র তিনিই দিতে পারেন। ক্লাউড তাকে আরো বলে চিফ গড সত্যি তোমাকে খুব পছন্দ করেন। হিবিকি বলে আমার তো মনে হয় তিনি তোমাদের দুজনকে পছন্দ করেন, কিন্তু লিলিয়ানের রেজিং সেঞ্চুরি স্কিল পাওয়াটা একটু বেশি কষ্টের হয়ে গেছে। লিলিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে আমার মধ্যে কি বিশেষ কিছু আছে? হিবিকি তখন বলে তোমার কাছে এমন একটা স্কিল আছে যার ম্যাজিক্যাল পাওয়ার অনেক বেশি হওয়ার কারণে ওটা তোমাকেই শেষ করে দিচ্ছে। এ কথা শুনে মেয়েটা খুব মন খারাপ করে। এরপর ক্লাউড হিবিকিকে জানায় এই পাওয়ারের কারণে ওর পরিবার দেনা পরিশোধ করার জন্য ওকে দিয়ে দিয়েছিল। হিবিকি তখন ভাবে চিফ গড ওকে ওই স্কিল দিয়ে খুব খারাপ কাজ করেছেন। তখন ক্লাউড বলে ওকে ওই স্কিল চিফ গড দেননি, বরং গড অফ ম্যাজিক দিয়েছেন। এটা শুনে চিফ গড বলেন তুমি ঠিকই বলেছো। তখনই পাশে গড অফ ম্যাজিককে দেখা যায়। সে সব কথা শুনে ফেলেছে। এরপর সে চিফ গডকে খুব মারধর করে। পরের সিনে গড অফ ম্যাজিক হিবিকিকে বলে একবার স্কিল দিয়ে দিলে আমরা সেটা সহজে সারাতে পারি না, তবে তুমি তোমার গ্রিমোর আর স্কিল ব্যবহার করে ওর এমপি আর পাওয়ার অ্যাডজাস্ট করতে পারো। হিবিকি তখন গড অফ ম্যাজিককে থ্যাংক ইউ বলে। কিছুক্ষণ পর চিফ গড গড অফ ম্যাজিকের কাছে ক্ষমা চায়, কিন্তু সে তাকে মাফ করে না এবং বলে গিয়ে মরে যাও, তারপর একজন সিরিয়াস চিফ গড হিসেবে রিবর্ন হও। এরপর সে তাকে আবার মারতে থাকে। হঠাৎ এই ঝামেলার কারণে হিবিকির টিউটোরিয়াল আর এক্সপার্টাইজ স্কিল কিছু সময়ের জন্য অফলাইনে চলে যায়। এই সময় হিবিকিকে দেখে গড অফ ম্যাজিক ভাবে মনে হচ্ছে একে আগেও কোথাও দেখেছি। তারপর হিবিকি লিলিয়ানের উপর গ্রিমোর ব্যবহার করে। তখনই সেখানে একটা বিড়াল চলে আসে যার নাম ভেন। সে সবাইকে জানায় গড অফ ম্যাজিক আমাকে পাঠিয়েছেন যাতে আমি লিলিয়ানকে ম্যাজিক কন্ট্রোল করা শেখাতে পারি। আমরা দেখতে পাই ও দেখতে অনেক কিউট ছিল, তাই লিলিয়ান ওর সাথে খেলা করতে শুরু করে আর হিবিকিও ওর সাথে খেলতে থাকে। এটা দেখে ক্লড বেশ হিংসে করছিল আর ও ভেনের উপর অনেক রাগ করছিল। এরপর ভেন হিবিকিকে বলে ওই হচ্ছে গ্রিমোর এবং একটা সিক্রেট বিস্ট যাকে গড অফ ম্যাজিক বানিয়েছিলেন। এরপর দেখা যায় হিবিকি ওকে আদর করে। তো এটা দেখে ক্লড ওর উপর রাগ করতে থাকে আর বলে এখনো পর্যন্ত আমাকে একবারও আদর করেনি। আর এটা দেখে ভেন অনেক ভয় পেয়ে যায়। সিন চেঞ্জ হয় আর আমরা এমালিয়া, ইভেল এবং স্টিলিয়াকে হট স্প্রিং এ দেখতে পাই। ওরা সেখানে অনেক এনজয় করছিল আর স্টিলিয়া একটু অন্যরকম ভাবে এনজয় করছিল। এরপর এমালিয়া তাকে জিজ্ঞেস করে আমার ফাদার আমাকে ঠিক কি কাজের জন্য রেখেছেন? ও বলে এ ব্যাপারে আমি কিছুই জানি না। তারপর এমালিয়া ইভেনকে জিজ্ঞেস করে আমি কি তোমার পিঠ ঘষে দেব? ও বলে ওটা আমি নিজেই করে নিতে পারবো। এটা শুনে এমালিয়া খুব স্যাড হয়ে যায় আর ভাবে হয়তো আমরা এখনো ফ্রেন্ড হতে পারিনি। এই সময় স্টিলিয়া এমালিয়ার কাছে গিয়ে ওকে বলে একে অপরের পিঠ ঘষে দিলে তোমরা ফ্রেন্ড হয়ে যাবে না। হঠাৎ ইভেল এই কথা শুনে ফেলে আর এমালিয়াকে বলে আমি তোমার পিঠ ঘষে দেব, কারণ আমরা তো ফ্রেন্ড। আমরা ক্লোডকে তার আর্মার আর ওয়েপন্স প্লেয়ারের সাথে দেখতে পাই। হিবিকি তখন তাকে বলে আমার মনে হতো হিরোরা সবসময় তলোয়ার ব্যবহার করে। ক্লোড তাকে বলে আমার ফাইট করার স্টাইল অনুযায়ী স্পেয়ার ব্যবহার করা অনেক সহজ। হিবিকি তাকে জিজ্ঞাসা করে তুমি এত কম আর্মার কেন পরে আছো? সে বলে সাধারণত আমি সব অ্যাটাক এড়িয়ে চলতে পারি, আর এর চেয়ে বেশি আর্মার পরলে আমার গরম লাগতে শুরু করে। পরের দৃশ্যে দেখা যায় লিলিয়ানের একটা ক্লাক পছন্দ হয়েছে আর ওটা পরে তাকে ভালোই লাগছে। দোকানের মালিক হিবিকিকে জানায় ওই ক্লাকের দাম 25 গোল্ড কয়েন। কথাটি শুনে তারা দুজন বেশ অবাক হয়ে যায়, কিন্তু ক্লোডের
কাছে ওটা অনেক সস্তা মনে হয়। এরপর সে ওটা কিনে নেয়, কিন্তু পরে লিলিয়ান বেশ মন খারাপ করে। সে হিবিকিকে বলে আমার এটা লাগবে না। তখন হিবিকি তাকে বলে তোমার সেফটি টাকার চেয়ে বেশি জরুরি, তোমার নিজের জন্য একটা স্টাফও নেওয়া উচিত। লিলিয়ান তাকে থ্যাংক ইউ বলে। তখনই ভেনে হিবিকিকে বলে আমারও কিছু চাই। এরপর সে নিজের জন্য একটা নেক ব্যান্ড নিয়ে নেয় যার দাম 15 গোল্ড কয়েন। এটা দেখে হিবিকি বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। পরের দৃশ্যে ভেনে তাদের বেসিক ম্যাজিক ট্রেনিং এর কোর্স দিচ্ছে। সে হিবিকি আর লিলিয়ানকে বলে তোমাদের মধ্যে অ্যাডভেঞ্চারার হওয়ার মতো প্রপার ফান্ডামেন্টাল নেই, তাই তোমাদের বেসিক শিখতে হবে, আর স্পেশালি ম্যাজিক। এরপর সে হিবিকিকে বলে এই কাজ তুমি তোমার গ্রিমোর অর্থাৎ আমার উপর ছেড়ে দাও। হিবিকি ভাবে আসলে এই গ্রিমোর জিনিসটা কি। সেপোচান তাকে জানায় এটা একটা টেকনিক্যাল স্কিল যার র্যাঙ্ক AA। এর মাধ্যমে তুমি এই পৃথিবীর ম্যাজিক সম্পর্কিত সব ধরনের জ্ঞান আর ক্ষমতা অর্জন করতে পারবে। এটা শুনে হিবিকি খুশি হয়ে যায় আর বলে এর মানে কি আমি ম্যাজিক দিয়ে ফাইট করা শিখতে পারবো। ভেনে তাকে বলে হয়তো তুমি হাউস হোল্ড ম্যাজিক শিখতে পারবে। ভেনে তাদের বলে ট্রেনিং এর সময় তোমরা আমাকে মাস্টার বলে ডাকবে। তারা দুজন তাকে মাস্টার বলে ডাকে। ভেনে বলে আগে আমাদের লিলিয়ানের ম্যাজিক কন্ট্রোলে আনতে হবে। সে হিবিকিকে বলে এর জন্য তোমাকে নিজেকে একজন অ্যাকাউন্টেবল পার্সন হিসেবে রেজিস্টার করতে হবে। এরপর সে হিবিকির হাত কামড়ে দেয়। ভেনে লিলিয়ানকে বলে তোমার এমপি আগের মতোই আছে, কিন্তু তোমার ম্যাজিক পাওয়ার কমিয়ে দেওয়া হয়েছে। ট্রেনিং করতে করতে আমরা ধীরে ধীরে তোমার ম্যাজিক পাওয়ার রিলিজ করতে থাকবো। পর সে হিবিকিকে বলে এখন তোমাকে ম্যাজিক পাওয়ার সার্কুলেশন শিখতে হবে। এটা এমন একটা এক্সারসাইজ যেখানে দুজন মানুষ একে অপরের হাত ধরে ম্যাজিক পাওয়ারের ফ্লো অনুভব করে আর সেটা কন্ট্রোল করা শেখে। এখন ক্লোডকে হিবিকির মধ্যে নিজের ম্যাজিক পাওয়ার পাঠাতে হবে। ভেনে তাকে বলে আমার ওনার ম্যাজিক রেসিস্ট করতে পারে না, তাই তার মধ্যে তুমি খুব অল্প ম্যাজিক পাওয়ার পাঠাবে। ক্লোড হিবিকির মধ্যে ম্যাজিক পাওয়ার পাঠাতে শুরু করে, কিন্তু হঠাৎ সে অনেক বেশি ম্যাজিক পাওয়ার পাঠিয়ে দেয়। এতে হিবিকির চেতনা অন্য কোথাও চলে যায়। সে নিজেকে অন্য একটি জায়গায় দেখতে পায়। সেখানে সে একজন এলফকে দেখে। এলফ মেয়েটি তাকে বলে ক্লোড তুমি এত অবাক হয়ে আছো কেন। তখনই হিবিকি দেখে সে ক্লোড হয়ে গেছে। সে তার পাশে গিয়ে বসে এবং ভাবে আমি ক্লোড আব্রাস। হিবিকি তখন ওই এলফকে বলে অ্যানাস্টেসিয়া তুমি কি চাঁদ দেখেছিলে? তো সে বলে হ্যাঁ, সে বেশ কিউট। তারপর ক্লোড ভাবে আমি এত সুন্দর এলফ আগে কখনো দেখিনি। আমি তার সাথে ছোটবেলা থেকে আছি আর সে আমাকে অনেক কিছু শিখিয়েছে। পরের দৃশ্যে ক্লোডের হাত কেটে যায় আর দেখা যায় এটা অ্যানাস্টেসিয়া করেছে। এতে ক্লোড অনেক বেশি অবাক হয় আর তাকে বলে তুমি এটা কেন করলে? কিছুক্ষণ পর হিবিকি জেগে ওঠে, কিন্তু এখনো তার এমন লাগছে সে যেন ক্লোড। তখন ক্লোড তাকে জানায় তুমি আমার লর্ড হিবিকি। এরপর তার জ্ঞান ফেরে আর ভেনে তাকে বলে তুমি ক্লোডের চেতনার অনেক বেশি গভীরে চলে গিয়েছিলে, আর এটা এই জন্য হয়েছে কারণ ক্লোড অনেক বেশি ম্যাজিক পাওয়ার পাঠিয়ে দিয়েছিল। এরপর ভেনে হিবিকিকে জিজ্ঞাসা করে তুমি কি ক্লোডের চেতনার ভেতর ইন্টারেস্টিং কিছু দেখলে? তো সে বলে আমি অনেক সুন্দর একটা জিনিস দেখেছিলাম, কিন্তু আমার ঠিকঠাক মনে নেই। পরের দৃশ্যে হিবিকি নিজের রুম পরিষ্কার করছে আর এটা তার হাউস হোল্ড ম্যাজিক শেখার ট্রেনিং। সে আমাদের জানায় হাউস হোল্ড ম্যাজিক তোমাকে দৈনন্দিন কাজে হেল্প করে, কিন্তু ওটা শেখার জন্য তোমার স্পিরিটদের সাহায্য দরকার হয়। তো তুমি যদি ঘরের কাজ করার সময় ম্যাজিক্যাল এনার্জি রিলিজ করো, তবে ফায়ার আর পানি স্পিরিট সেই ম্যাজিক্যাল এনার্জি জমা করে, আর যখন তারা সন্তুষ্ট হয় তখন তারা তোমাকে হাউস হোল্ড ম্যাজিক শিখিয়ে দেয়। আর এই কারণে হিবিকি ঘরের কাজ করছে। এদিকে এখানে লিলিয়ান আর ক্লোড চলে আসে, কিন্তু তখনই ক্লোডের থেকে ভুল করে সেখানে পানি পড়ে যায়। তখন সে হিবিকির কাছে মাফ চায়। হিবিকি তাকে বলে কোনো ব্যাপার না, আর সে ওই পানি পরিষ্কার করে দেয়। দেখা যায় সে পুরো হলওয়ে পরিষ্কার করে দিয়েছে। আর তখনই তানিয়া সেখানে চলে আসে। এটা দেখে সে বেশ খুশি হয়ে যায় আর হিবিকিকে একটা এক্সট্রা ফ্রি ডিশ দেওয়ার কথা বলে। এরপর তারা সবাই তার সাথে যেতে থাকে, কিন্তু তখনই আবার ক্লোডের থেকে পানি পড়ে যায়। এতে সে অনেক বেশি শকড আর স্যাড হয়ে যায়। পরের দৃশ্যে লিলিয়ান ম্যাজিক প্র্যাকটিস করছে আর ক্লোড হিবিকিকে বলে আপনি কেন কিছু প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করছেন না? তখন সে তাকে একটা ধনুক আর তীর দেয়। হিবিকি একটা টার্গেটে নিশানা লাগানোর চেষ্টা করছে, কিন্তু তার থেকে ওই ধনুক ঠিকভাবে চলছেই না। সে কোনো নিশানায় লাগাতে পারছে না, আর এটা দেখে সে বলে আর্চারি কোনো মজা নয়। এরপর সে ক্লোডকে জিজ্ঞাসা করে আমরা কি ব্রেক নিতে পারি? আমার হাতে ফুসকা পড়ে গেছে। তো সে তাকে বলে তুমি কি বলছো? তোমার কাছে মেডিকেল বুক আছে, তাই নিজেকে হিল করার সাথে সাথে আমরা তোমার ট্রেনিং স্টার্ট করব। এরপর সিন চেঞ্জ হয় আর এমালিয়া ভাবে জানি না হিবিকি এখন কি করছে, তবে আমি আমার ফ্রেন্ডসদের সাথে আছি। এটা দেখে সে অবাক হয়ে যাবে। দেখা যায় এটা ভাবতে ভাবতে সে অনেক বেশি খুশি হচ্ছে। স্টিলিয়া তাকে বলে আজ তোমার মনটা কিছু বেশি ভালো লাগছে। এরপর তাদের সামনে দুটো রাস্তা চলে আসে। এমালিয়া একটা রাস্তার দিকে তাকিয়ে বলে এটা শর্টকাট, কিন্তু আমরা এই পথে যাব না। তখন ইভেল তাকে জিজ্ঞাসা করে কেন? সে জানায় সামনের দিকে একটা পুরনো দুর্গ আছে আর সে শুনেছে ওখানে নাকি ভূত থাকে। ওটা শুনে ইভেল বলে এরকম জায়গাতেই তো লুকানো গুপ্তধন থাকে, চলো ওখানে যাই। কিছুক্ষণ পর দেখা যায় এমালিয়া রাজি হয়ে গেছে, কারণ তার কাছে টাকার খুব অভাব ছিল। এরপর তারা সবাই ওইদিকে যেতে শুরু করে। পরের দৃশ্যে হিবিকি তাদের সবার জন্য খাবার বানাচ্ছে। লিলিয়ান তাকে বলে আমিও তোমাকে সাহায্য করতে চাই। সে খাবার বানাতে তাকে সাহায্য করতে থাকে। হিবিকি লিলিয়ান
লিলিয়ানকে সেই খাবার টেস্ট করে দেখতে দেয়। তার খাবারটা বেশ পছন্দ হয়। তারা খাওয়ার জন্য হর্ন র্যাবিট স্কার্স আর ভেজিটেবল মাশরুম স্যুপ বানিয়েছিল। সবাই খাওয়া শুরু করে আর তাদের খাবারটা দারুণ লাগে, কিন্তু হিবিকি মুখে দিতে তার কিছু একটা ঠিক মনে হয় না। সে ক্লোডকে জিজ্ঞাসা করে, তুমি কি মাশরুমগুলো ঠিকমতো পরিষ্কার করেছিলে? হিবিকি আরো বলে, আমার মনে পড়েছে সে আপেলগুলোর কি হলো যেগুলো তোমাকে ছাড়াতে দিয়েছিলাম। ওদিকে জানা যায় যে সে সব আপেল নষ্ট করে ফেলেছে। লিলিয়ান তাকে বলে, তোমার নিজের ভুল লুকানো উচিত নয়। সে তাদের কাছে সরি বলে। হিবিকির চামচে বেশ বড় একটা গাজরের টুকরো উঠে আসে। সে ক্লোডকে বলে, অ্যাডভেঞ্চারাররা খাবারের জন্য মনস্টারের বডি কাটতে পারে ঠিকই, কিন্তু যখন রান্নার কথা আসে তখন তোমার নাইফ স্কিল একদম জিরো। এটা শুনে সে বেশ অবাক হয়ে যায় এবং বলে, আমার উপর একটা অভিশাপ আছে বলেই এমন হচ্ছে। যখন এই অভিশাপ কেটে যাবে তখন আমি অবশ্যই আরো বেশি কাজে আসব। এরপর সে বেশ দুঃখ পায়। হিবিকি তাকে জিজ্ঞাসা করে, তোমাকে অভিশাপ কে দিয়েছে? সে বলে যে সে জানে না। পরে তো সে হিবিকি নদীতে নিজের থালা বাসন ধুচ্ছিল। হঠাৎ সে একটা স্কিল বাবল ওয়াশ পেয়ে যায় আর এতে সে খুব খুশি হয়। এ সময় সাপোর্ট তাকে ওয়ার্নিং দেয় আর ওয়ার্ল্ড ম্যাপ ব্যবহার করতে বলে। সে ওয়ার্ল্ড ম্যাপ ব্যবহার করে দেখে একটা মনস্টার রাশবোর তাদের দিকে তেড়ে আসছে। ক্লোড সেই রাশবোরের সামনে যায় এবং নিজের স্কিল প্রিসিশন স্ট্রাইক ব্যবহার করে সেটাকে শেষ করে দেয়। ক্লোড বলে, রক্তের গন্ধে এখানে আরো মনস্টার চলে আসতে পারে, তাই জলদি এই বডিটা সরাতে হবে। এটাই তোমার সুযোগ। সে ওয়াটার ম্যাজিক ব্যবহার করে একটা স্কিল ওডর আইসোলেশনের মাধ্যমে রাশবোরের সব রক্ত পরিষ্কার করে দেয়। ক্লোড হিবিকিকে বলে, চলো এবার মনস্টার কাটা শেখা যাক। এরপর দৃশ্য বদলে যায়। এমালিয়া, ইভেল আর স্টিলিয়া সেই দুর্গের কাছে পৌঁছে গেছে। এমালিয়া আর স্টিলিয়া গুপ্তধন খুঁজতে ভেতরে চলে যায়। এরপর ইভেল তার মিররে দেখতে পায় এই ফোর্ট্রেসে রেস্টলেস সোলস আছে, মানে সেখানে অনেক আত্মা ঘুরে বেড়াচ্ছে। এ সময় হঠাৎ সে এমালিয়া আর স্টিলিয়ার চিৎকার করার শব্দ শুনতে পায়। এদিকে দেখা যায় এমালিয়া সেখানে অনেক ধন সম্পদ দেখতে পাচ্ছে আর স্টিলিয়াও এমালিয়ার সেই সম্পদগুলো দেখছে, কিন্তু বাস্তবে সেখানে তেমন কিছুই ছিল না। তারপর ইভেল ওদের দুজনকে ঠিক করার জন্য সেই ঘোস্টের উপর নিজের স্কিল ইউজ করে। ওদিকে সিন চেঞ্জ হয়ে যায় আর দেখা যায় ক্লোড আর হিবিকি সে রাশবোরটাকে বুশারের কাজ শেষ করেছে, কিন্তু এতে ওদের দুজনের পোশাক অনেক বেশি নোংরা হয়ে যায়। তখন হিবিকি বলে, এখন আমি বাবল ওয়াশ ইউজ করতে পারি, আমি ওটা এখনই ট্রাই করব। ওটা শুনে লিলিয়ান ক্লোডকে বলে, এ তো হিউম্যানের উপর এক্সপেরিমেন্ট করার কথা বলছে, এটা তো বেশ ভয়ের ব্যাপার। তখন হিবিকি রেগে গিয়ে তাদের বলে, আমি ট্রাই করার আগে তোমরা বুঝতে পারবে না ওটা ভয়ের নাকি ভয়ের না। এরপর সে ক্লোডের উপর বাবল ওয়াশ ইউজ করে। দেখা যায় এতে সবাই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় সেখান থেকে শুধু বাবল বের হচ্ছে আর এতে ক্লোড পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। সে নিজেকে বেশি রিফ্রেশ ফিল করতে শুরু করে আর অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি হিবিকির কাছে টাকার অভাব হতে শুরু করেছে। তখন সে ওই দুজনকে বলে, এখন আমাদের টাকা উপার্জনের জন্য গিল্ড থেকে কাজ নেওয়া শুরু করা উচিত। এই কথা শুনে ক্লোড তাকে বলে, আমরা যদি কাজ নিই তবে আমাদের র্যাঙ্ক এফ থেকে শুরু করা দরকার। পরের দৃশ্যে দেখা যায় তারা তিনজন গিল্ডে নিজেদের একটি পার্টি হিসেবে রেজিস্টার করে নেয়। এরপর হিবিকির সামনে অনেকগুলো কোয়েস্ট চলে আসে। তখন সে বলে, এখানে এতগুলো কোয়েস্ট কেন? ক্লোড বলে, আমরা যদি কম টাকার কাজ নিই তবে আমাদেরকে একসাথে অনেকগুলো কাজ নিতে হবে, না হলে আমরা একদমই টাকা জমাতে পারবো না। এরপর তাদের জন্য সেখানে আরো একটি কোয়েস্ট আসে, যা ছিল একটি ক্যাপচার কোয়েস্ট। হিবিকি জিজ্ঞাসা করে, এই ব্যক্তিটি কি করেছে? তখন মেটিয়ার তাকে জানায় এটি একজন ডাকাত যে ধনী ব্যক্তিদের টার্গেট করে। পরের দৃশ্যে হিবিকি একটি হর্ন র্যাবিটের পেছনে ধাওয়া করে আর তাকে শিকার করার জন্য নিজের অ্যারো দিয়ে অ্যাটাক করে। অনেকগুলো অ্যারো নষ্ট করার পর তার একটি অ্যারো অবশেষে সেই হর্ন র্যাবিটটার গায়ে লাগে। এরপর লিলিয়ান আর ভেনেও সেখানে চলে আসে। তারা অনেকগুলো হার্বস জোগাড় করেছে। তখনই হিবিকি বলের মতো একটি জিনিস দেখে জিজ্ঞাসা করে, এটা কি তোমরা গাছ থেকে পেয়েছো? ভেনে তাকে জানায় এটা হলো ম্যাচিকাচি ফল আর এটা পথ চেনার মার্কার হিসেবে কাজ করে। লিলিয়ান একটি ফল গাছের উপর ছুঁড়ে মারে আর এতে সেই গাছে একটি চিহ্ন তৈরি হয়ে যায়। পরের দৃশ্যে হিবিকি ভাবে, আমি এই পৃথিবীতে আমাদের সামার ব্রেকের আগেই চলে এসেছি, অথচ আমরা সামার ব্রেকে কোথাও একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম। আমি নিজের পৃথিবীতে কিভাবে ফিরে যেতে পারি? আমাকে এ ব্যাপারে কোনো সূত্র খুঁজে বের করতে হবে। এদিকে সিন চেঞ্জ হয় আর আমরা এমালিয়া, ইভেল আর স্টিলিয়াকে দেখতে পাই। এমালিয়া তাদের বলে, এলফ কান্ট্রির বর্ডার সামনেই, তাই আমাদের এই জার্নি এখানেই শেষ। ইভেল ভাবে, আমি এখনো কোনো রেজাল্ট পেলাম না, আসলে সেই মহিলার আত্মা কোথায় গেল? এরপর এমালিয়া ইভেলকে তাদের বন্ধুত্বের খাতিরে একটি এমুলেট গিফট দেয় আর বলে, তোমার যদি কখনো কিছু হয় তবে এর মাধ্যমে স্পিরিটরা আমাকে জানিয়ে দেবে আর আমি তোমার সাহায্যের জন্য চলে আসবো। ইভেল তাকে থ্যাংক ইউ বলে আর ভাবে, মনে হচ্ছে আমি আরো কিছু সময়ের জন্য ওর বন্ধু হওয়ার নাটক চালিয়ে যেতে পারি। সিন চেঞ্জ হয় আর হিবিকি ওই দুজনকে বলে, আজ আমাদের ভালো কিছু খেতে যাওয়া উচিত। আমরা জানতে পারি অনেকগুলো কোয়েস্ট কমপ্লিট করার কারণে
তারা বেশ অনেক টাকা পেয়ে গিয়েছে। তখনই তাদের সামনে বালস চলে আসে আর সে বলে, আমি এইমাত্র রয়্যাল ক্যাপিটাল থেকে ফিরেছি। সে হিবিকিকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু মাসল বানিয়েছো? হিবিকি বলে, জানি না। বালস তখন বলে, এখন আমি তোমাকে মাসল ট্রেন করার কার্যকরী উপায় শেখাবো। এই কথা শুনে ক্লোড তাকে বলে, হিবিকির ট্রেনিং এর দায়িত্ব ও আমাকে দিয়েছে। বালস বলে, কিন্তু এর কাছে তো একদমই মাসল নেই, আর বেশি মাসল থাকা সবসময়ই ভালো। ক্লোড পাল্টা উত্তর দেয়, বেশি ভারী মাসল তোমার মুভমেন্ট স্লো করে দেয়। বালস রেগে গিয়ে বলে, মনে হচ্ছে তোমার মাথায় মাসলের অভাব আছে। ক্লোড বলে, ট্রাই করে দেখে নাও। তারপর তারা দুজনেই ফাইট করার জন্য রেডি হয়ে যায়। ক্লোড তার বর্ষা দিয়ে বালসকে অ্যাটাক করে, কিন্তু বালস নিজের তলোয়ার দিয়ে সেই অ্যাটাক আটকে দেয়। তারপর হঠাৎ সে ক্লোডের উপর অ্যাটাক করে, কিন্তু ক্লোড সেই অ্যাটাক ডজ করে নিজের মাথা দিয়ে তাকে আঘাত করে। এতে বালসের শরীরে কোনো প্রভাব পড়ে না। তারা দুজন বেশ ভয়ঙ্কর ফাইট করছে এবং একে অপরের উপর সমানে হামলা চালাচ্ছে। তাদের এই লড়াইয়ে চারপাশের সবকিছু ধ্বংস হতে শুরু করে আর সাধারণ মানুষ ভয়ে ওখান থেকে পালাতে থাকে। এ সময় সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে তাদের ফাইট দেখছিল। হিবিকি বালসের স্ট্যাটাস চেক করে দেখে সে অনেক স্ট্রং আর তার লেভেল 79। এদিকে ক্লোড আর বালস কেউ পিছিয়ে আসছিল না। হঠাৎ জুয়েল সেখানে হাজির হয় এবং ওয়াটার অ্যাটাক করে তাদের দূরে সরিয়ে দেয়। একটু পরে দেখা যায় একজন নারী একজন চোরকে তাড়া করছে। হিবিকি খেয়াল করে তার কাছে সেই ব্যাগটি নেই যেখানে সব টাকা ছিল। জুয়েল বলে, এটা নির্ঘাত ওই ব্যান্ডিটের কাজ। জুয়েল সবাইকে জানায় ওই চোর নিজের লেজ সাপের মতো দেখিয়ে মানুষকে কাতুকুতু দেয় আর সে শুধু ধনী ব্যক্তিদের টার্গেট করে। ভেনে বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। পরের দৃশ্যে তাদের একটি রেস্টুরেন্টে দেখা যায় হিবিকি মেয়ের সাজ সেজেছে আর হিরোল কম অর্ডার দেয়, যা আসলে একটি হানি প্যানকেক। মেয়ে সেজে হিবিকিকে বেশ কিউট লাগছিল। আসলে তারা হিবিকিকে টোপ বানিয়ে ব্যান্ডিটকে সামনে আনার প্ল্যান করছিল। এই জন্য হিবিকি তার মানিব্যাগ বাইরেই রেখে দেয়। কিছুক্ষণ পর ওয়েট্রেস তাদের অর্ডার নিয়ে আসে আর হিবিকি খেতে শুরু করে। হঠাৎ ক্লোড চিৎকার করে বলে, এই ওয়েট্রেস আসলে চোর। সবাই দেখে সেখানে মানিব্যাগ নেই। ওদিকে চোর যেদিক দিয়ে পালাচ্ছিল মাটির উপর মার্কার বা চিহ্ন তৈরি হতে থাকে। তারা সেই মার্কার ফলো করতে করতে একটি আন্ডারগ্রাউন্ড বারে চলে আসে। এক লোক হিবিকিকে মেয়ে ভেবে প্রস্তাব দেয় তার সাথে বসে খাবার খেতে। হিবিকি সরাসরি মানা করে দেয়। এ সময় তাদের পাশ দিয়ে আগে দেখা সেই হুডি পরা মেয়েটি যাচ্ছিল। ক্লোড হিবিকিকে বলে তাকে চেক করার জন্য। পরের দৃশ্যে ক্লোড মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায় আর হিবিকি ও লিলিয়ান তাকে পেছন থেকে ঘিরে ফেলে। হিবিকি বলে, যা চুরি করেছো তা ফেরত দাও। আমি জানি তুমি কি করেছো, কারণ আমি একজন প্রফেশনাল অ্যাপ্রেজার। হিবিকি আরো বলে, তুমি সেই ওয়ান্টেড হাফ বিস্টম্যান ব্যান্ডিট যার কাছে টেল ট্রান্সফরমেশন স্কিল আছে। এরপর ফোনা নিজের ছদ্মবেশ সরিয়ে নেয় এবং স্বীকার করে যে সেই ব্যান্ডিট। সে বলে, তোমরা আমাকে ভুয়া মানিব্যাগ দিয়ে ধরার চেষ্টা করেছিলে, কিন্তু আমি আসল মানিব্যাগ নিয়ে নিয়েছি। জানা যায় সে হিবিকির আসল মানিব্যাগ চুরি করেছে এবং ইচ্ছা করেই তাদেরকে এখানে নিয়ে এসেছে। ফোনা একটি ট্র্যাপ অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে তাদের উপর অনেক কাট পড়তে শুরু করে। এ সময় ক্লোড হিবিকিকে ধাক্কা দিয়ে সরিয়ে ট্র্যাপ থেকে বাঁচিয়ে নেয় আর হিবিকিকে বলে ফোনার পিছু নিতে। হিবিকি ফোনার পেছনে যায়, কিন্তু সে ফোনার পাতা ফাঁদে আটকে গিয়ে দড়ি দিয়ে উল্টো ঝুলে পড়ে। ফোনা হাসতে হাসতে বলে, আমি ভাবিনি একজন অ্যাপ্রেজার এত সহজে এই ফাঁদে পা দেবে। হিবিকি উল্টো ঝুলে থাকার কারণে ফোনা বুঝতে পারে আসলে সে কোনো মেয়ে নয়, বরং একজন ছেলে। হিবিকি তাকে জানায় তাকে ধরার জন্য সে মেয়ে সেজেছিল। এরপর সেই মেয়েটি হিবিকির ব্যাগ দেখে বলে, এটা তো বেশ ইন্টারেস্টিং। এরপর সে হিবিকির মুখ দেখে বলে, সরি আপা, তুমি বেশ কিউট, তাই আমি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু তার বদলে আমি চাই তুমি আমার জন্য কিছু জিনিসের ভ্যালু চেক করে দাও। পরের দৃশ্যে তারা দুজনে একটি বারে বসে থাকে। ফোনা হিবিকিকে একটি রত্ন সম্পর্কে জিজ্ঞেস করলে হিবিকি বলে, এটা খুব দামি কালার জেমস্টোন, যা একটি ধনী পরিবারের বংশ পরম্পরায় রাখা হচ্ছে। এরপর ফোনা একটি নেকলেস দেখালে হিবিকি বলে, এটা সাধারণ পাথর ছাড়া কিছু নয়। এরপর সে হিবিকিকে একটি ব্রেসলেট দেখালে হিবিকি জানায় এটা কাঠের তৈরি ব্রেসলেট। এর নকশা বিস্টম্যানরা প্রাচীনকাল থেকে খুব পছন্দ করে। এতে দিয়ানার একটি মেসেজ আছে। ফোনা অবাক হয়ে জানতে চায় মেসেজটা কি। হিবিকি বলে, মেসেজটা হলো থ্যাংক ইউ। তখন ফোনা জানায়, এই ব্রেসলেটটি আমার ছোট বোন আমাকে দিয়েছিল। এর উপর কিছু লেখা ছিল যা আমি পড়তে পারতাম না, কিন্তু আমি সবসময় জানতে চাইতাম এখানে কি লেখা আছে। আমি অনেককে এটা দেখিয়েছি, কিন্তু কেউ সাহায্য করতে পারেনি। সম্ভবত আমার বোন লিখতে জানতো না বলে এমনটা হয়েছে। ফোনা আরো বলে, তুমি যেহেতু এটা পড়তে পারলে, তার মানে তুমি শুধু লেখা নয়, বরং তার আবেগগুলো বুঝতে পেরেছো। এরপর হিবিকি তাকে জিজ্ঞেস করে, তোমার বোন কি জানে তুমি একজন চোর? ফোনা স্যাড হয়ে বলে, সে এখন মৃত। সে আমাদের বাড়ির এক ফাইটের মধ্যে পড়ে গিয়েছিল। ফোনা হিবিকিকে জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়? হিবিকি বলে, এখান থেকে অনেক দূরে। ফোনা বলে, তোমার যদি ফিরে যাওয়ার মতো বাড়ি থাকে তবে তোমার ফিরে যাওয়া উচিত, কিন্তু যদি আমার মতো নিজের ঘর হারিয়ে ফেলো তবে তুমি আর কোনোদিন ফিরতে পারবে না। এরপর সে বলে, তোমার দলের একজন মেম্বার বিস্টম্যান, সে যদি আমার ওখানকার লোক হয় তবে তার অতীত নিশ্চয়ই খুব যন্ত্রণাদায়ক ছিল। এরপর সে হিবিকির মানিব্যাগ ফেরত দেয় আর বলে, তোমার কাজ খুব ভালো ছিল,
এরপর সে তাকে কিস করে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে তানিয়া হিবিকির মুখ থেকে ফোন আর লিপস্টিকের দাগ মুছে দেয়। এ সময় বালস বলে, আমি ক্যাপিটালের অ্যাডভেঞ্চারার গিল্ড থেকে শুনেছি এক নতুন ইয়াং পার্টি খুব দ্রুত লেভেল আপ করছে। কিং তাদের অ্যান্ডেডদের শেষ করার টাস্ক দিয়েছেন। বালস আরো জানায় তারা নিজেদের দ্য কোল্ডস কিলার বলে পরিচয় দেয়। হিবিকি জিজ্ঞেস করে আনডেড আসলে কি। ক্লাউড তাকে বলে ওগুলো এক ধরনের মনস্টার যারা মরে যাওয়ার পরও জ্যান্ত মানুষের মতো নড়াচড়া করে। বালস বলে কর্পস কিলাররা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, তাই তারা আমাদের দেশেও আসতে পারে। পরের দৃশ্যে রাত হয়ে যায়। হিবিকি আর তারা দুজন নিজেদের রুমে থাকে। হিবিকি ভাবে আজ আমার সাথে অনেক নতুন কিছু ঘটলো। ক্লাউড তাকে বলে তুমি যখন জার্নি করবে তখন তোমার সাথে এমন অনেকবার হবে। হিবিকি বলে হ্যাঁ, আমি জার্নি করে অনেক মানুষের সাথে মিশতে চাই। ক্লাউড তাকে জিজ্ঞেস করে কেমন লোকজনদের সাথে। তখন সে বলে আমি অনেক নলেজেবল পার্সনদের সাথে দেখা করতে চাই। ক্লাউড বলে হয়তো তুমি সেজদের কথা বলছো। যারা এখন অ্যাক্টিভ আছে তারা হলো সেজেস অফ দ্য 3 ওয়ার্ল্ড, আর তারা গ্রেট সেজেস যারা 500 বছর ধরে বেঁচে আছে। ক্লাউড তাকে জিজ্ঞেস করে তুমি কেন সেজদের সাথে দেখা করতে চাও। হিবিকি বলে আমি নিজেদের ওয়ার্ল্ডে ফিরে যেতে চাই। এটা শুনে তারা দুজনেই একদম অবাক হয়ে যায়। লিলিয়ান বেশ মন খারাপ করে তাকে জিজ্ঞেস করে তুমি কি চলে যাবে। না, আমি সেটা বলিনি। ঠিক তখনই সে মনে মনে ভাবে কিন্তু বাড়ি ফিরে যাওয়ার মানে তো এটাই হয়। এ সময় ক্লাউড লিলিয়ানকে বুঝিয়ে বলে হিবিকি নিজের ইচ্ছে এই ওয়ার্ল্ডে আসেনি, তাই নিজের ওয়ার্ল্ডে ফিরে যেতে চাওয়াটা একদম ন্যাচারাল। ক্লাউড হিবিকিকে বলে চিন্তা করো না, সেই দিন না আসা পর্যন্ত আমি তোমাকে প্রোটেক্ট করব। পরের দৃশ্যে এমালিয়া, ইভেল আর স্টেলিয়াকে ফরেস্টে দেখা যায়। এমালিয়া তাদের বলে ওরা আমাদের সাথে দেখা করতে আসবেই, এই কথা আমাকে স্পিরিটরা বলেছে। ইভেল তাকে বলে এটা তো বেশ সুবিধাজনক। সে বলে আসলে তেমনটা নয়, আমি প্রশ্ন করলে কেবল ওরা উত্তর দেয়, কিন্তু একবার ওরা নিজেই আগে থেকে আমার সাথে কথা বলেছিল আর জানিয়েছিল ইস্টে খুব ইম্পর্টেন্ট কিছু অ্যাপিয়ার হয়েছে। এমালিয়া বলে এখন আমি যদি ভাবি সেই ভয়েসটা খুব বেশি অদ্ভুত ছিল। ইভেল তাকে জিজ্ঞেস করে এটা কোথায় হয়েছিল। সে বলে এটা ফরেস্ট অফ রোভেলে হয়েছিল। এটা শুনে ইভেল এমালিয়াকে বলে আমার হঠাৎ কিছু মনে পড়ে গেল, তাই আমি ফিরে যাচ্ছি। সে তাকে গুড বাই বলে সেখান থেকে চলে যেতে থাকে আর ভাবে এই ভয়েস যদি স্পিরিটের না হয় তবে ওটা নিশ্চয়ই সেই ওম্যানের সোল হবে। আর এভাবে হুট করে চলে যাওয়ায় এমালিয়া বেশ অবাক হয়ে যায়। পরের সিনে ইভেলকে দেখা যায়। সে বলে আমাকে অনেক লম্বা রাস্তা পাড়ি দিতে হয়েছে, কিন্তু এটাই সেই জায়গা যেখানে আমি আসতে চেয়েছিলাম। আর এখন ক্লাউডের পালা। ও নিজের হাত আর পা হারিয়েছে, তাই কাজটা অনেক ইজি হবে। পরের দৃশ্যে ক্লাউড হিবিকিকে বলে তুমি যদি সেজেসদের সাথে দেখা করতে চাও তবে আমাদের টেরাডাইনেস সিটিতে যেতে হবে। তখন ভেনে তাকে জানায় ওখানে যেতে তোমাকে নর্দার্ন ডানজনের ভেতর দিয়ে যেতে হবে। হিবিকি জিজ্ঞাসা করে ডানজন কি। ক্লাউড তাকে বলে এটা একটা খুব বিপজ্জনক জায়গা যা মনস্টার দিয়ে ভরা থাকে। তখনই লিলিয়ান ওখান থেকে উঠে চলে যায়। বালস সেখানে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। হিবিকি তাকে জানায় লিলিয়ান আর আমার মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে। পরের দৃশ্যে ফরেস্টে বালস হিবিকিকে বলে চলো তোমার মাসেল বিল্ড করি। ক্লাউড তাকে বলে নর্দার্ন ডানজনে যাওয়ার জন্য তোমার আরো ট্রেনিং দরকার হবে, তো এটা খারাপ আইডিয়া না। এরপর হিবিকির মাসেল বিল্ড করার জন্য বালস তাকে দিয়ে খুব হার্ড ট্রেনিং করাতে শুরু করে। ওদিকে লিলিয়ান এসব দেখছিল আর সে ভেনেকে বলে হিবিকি সত্যি অনেক পরিশ্রম করছে, কারণ ও নিজের বাড়ি ফিরে যেতে চায়। ভেনে বলে ও কিভাবে তাতে কিছু যায় আসে না, ও এখনো সেই হিবিকিই আছে। এরপর তানিয়াও সেখানে যায়। পরের দৃশ্যে দেখা যায় ট্রেনিং করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর এখন হিবিকি ধনুক চালানোর প্র্যাকটিস করছে। সে একটা নিশানাও ঠিকভাবে লাগাতে পারে না আর অনেক বেশি হাঁপিয়ে যায়। সে নিজের স্ট্যাটাস চেক করে দেখে এত কষ্টের পরেও স্ট্যাটাসে কিছুই পাল্টায়নি। ক্লাউড তখন বালসকে বলে মনে হয় হিবিকি খুব জলদি আর্চারি স্কিল পেয়ে যাবে। বালস বলে ওর পুরোপুরি শুধু নিজের মাসেলের উপর ফোকাস করা উচিত। এটা শুনে ক্লাউড বলে কিল বেশি ইম্পর্টেন্ট, বালস বলে মাসেল বেশি ইম্পর্টেন্ট। আর তারা এভাবেই তর্কে মেতে ওঠে। কিন্তু তখনই জুয়েল সেখানে গিয়ে ওদের দুজনকে থামিয়ে দেয়। পরের দৃশ্যে জুয়েল আর তানিয়াকে বাথটাবে দেখা যায়। অন্যদিকে অন্য বাথটাবে হিবিকি আর ক্লাউড আছে। হিবিকির তখন ফোনের কথা মনে পড়ে আর সে ক্লাউডকে জিজ্ঞেস করে আমি তোমাকে কখনো তোমার হোম টাউন সম্পর্কে কথা বলতে শুনিনি, তোমার কি কোনো ফ্যামিলি আর ফ্রেন্ডস নেই। ক্লাউড বলে আমি ব্রিস্টোনিয়া কিংডমের ক্যাপিটালে থাকতাম, কিন্তু সেই সিটি ডিস্ট্রয় হয়ে গেছে আর আমার সব সাথী মারা গেছে। সে আরো বলে ওটা অনেক পুরনো কথা আর এখনকার জন্য আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। এখন রাত হয়ে গেছে আর তারা এক জায়গায় ক্যাম্প করেছে। এ সময় লিলিয়ান হিবিকিকে ডাকে আর সে জিজ্ঞেস করে কি হয়েছে। তানিয়া তাকে বলে এই মেয়েটি তোমাকে উৎসাহ দিতে চাইছে কারণ তুমি অনেক বেশি পরিশ্রম করছো। এরপর তানিয়া আর জুয়েল সেখান থেকে চলে যায়। তখন লিলিয়ান হিবিকিকে বলে আমি চাই না তুমি চলে যাও, কিন্তু তোমাকে আমি খুব পছন্দ করি, তাই আমি চাই তুমি সেটাই করো যা তুমি করতে চাও। এ সময় হিবিকি তাকে সরি বললে
শুনলে লিলিয়ান বলে এর কোনো দরকার নেই, আসলে আমি একটু বেশি স্বার্থপর হয়ে যাচ্ছি। তারপর সে হিবিকিকে একটা ওষুধ দেয় আর বলে এটা ক্লান্তি দূর করতে সাহায্য করে। আমি জানি না আমার কি করা উচিত, কিন্তু আমি তোমাকে সাপোর্ট করতে চাই। হিবিকি সেই ওষুধটা খেয়ে নেয় আর লিলিয়ানকে থ্যাংক ইউ বলে। পরের দৃশ্যে এমালিয়াকে তার বাড়িতে বাথটাবের ভেতর দেখা যায়। সে সময়টা খুব এনজয় করছিল। ওদিকে স্টেলিয়া তাকে দরজা খোলার জন্য বলতে থাকে যাতে সে তার টুইন পিক দেখতে পারে, কিন্তু এমালিয়া তাকে চুপ থাকতে বলে। পরের দৃশ্যে স্টেলিয়া এমালিয়াকে পরার জন্য একটা ড্রেস দেয়। এমালিয়া অবাক হয়ে বলে এই ড্রেস কেন? আমরা তো কোনো পার্টি করছি না। স্টেলিয়া জানায় হিজ রয়্যাল ম্যাজেস্টি পার্টির আয়োজন করেছেন। এটা শুনে এমালিয়া ভাবে ওই বুড়োটা আসলে করতে কি চায়। পরের দৃশ্যে ইভেলকে ফরেস্টের ভেতরে দেখা যায়। হঠাৎ সে কিছু আওয়াজ শুনতে পায় আর বলে ওরা এসে গেছে। তখনই হিবিকি, ক্লোড আর লিলিয়ানকে ওইদিকে আসতে দেখা যায়। হিবিকি বলে আমাদের টার্গেটের জন্য এখন শুধু সিলভার রুবি উলফ বাকি আছে। সে ওয়ার্ল্ড ম্যাপে চেক করে কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না। তখনই ক্লোড কোনো আওয়াজ পেয়ে সেদিকে নিজের অস্ত্র তাক করে। সেখানে ইভেল ছিল আর সে ক্লোডকে থামতে বলে। ক্লোড থেমে গিয়ে বলে মাফ করো, আমার মনে হয়েছিল এখানে কোনো মনস্টার আছে। ইভেলকে দেখে হিবিকি ভাবে ওয়ার্ল্ড ম্যাপে তো আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না, তাই একে অ্যাপ্রেস করা উচিত। তাকে দেখে ইভেল বুঝে যায় হিবিকি তাকে অ্যাপ্রেস করার চেষ্টা করছে। এরপর ইভেল বাহানা করে ক্লোডের হাত স্পর্শ করে আর ভাবে আমি নিশ্চিত যে ওর হাত আমি শরীর থেকে আলাদা করে দিয়েছিলাম। ইভেল তাদের জানায় আমি একজন ই র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার ইভেল আর আমি সিলভার রুবি উলফের হাত থেকে পালিয়ে আসছি। হিবিকি তাকে জিজ্ঞাসা করে ওটা কোথায়। সে জানায় ওটা ফরেস্টের আরো গভীরে ছিল। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর হিবিকি ওয়ার্ল্ড ম্যাপে সিলভার রুবি উলফের লোকেশন দেখতে পায়। পরের দৃশ্যে তারা ওই নেকড়ের পিছু নিতে নিতে এক জায়গায় চলে আসে আর তাকে ঘিরে ফেলে। তখনই স্যাপুচান তাকে ওয়ার্ল্ড ম্যাপ ব্যবহার করতে বলে। হিবিকি ম্যাপ ব্যবহার করে দেখতে পায় যে ওখানে অনেকগুলো নেকড়ে আছে আর ওরাই উল্টো তাদের ঘিরে ফেলেছে। এ সময় একটা নেকড়ে হিবিকির উপর অ্যাটাক করে তাকে ইজার্ট করে দেয়। এটা দেখে ক্লোডের রিয়াকশন লক্ষ্য করে ইভেল ভাবে ওর এই ইমোশন গুলো একদম রিয়েল। তার মানে ক্লোডের উপর থাকা কার্সের একটা অংশ শেষ হয়ে গেছে, কিন্তু এটা হলো কিভাবে? এরপর ক্লোড ওই নেকড়েগুলোর সাথে ফাইট করতে থাকে। ওদিকে দেখা যায় লিলিয়ান হিলিং পোশন দেওয়ার পরেও হিবিকির রক্ত পড়া বন্ধ হচ্ছে না। এরপর ভেনে হিবিকির ব্লিডিং বন্ধ করার জন্য লিলিয়ানকে স্টেট মেইনটেনেন্স স্কিল ব্যবহার করতে বলে। লিলিয়ান সেই স্কিল ব্যবহার করতে শুরু করে। তখন ক্লোড ভাবে আমাদের এখান থেকে দ্রুত পালাতে হবে, নয়তো হিবিকি সার্ভাইভ করতে পারবে না। সে লিলিয়ানকে বলে তুমি হিবিকিকে টাউনে নিয়ে যাও, আমি এদের এখানেই আটকে রাখছি। লিলিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি পরে আমাদের কাছে ফিরে আসবে তো? ক্লোড তাকে হ্যাঁ বলে। এটা শুনে লিলিয়ান একটি আর্থ গোলেম তৈরি করে হিবিকিকে তার উপর বসিয়ে সেখান থেকে নিয়ে যায়। তখনই ক্লোড দেখে ওই উলফগুলো হিবিকি আর লিলিয়ানের পিছু নিচ্ছে না, বরং তারা ক্লোডের পিছনেই লেগে আছে। এ সময় হঠাৎ সেই বড় উলফটা তার উপর অ্যাটাক করে দেয়। ক্লোড তার সেই অ্যাটাক আটকে দেয় এবং তাকে দেখে ক্লোড কিছু একটা বুঝতে পারে। সে বেশ অবাক হয়ে বলে তুমি তো আনস্তাসিয়া। এটা দেখে সে অনেক বেশি শকড হয়ে যায়। ওদিকে আমরা দেখি হিবিকি আর লিলিয়ানের পেছনে একটি সিলভার এমরাল্ড উলফ পড়ে আছে এবং সে তার ডালপালা দিয়ে তাদের উপর অ্যাটাক করছে। লিলিয়ান তার থেকে বেঁচে একটি গুহার ভেতর চলে যায় এবং আর্থওয়াল ব্যবহার করে সেই গুহার মুখ বন্ধ করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় বাইরে অনেকগুলো উলফ চলে এসেছে। সে এমরাল্ড উলফ তার ডালপালা দিয়ে গুহার গেট খুলে ফেলে এবং তাদের উপর অ্যাটাক করতে যায়। তখন লিলিয়ান একটি উইন্ড অ্যাটাক দিয়ে তার সেই আক্রমণ আটকে দেয়। এরপর হিবিকি মেডিকেল বুক অ্যাক্টিভেট করে এবং তা থেকে জানতে পারে তার শরীরে ডেরিথ পয়জন লেগেছে, তাই সে হাইপার কিউর ব্যবহার করে। কিন্তু মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে হাইপার কিউর অ্যাক্টিভেট হতে একটু সময় লাগবে। হিবিকি ভাবে ক্লোড একা ওদের সাথে ফাইট করছে আর লিলিয়ানও ফাইট করছে। যদি সবকিছু এভাবেই চলতে থাকে, এই ভেবে হিবিকি বলে আমি ওদের সবাইকে বাঁচাতে চাই। তখনই তার টিউটোরিয়াল এবং এক্সপার্টাইজ স্কিল অন হয়ে যায়, যা আগে অফ ছিল। একই সাথে দেখা যায় সে অনেকগুলো নতুন স্কিল পেয়েছে এবং তার কিছু স্কিল লেভেল আপ হয়েছে। এরপর হাইপার কিউর অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে হিবিকির পয়জন ঠিক হয়ে যায়। তখন স্যাপোচান তাকে বলে আমি তোমাকে সিক্রেট বিস্ট সামন করার রিকমেন্ড করছি। হিবিকি তখন সিক্রেট বিস্টকে সামন করে দেয় এবং সেখানে এক বিশাল বড় বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে গুহাটি ভেঙে যায়। আমরা দেখি ভেনে একটি বিশাল বড় হোয়াইট টাইগারে পরিণত হয়েছে। জানা যায় সে আসলে সিক্রেট বিস্ট অফ লাইটনিং। সে ওই উলফদের উদ্দেশ্যে বলে আমার মাস্টারের উপর অ্যাটাক করার শাস্তি হলো মৃত্যু, আর এখন তোমাদের বডি আর সোল পুরোপুরিভাবে শেষ করে দেওয়া হবে। এরপর সে তাদের উপর একটি লাইটনিং অ্যাটাক করে এক নিমিষে সব উলফকে শেষ করে দেয়। হিবিকি তাকে জিজ্ঞাসা করে ভেনে এটা কি তুমি? সে বলে হ্যাঁ, তোমার সামন সিক্রেট বিস্ট স্কিলের কারণে কিছু সময়ের জন্য আমি আমার ট্রু পাওয়ার ফিরে পেয়েছি। হিবিকি বলে এই ফর্মে তো তুমি এই বড় উলফটাকেও সহজে হারাতে পারবে, তো চলো ক্লোডের কাছে ফিরে যাই। ভেনে বলে আমরা সেটা করতে পারবো না। তখনই সে আবার ট্রান্সফর্ম হয়ে একটি ছোট বিড়ালে পরিণত হয়ে যায় এবং বলে আমাদের টাইম শেষ হয়ে গেছে, এখন ওই ম্যাজিক আবার অ্যাক্টিভেট
অ্যাক্টিভেট হতে কিছুটা সময় লাগবে। তোমার উপর যে অ্যাটাক করেছিল সে ছিল সিলভার ডায়মন্ড উলফ এবং ওর সামনে তোমার জেতার কোনো সুযোগ নেই। এই কথা শুনে হিবিকি বলে, তাহলে আমাদের অবশ্যই ফিরে যাওয়া উচিত। ক্লোড আমাদের প্রোটেক্ট করতে চায়, কিন্তু আমিও ক্লোডকে প্রোটেক্ট করতে চাই, আমি তাকে হারাতে চাই না। তখনই লিলিয়ান বলে, আমিও ক্লোডের হেল্প করতে যাব। এই সময় সেপোচান তাকে বলে, আমি তোমাকে মেডিসিন গড স্টাফ ইউজ করার রেকমেন্ড করছি। মেডিসিন গড স্টাফের কথা শুনে ভেনে বেশ অবাক হয়ে যায়। হিবিকি সেই স্কিল অ্যাপ্রেস করে এবং এতে সে জানতে পারে ওটা একটা ডাবল এজ র্যাঙ্ক হিলিং স্কিল। কিন্তু আমরা দেখি হিবিকি সেই স্কিলের ব্যাপারে পুরোপুরি না শুনেই ওটা ইউজ করে ফেলে। এতে সে আর লিলিয়ান দুজনেই পুরোপুরি হিল হয়ে যায়। ওদিকে হঠাৎ সেখানে একটা ছোট গাছ জন্মায় এবং তার একটা ডাল ভেঙে একটা ধনুক হয়ে যায়। এটা দেখে ভেনে অনেক বেশি শকড হয়ে যায়। এরপর হিবিকি স্পিরিট আর্চারি নামের একটা স্কিল পেয়ে যায়। সে যেভাবে ওই ধনুকটা নাড়াচাড়া করছিল তা দেখে ভেনে আবারও অবাক হয়। এরপর হিবিকির মনে পড়ে এমালিয়ার কাছেও স্পিরিট আর্চারি ছিল। হিবিকি ওই ধনুকটা কোনো তীর ছাড়াই ব্যবহার করতে শুরু করলে সেখানে একটা অ্যারো তৈরি হয়ে যায় এবং সে অ্যারোটা শুট করে দেয়। এরপর সে ওই ধনুকটাকে অ্যাপ্রেস করে জানতে পারে ওটা একটা গডলি ধনুক, যা একমাত্র হিবিকির জন্যই তৈরি হয়েছে। এরপর হিবিকি বলে, চলো ক্লোডের কাছে ফিরে যায়। পরের দৃশ্যে চিফ গডকে দেখা যায় এবং সে গড অফ ম্যাজিককে তাকে জাগানোর জন্য থ্যাংক ইউ বলে। এই সময় গড অফ ম্যাজিক চিফ গডকে জিজ্ঞেস করে, তুমি কি তাকে একটু বেশি ব্লেসিংস দিচ্ছ না? উত্তরে সে বলে, তুমিও তো তাকে নিজের স্ট্রেংথ দিয়েছো। তারপর চিফ গড বলে, আর তাছাড়া সে ওগুলো ভালোভাবে ইউজ করতে পারবে কিনা সেটা তার উপর ডিপেন্ড করে। বউ পাওয়ার পর হিবিকি ক্লোডের কাছে যাওয়ার কথা বলে। পরের দৃশ্যে হিবিকি আর লিলিয়ান ক্লোডের দিকে এগিয়ে চলে। হঠাৎ তাদের পেছনে কিছু সিলভার রুবি উলফ তাড়া করে। হিবিকি বলে, আমরা যদি এদের এখানেই আটকে দিতে পারি তাহলে ক্লোডের অনেক সাহায্য হবে, চলো দ্রুত এদের শেষ করি। হিবিকি নিজের বউ দিয়ে সামনের উলফগুলোর দিকে নিশানা তা করে, কিন্তু কাজটা করতে তার বেশ কষ্ট হচ্ছিল। এ সময় সেপোচান তাকে এক্সপার্ট আই স্কিল ব্যবহার করতে বলে। কথাটি শুনে হিবিকি বুঝতে পারে চিফ গড সুস্থ হয়ে গেছেন। সে নিজের এক্সপার্ট আই স্কিল ব্যবহার করে। হিবিকির নিশানা সরাসরি উলফগুলোর উপর লক হয়ে যায়। এখন উলফগুলোর গায়ে তীর লাগার সম্ভাবনা পুরো 100 ভাগ। হিবিকি তীর ছুঁড়ে সবকটি উলফ মেরে ফেলে। নিজের এই ক্ষমতা দেখে হিবিকি নিজেই অবাক হয়ে যায়। সে ভাবে আলোর গতিতে ছুটে যাওয়া তীর, যার নিশানা 100 ভাগ নিখুঁত, এটি তো চারদিকে চরম ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এদিকে লিলিয়ান নিজের 1/3 শক্তি মুক্ত করে উইন্ড কাটার দিয়ে অ্যাটাক করে বাকি উলফগুলোকে মেরে ফেলে। এরপর সে উড হুইপ ব্যবহার করে উলফগুলোকে মারতে থাকে। ভেন জানায় এই মনস্টারগুলোকে কেউ কন্ট্রোল করছে আর এইসব কিছু করাচ্ছে ওই সিলভার ডায়মন্ড উলফ। আমার ধারণা এর পেছনে সেই নারী আছেন যার সাথে আমাদের আগে দেখা হয়েছিল। ভেন আরো বলে, তার সাথে দেখা না হলে আমরা বনের এত গভীরে আসতাম না আর সিলভার ডায়মন্ড উলফের মুখোমুখিও হতাম না। আমার মনে হচ্ছে আমি তাকে আগে কোথাও দেখেছি। কিছুক্ষণ পর ক্লোডকে উলফগুলোর সাথে ফাইট করতে দেখা যায়। সে বলতে থাকে, এমন কেন হলো? আমি তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম। ক্লোড আবার বলে, অ্যানাস্তাসিয়া তুমিও এখানে আছো তাই না? তখনই সিলভার ডায়মন্ড উলফ ক্লোডের দিকে তেড়ে আসে। ক্লোড মনস্টারটির উপর অ্যাটাক করে, কিন্তু উলফটি ক্লোডের অ্যাটাক ফাঁকি দিয়ে উল্টো তাকে আঘাত করে আহত করে ফেলে। ঠিক ওই মুহূর্তে উলফটির দিকে হিবিকির একটি তীর উড়ে আসে। উলফটি নিজের চারপাশে একটি শিল্ড তৈরি করে বেঁচে যায়। ভেন হিবিকিকে বুঝিয়ে বলে, এই শিল্ডটি সিলভার ডায়মন্ড উলফের নিজস্ব স্কিল অ্যাডামান্টাইন ব্যারিয়ার। এই মুহূর্তে তুমি এটি ভাঙতে পারবে না। উলফটি আবার ক্লোডকে অ্যাটাক করতে গেলে হিবিকি তীর ছোড়ে, কিন্তু সে শিল্ডটি ভাঙতে পারে না। হঠাৎ হিবিকির হাত থেকে এক ধরনের আলো বের হতে শুরু করে। এই আলোর কারণে ক্লোড সরাসরি হিবিকির কাছে সামন হয়ে যায়। উলফটি তাদের দিকে ধেয়ে আসতে থাকলে লিলিয়ান নিজের সবটুকু ম্যাজিক পাওয়ার ব্যবহার করে সেখানে একটি উইন্ড ব্যারিয়ার তৈরি করে। উলফটি তখন ব্যারিয়ারের উপর পাথর ছুঁড়ে অ্যাটাক করতে থাকে। এই সময় সেপোচান ক্লোডকে পরীক্ষা করে। হিবিকি জানতে পারে ক্লোডের শরীরে ডেথ পয়জন ছড়িয়ে পড়েছে। হিবিকি দ্রুত ক্লোডের উপর হাইপার কিউর ব্যবহার করে তার শরীর থেকে পয়জন দূর করে দেয়। এরপর সে উলফটিকে ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারে মনস্টারটির শরীরেও ডেথ পয়জন রয়েছে। সে আসলে অ্যানাস্তাসিয়ার কন্ট্রোলে আছে। এটি দেখে হিবিকির মনে পড়ে সে অ্যানাস্তাসিয়াকে ক্লোডের স্মৃতিতে দেখেছিল। এরপর সে ক্লোডের উপর পারফেক্ট হিল ব্যবহার করে, কিন্তু এর জন্য তার কাছে পর্যাপ্ত এমপি থাকে না। তাই সে ক্লোডের উপর এক্সট্রা হিল ব্যবহার করে। ক্লোডকে পুরোপুরি সুস্থ করার জন্য সেটা যথেষ্ট ছিল না। হঠাৎ লিলিয়ানের এমপিও শেষ হয়ে যায় এবং সে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ব্যারিয়ারটি গায়েব হয়ে যায়। তারপর সেই উলফ হিবিকিকে আক্রমণ করতে এগিয়ে আসে। হিবিকি তখন তীর দিয়ে তাকে আঘাত করে, কিন্তু নিজের শিল্ডের কারণে উলফটির কিছু হয় না। এই সময় হিবিকির এক্সপার্ট আই স্কিল এনলাইটেন্ড মোডে চলে আসে। ক্লোডের জব তখন হিরো লেভেল 95 হয়ে গেছে। ক্লোড এক জোরালো পাঞ্চ মেরে উলফটিকে দূরে ফেলে দেয়। পরের দৃশ্যে ক্লোড নিজের স্পিয়ার সামন করে। সেখানে একটি মেয়ের ছায়া দেখা যায়। ক্লোড শূন্যে লাফিয়ে উঠে পয়েন্ট গ্র্যাভিটেশন ব্যবহার করে। এখন আর সেই উলফ ক্লোডের আক্রমণ থেকে বাঁচতে পারবে না। তার শিল্ডও কোনো কাজে আসবে না। ক্লোড ক্রিটিক্যাল পিয়ার্স ব্যবহার করে উলফটির উপর
উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং ওলফটি পুরোপুরি শেষ হয়ে যায়। কিছুক্ষণ পর স্যাপোচান ওলফটির কেটে যাওয়া মাথা অ্যাপ্রেজ করে। হিবিকি বুঝতে পারে যে করাপ্টেড সোল ওলফটিকে কবজা করে রেখেছিল। সে এখন মুক্ত। সেখানে অ্যানাস্তেসিয়ার সোল হাজির হয়। হিবিকির কারণে মুক্ত হতে পারে সে তাকে থ্যাংক ইউ জানায়। হিবিকি স্পষ্ট তার কথা শুনতে পাচ্ছিল। এরপর সে ক্লোডকে সরি বলে সেখান থেকে চলে যায়। ক্লোড অবশ্য তার কথা শুনতে পায়নি। হিবিকি ক্লোডকে বলে তোমার হিরো পাওয়ার ফিরে এসেছে। ক্লোড জবাব দেয় না আসেনি। তখন সেপোচান জানায় স্কিলের টাইম আউট হয়ে গেছে। হিবিকির এক্সপার্টাইজ স্কিল আবার আগের মতো নর্মাল হয়ে যায়। ক্লোড হিবিকির কাছে ক্ষমা চেয়ে বলে এসবই আমার ভুল ছিল। অ্যানাস্তেসিয়া নামের আমার এক ফ্রেন্ড ছিল। সিলভার ডায়মন্ড উলফের ভেতর তার সোলের একটা অংশ ছিল। সে আমাকে ধোকা দিয়েছিল এবং যারা আমাকে কার্স করেছিল তাদের দলে যোগ দিয়েছিল। তবে আমি তাকে শেষ করে দিয়েছিলাম। কিন্তু মরার সময় সে কোনো মনস্টারকে কন্ট্রোল করে রেখেছিল এটা আমি কখনো ভাবিনি। হিবিকি তাকে সান্ত্বনা দিয়ে বলে তোমাকে ধোকা দেওয়া হয়েছে, কার্স করা হয়েছে, এমনকি তুমি নিজের হাত পা পর্যন্ত হারিয়েছো। তাহলে এই সবকিছুর মধ্যে তোমার ভুল কোথায়? এতে তোমার কোনো দোষ নেই। এটা শুনে ক্লোড অনেক খুশি হয়। সে আবারও হিবিকিকে প্রোটেক্ট করার প্রমিস করে। কিন্তু হঠাৎ হিবিকি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। নিজের লেভেলের তুলনায় এনলাইটেন মোড ব্যবহার করা তার শরীরের জন্য অনেক বেশি চাপের ছিল। পরের দৃশ্যে গডদের দেখা যায়। সেখানে গড অফ আন্ডারওয়ার্ল্ড উপস্থিত ছিল। সে চিফ গডকে বলে আমি শুনলাম আমার বানানো টর্চার ডিভাইসের কারণে তোমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। চিফ গড উত্তর দেয় ওটা গড অফ ম্যাজিকের ভুল ছিল। কথাটা শুনে গড অফ ম্যাজিক রেগে গিয়ে চিফ গডকে আবার ধোলাই করতে শুরু করে। চিফ গড তখন তাকে সরি বলে। এরপর গড অফ ম্যাজিক গড অফ আন্ডারওয়ার্ল্ডকে জিজ্ঞেস করে তুমি কি নতুন ডিমন লর্ডকে বেছে নিয়েছো? গড অফ ম্যাজিক জানান বিস্টম্যান কিংডমের হিরো কিছুদিন আগে ডিমন লর্ডকে হারিয়েছে। তবে পৃথিবীর নিয়ম ঠিক রাখার জন্য 8 জন ডিমন লর্ড থাকা খুবই জরুরি। এই সময় চিফ গড গড অফ আন্ডারওয়ার্ল্ডকে বলেন তোমার এত ভাবার কিছু নেই। সব ডিমন লর্ড খারাপ হবে এমন কোনো কথা নেই। গড অফ ম্যাজিক সমর্থন করে বলেন চিফ গড একদম ঠিক বলেছেন। আমার তো মনে হয় নতুন ক্যান্ডিডেটরা সবাই বেশ ভালো। গড অফ আন্ডারওয়ার্ল্ড বলেন তা ঠিক বলেছো। এরপর তিনি সেখান থেকে চলে যান। গড অফ ম্যাজিকও যাওয়ার প্রস্তুতি নেন। তবে যাওয়ার আগে চিফ গডকে জিজ্ঞেস করেন আচ্ছা আমি কি হিবিকিকে আগে কোথাও দেখেছি? চিফ গড উত্তর দেন কে জানে, আসলে ও অনেক দুর্বল, তাই আমি ওকে একটু সাহায্য করছি। এ কথা শুনে গড অফ ম্যাজিক বিদায় নেন। চিফ গড মনে মনে ভাবেন মনে হচ্ছে ও সবকিছু বুঝতে শুরু করেছে। তবে এই বাচ্চার বেঁচে থাকার জন্য শক্তির খুব প্রয়োজন। আসলে আমি চাইনি ও এই পৃথিবীতে আসুক। পরের দৃশ্যে হিবিকির লেভেল 12 থেকে এক লাফে 25 হয়ে যায়। তার স্কিল আর জব দুটোরই লেভেল আপ হয়। চারপাশের এত শোরগোলে হিবিকির ঘুম ভেঙে যায়। বোঝা যায় ও টানা 2 দিন ধরে ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠতে ওর ভীষণ ক্ষুধা পায়, তাই ও সোজা খাবার খেতে চলে যায়। এমালিয়ার বাবা একটি চমৎকার পার্টির আয়োজন করেছেন। সবাই সেখানে দারুণ আনন্দ করছে। এমালিয়াও পার্টিতে উপস্থিত আছে। হঠাৎ এক লোক সেখানে এসে বলে এমালিয়া অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। এমালিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি কে? লোকটা উত্তর দেয় চিনতে পারলে না, আমি ওডেলিস। এমালিয়া চমকে উঠে বলে প্রিন্স ওডেলিস, আপনি তো অনেক বড় হয়ে গেছেন। ওডেলিস এমালিয়ার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, যা এমালিয়ার একদমই পছন্দ হয় না। কিছুক্ষণ পর এমালিয়ার বাবা সবার সামনে এসে একটি বড় ঘোষণা দেন। তিনি বলেন ওডেলিস আর মেলিনকোরিসের বয়স 15 বছরে পা দিয়েছে। দুজনেই দারুণ জব পেয়েছে। প্রথম ক্রাউন প্রিন্স ওডেলিস এখন একজন হিরো, আর হাউস অফ হার্টিন থেকে মেলিনকোরিস হয়েছে সেজ। তিনি আরো বলেন হিরোর কাজ হলো ডিমন লর্ডকে হারানো, তাই এই দুজন মিলে ডিমন লর্ডকে শেষ করবে। এই কথা শুনে এমালিয়া পুরো শকড হয়ে যায়। তার বাবা বলতে থাকে হিরোর সাথে তো একটি টিম থাকা দরকার, তাই আমাদের দেশের অন্যতম সেরা ওয়ারিয়র বালাদিন ডোগরে ওদের সাথে যোগ দেবে। একই সাথে বাইরের পৃথিবীর অভিজ্ঞ অ্যাডভেঞ্চারার হাউস অফ স্টেনবার্গ থেকে এমালিয়াও এই টিমে থাকবে। নিজের নাম শুনে এমালিয়ার চোখ কপালে ওঠে। ওডেলিস আবার এক কাঠি বাড়িয়ে বলে ডিমন লর্ডকে হারানোর পর আমি এমালিয়াকে বিয়ে করতে চাই। এটা শুনে এমালিয়া এতটাই স্তব্ধ হয়ে যায় যে ও মুহূর্তের মধ্যে সেখান থেকে হাওয়া হয়ে যায়। পরের দিন হিবিকি ও বাকি সবার খাওয়া দাওয়া শেষ হয়। হিবিকি লেরিন আর ক্লোডকে বলে আমি আমার পৃথিবীতে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে বের করবই, তবে আমি তোমাদের ছেড়ে দূরে যেতে চাই না। তোমাদের সাথে নিয়েই ফেরার উপায় খুঁজবো। ক্লোড অবাক হয়ে জিজ্ঞেস করে কিন্তু তুমি সেটা কিভাবে করবে? হিবিকি বলে এখনো জানি না। সত্যি বলতে বাড়ি ফেরার ব্যাপারে আমি কিছুই জানি না। এ সময় ভেনে মনে করিয়ে দেয় নর্দার্ন ডানজনের ভেতর দিয়ে কিন্তু টেরা ডাইনাসে যাওয়া সম্ভব। হিবিকি বলে জানি, সেজন্যই তো তোমাদের সাহায্য চাচ্ছি। ক্লোড আবারও তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। লিলিয়ানো সাথে সাথে বলে আমিও আছি। ভেনে বেশ লজ্জা পেয়ে মিষ্টি করে বলে আমিও তোমার সাথেই থাকতে চাই। হিবিকি খুশি হয়ে বলে তাহলে চলো এবার নর্দার্ন ডানজন পার হওয়া যাক। ওদিকে এমালিয়া রাজ্য ছাড়ার জন্য ব্যাগ গোছাচ্ছে। স্টিলিয়া এসে জিজ্ঞেস করে এভাবে হুট করে চলে যাওয়া কি ঠিক হবে? এমালিয়া বিরক্ত হয়ে বলে আমি ওই প্রিন্সকে সহ্য করতে পারছি না। ও মনে করে ডিমন লর্ড আমাদের শত্রু, যাকে শেষ করতেই হবে। তাছাড়া ওরা কেউ আমার কথা শুনবে না, তাই আমাকে যেতেই হবে। এরপর ও জানালা
জানালা দিয়ে নিচে লাফ দেয় এবং মনে মনে বলে, হিবিকি আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। পরের দৃশ্যে ইভেলকে দেখা যায়। ও একটি আয়নার সামনে দাঁড়িয়ে কারো কাছে ক্ষমা চাচ্ছে। ও বলে, একজন আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছিল। ও কথা শেষ করার আগেই ওপাশ থেকে একটি চর এসে ওর গালে লাগে। ইভিল তখন ভয় পেয়ে বলে, পরের বার আমি ক্লোডকে শেষ করে ওর সোল তোমাকে এনে দেব। দেখা যায় আয়নার ওপাশেও ঠিক ওর মতো একজন দাঁড়িয়ে আছে। লিলিয়ান হিবিকিকে জিজ্ঞেস করে, তুমি বলেছিলে তুমি তোমার পৃথিবীর কিছু মানুষের সাথে দেখা করতে চাও, তারা আসলে কারা? হিবিকি জানায়, তারা আমার ফ্যামিলি আর ফ্রেন্ডস। আমরা একসাথে বসে ব্ল্যাক টি খেতে খেতে গল্প করতাম। ক্লোড তখন বলে, তারা নিশ্চয়ই তোমাকে নিয়ে অনেক চিন্তার মধ্যে আছে। হিবিকি আলতো হেসে উত্তর দেয়, হয়তো। পরের দৃশ্যে তারা তিনজনে গিল্ডে বালসের সামনে আসে। বলস সিলভার ডায়মন্ড উলফের বিরুদ্ধে জেতার জন্য হিবিকির অনেক প্রশংসা করে, তবে সে এও মনে করিয়ে দেয়, আমি যদি তোমাকে আরো ভালো ট্রেন করতাম তাহলে তুমি অজ্ঞান হতে না। জুয়েল হিবিকিকে জানায়, সিলভার ডায়মন্ড উলফকে হারানোর রিওয়ার্ড দেওয়ার জন্যই তোমাকে এখানে ডাকা হয়েছে। দেখা যায় হিবিকি বেশ বড় রকমের একটা রিওয়ার্ড পায়। হিবিকি খুশি হয়ে বলে, এটা দিয়ে আমরা ডানজনে যাওয়ার প্রিপারেশন নিতে পারবো। পরের দিন তারা তিনজন ডেবি কোম্পানিতে আজারাথানের সামনে হাজির হয়। আজারাথান হিবিকিকে স্বাগত জানায়। হিবিকি আসায় সে অনেক খুশি হয়। এরপর আজারাথান তাদের নিজের ওয়েপন শোরুমে নিয়ে যায়। সেখানে অনেক ধরনের ওয়েপন আর আর্মার রাখা ছিল। হিবিকি এগিয়ে গিয়ে একটা ক্যাপ পছন্দ করে। এই ক্যাপের উইন্ড ম্যাজিকের সাহায্যে যে কোনো অ্যাটাক খুব সহজে ডজ করা যাবে। লিলিয়ানও নিজের জন্য একটা ক্লক পছন্দ করে নেয়, সাথে একটা ব্লোজম ওয়ান্ডও নেয়। আজারাথান হিসাব করে জানায়, তোমরা যা যা নিয়েছো সব মিলিয়ে টোটাল কস্ট 1200 গোল্ড কয়েন। কথাটা শুনে হিবিকি পুরো শকড হয়ে যায়, কিন্তু ক্লোডের কাছে প্রাইসটা বেশ ভালো মনে হয়। সে হিবিকিকে বুঝিয়ে বলে, অন্য কোথাও এগুলো তুমি 1500 নিচে পাবে না। ক্লোড নিজেও নিজের জন্য একটা আর্মার বেছে নেয়। আজারাথান হিবিকিকে বলে, এই আর্মারের উপর একটা স্পেল দেওয়া আছে যার ডিফেন্সিভ পাওয়ার একটা পুরো আর্মার সেটের সমান। হিবিকি নিজের অ্যাপ্রেজাল স্কিল দিয়ে চেক করে ওটা কনফার্ম করে। ক্লোড একটা স্ফিয়ারও নেয় যেটা ম্যাগনেটের সাথে যুক্ত। এর মাধ্যমে এনিমির উপর একের পর এক অ্যাটাক করা যাবে, এমনকি তাদের সোর্ডের ডিরেকশনও বদলে দেওয়া সম্ভব। হিবিকি এসব কিছু এক দেখায় বুঝে ফেলেছে দেখে আজারাথান অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার অ্যাপ্রেজাল স্কিলের লেভেল কত? হিবিকি উত্তর দেয়, লেভেল 5। শুনে আজারাথান চমকে উঠে বলে, নর্মালি একজন অ্যাপ্রেজারের লেভেল 1 বা 2 হয়। লেভেল 5 স্কিলের অ্যাপ্রেজার পাওয়া সত্যি অনেক রেয়ার। সবাই যখন অবাক, হিবিকি মনে মনে চিফ গডকে বলে, এই ধরনের জিনিস আমাকে আগে বলে দেওয়া উচিত ছিল। চিফ গড হিবিকিকে বলেন, এখন আমি এখানে আছি, তাই তুমি তোমার পছন্দের জিনিসটা ইউজ করতে পারো। হিবিকি সহমত পোষণ করে বলে, একদম ঠিক, আগের ফাইট থেকে আমার রিলিফ মেজারের লেভেল আপ হয়েছিল। বিদায় নেওয়ার আগে আজরাথান হিবিকিকে বলে, তোমরা জার্নিতে যাচ্ছ, তাই তোমাদের একটা ক্যারেজ আর কিছু ইকুইপমেন্টের দরকার হবে। আমরা চাইলে তোমাদের জন্য সব অ্যারেঞ্জ করে দিতে পারি। হিবিকি হাসি মুখে প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে ফরেস্টের ভেতর হিবিকি ক্লোডের উপর রিলিফ মেজার ব্যবহার করে। এতে ক্লোডের বুকের উপর একটা চেইন দেখা যায়। রিলিফ মেজার সেখানে একটি সিক্রেট বিস্ট কার্বাল অঙ্কলকে সমন করে। খরগোশের মতো দেখতে ওই চমৎকার প্রাণীটি চিফ গডের সেবা করে। সে মূলত আনন্দের নিয়ন্ত্রণকারী লাইটের ইনচার্জ। কার্বাল অঙ্কল ভীষণ কিউট হওয়ায় হিবিকি গিয়ে তাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে। এটা দেখে ক্লোডের খুব হিংসা হয়। সে কার্বাল অঙ্কলের উপর রাগ করতে থাকে। তখনই ভেনে সবাইকে একটা চর মেরে কার্বাল অঙ্কলকে সময় নষ্ট না করে কাজে লাগতে বলে। কার্বাল অঙ্কল তখন গড ক্যাচার স্কিল ব্যবহার করে। সাথে সাথে সেখানে দুটি হাত চলে আসে এবং ক্লোডের দুটি চেইন ধরে ফেলে। এতে ক্লোডের উপর থাকা অভিশাপ আরো কিছুটা কমে যায়। ক্লোড স্বস্তি পেয়ে হিবিকিকে থ্যাংক ইউ বলে। হিবিকিও কার্বাল অঙ্কলকে থ্যাংক ইউ জানিয়ে আবার জড়িয়ে ধরতে গেলে ক্লোড ভীষণ রেগে যায় এবং রেগে কেঁপে তাকে থ্যাংক ইউ বলে। কার্বাল অঙ্কল মুচকি এসে বলে, আমার কাজ শেষ, এখন আমি বাড়ি যাচ্ছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন আবহাওয়া বদলে যায়। প্রচন্ড গরমে ক্লোডের অবস্থা একদম খারাপ হয়ে পড়ে। হিবিকি স্যাপোচানকে জিজ্ঞেস করলে সে জানায়, আজকের তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস। হিবিকি ক্লোডের দিকে তাকিয়ে বুদ্ধি দেয়, তুমি বরং তোমার চুলগুলো কেটে ফেলো। ক্লোড এই কথা শুনে চমকে যায়। মন খারাপ করে কোনো মতে রাজি হলেও সে আসলে চুল কাটতে চায় না। লিলিয়ান কাঁচি হাতে তার চুল কাটার জন্য তৈরি হয়। ঠিক তখনই ভেনে লিলিয়ানের কানে কিছু একটা বলে। লিলিয়ান তার ম্যাজিক দিয়ে পানির কতগুলো বল তৈরি করে। সেই পানির বলগুলোর উপর সে স্ট্রেস মেইনটেনেন্স স্পেল ব্যবহার করে যাতে বলগুলোর আকৃতি ঠিক থাকে। এরপর তারা সবাই সেই পানির বলগুলো নিজেদের শরীরে লাগিয়ে নেয়। এতে বেশ চমৎকার একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ে এবং সবার খুব ভালো লাগে। ঠিক তখনই রুমে তানিয়া আসে। গরমে তার অবস্থাও নাজেহাল। সে হিবিকিকে দেখে আবদার করে, আমারও ওটা চাই। হিবিকি তখন তার উপর বাবল ওয়াশ ব্যবহার করে। এতে তানিয়া বেশ আরাম পায়, কিন্তু বাতাসের চোটে তার স্কার্ট উঠতে শুরু করলে হিবিকি তাকে মনে করিয়ে দেয়, তোমার আন্ডারওয়্যার পরা উচিত। কিছুক্ষণ পর হিবিকি গরম থেকে বাঁচার কোনো
উপায় খুঁজতে বাইরে বের হয়। ভেনেও তার সাথে যায়। বাইরে তখন কড়া রোদ। সেখানে হঠাৎ আজরাথানের সাথে দেখা হয়। আজরাথান এগিয়ে এসে বলে, তোমরা যদি গ্যারেজ নিতে চাও তবে বলে রাখি ওটা আসতে কিন্তু এখনো কিছুটা সময় লাগবে। হিবিকি তার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার একটুও ঘাম হচ্ছে না? তোমাকে এত আরামদায়ক আর কুল দেখাচ্ছে কিভাবে? আজরাথান হেসে উত্তর দেয়, আমার এই স্যুটের উপর একটা স্পেল দেওয়া আছে। এটা ডেবি কোম্পানির অন্যতম সেরা প্রোডাক্ট। আসলে এটি হলো ক্লোক অফ এভারলাস্টিং স্প্রিং, যা শরীরের তাপমাত্রা সব সময় নিয়ন্ত্রণে রাখে। হিবিকি তখন জুয়েলের কাছে এই স্যুটের খোঁজে যায়। জুয়েল তাকে জানায় ডেবি কোম্পানির কাছে এর স্টক শেষ। এটা বানানোর জন্য ব্লু লিশ রুহে নামের একটি ম্যাজিক ফ্লাওয়ার প্রয়োজন। জুয়েল আরো তথ্য দেয়, ফুলটি ইস্টের ফরেস্টের অনেক গভীরে ফোটে, তবে ওখানকার রাস্তা বেশ জটিল। আমার মনে হয় না তুমি একা ওটা খুঁজে পাবে, তাই ভাবছি আমি তোমাকে সেখানে নিয়ে যাই। পরের দৃশ্যে জুয়েল হিবিকিকে সেই ফুলের দিকে নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে সে বলে, তুমি ক্লোড আর লিলিয়ানের জন্য অনেক কিছু করছো, তুমি আসলেই খুব দয়ালু। হিবিকি মৃদু হেসে উত্তর দেয়, পরিস্থিতি যেমনই হোক ওরা সব সময় নিজেদের পাওয়ার ব্যবহার করে আমাকে সাহায্য করে। আমি তো শুধু ওদের সেই ঋণের কিছুটা শোধ করার চেষ্টা করছি। কথা বলতে বলতে ওরা নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। সামনে তাকিয়ে দেখা যায় সেখানে চারপাশ জুড়ে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। কিছুক্ষণ পর হিবিকি নিজের বাড়িতে ফিরে আসে। ক্লোড আর লিলিয়ান তাকে স্বাগত জানায়। এই কদিন ওদের এত যত্ন নেওয়ার জন্য ওরা হিবিকিকে ধন্যবাদ দেয়। এ সময় লিলিয়ান হিবিকির দিকে একটা জিনিস বাড়িয়ে দেয়। এটি চমৎকার একটি অ্যাপল পাই। ক্লোড পাশ থেকে বলে, লিলিয়ান আর আমি তোমার জন্য কিছু করতে চাচ্ছিলাম, তাই অনেক খুঁজে এই ব্ল্যাক টি জোগাড় করেছি। এরপর সবাই মিলে গরম গরম চায়ের কাপে চুমুক দেয় আর অ্যাপল পাইয়ের স্বাদ নেয়। চা খেতে খেতে হিবিকি লিলিয়ানের স্ট্যাটাস চেক করে। লিলিয়ানের নতুন স্ট্যাটাস দেখে সে পুরো অবাক হয়ে যায়। আগে যেখানে লেখা থাকতো ক্যান্ডিডেট টু বিকাম এ সেজ, এখন সেখানে জলজল করছে সেজ লেভেল 1। ক্লোড আনন্দিত হয়ে লিলিয়ানকে অভিনন্দন জানায়। হিবিকিকে জিজ্ঞেস করে, ওর ম্যাজিক স্কেলও কি লেভেল আপ হয়েছে? হিবিকি মাথা নেড়ে সায় দিয়ে বলে, হ্যাঁ, আর আমার গ্রিমোরও এখন লেভেল 2 হয়ে গেছে। তাহলে দেরি না করে ওটা অ্যাক্টিভেট করো আর আমার ম্যাজিক্যাল নলেজ আপডেট করে দাও। হিবিকির সাথে সাথে নিজের গ্রিমোর অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে ওয়েনের ম্যাজিক্যাল নলেজ আপডেট হয়ে যায়। পরের দিন চলে আসে। আজই ওদের ডানজনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। বাইরে ওদের গাড়িও একদম তৈরি। তানিয়া মন খারাপ করে বলে, আমরা তোমাদের খুব মিস করব। হিবিকি তানিয়াকে ধন্যবাদ জানায়। এরপর সে ক্লোড আর লিলিয়ানের হাতে ক্লক অফ এভারলাস্টিং স্প্রিং তুলে দেয়। এটি ওদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এদিকে বালস ক্লোডকে ডেকে ফিসফিস করে বলে, খেয়াল রেখো হিবিকি যেন নিয়মিত নিজের মাসল বিল্ড করার কাজ চালিয়ে যায়। ক্লোড উত্তর দেয়, আমি ওর উপর কোনো জোর জুলুম করব না। এই নিয়ে দুজনের মধ্যে হালকা তর্কাতর্কি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামলাতে জুয়েল ম্যাজিক দিয়ে ওদের দুজনকে বরফ বানিয়ে জমিয়ে দেয়। তারপর গম্ভীর হয়ে বলে, নর্দার্ন ডানজন কিন্তু ইস্টার্ন ফরেস্টের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। নিজের খেয়াল রেখো। সবাই নর্দার্ন ডানজনের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই দূর থেকে ইভেল ওদের দিকে তাকিয়ে কুৎসিত হাসি দিয়ে মনে মনে বলে, এই পৃথিবীর ব্যালেন্স ঠিক রাখার জন্য দয়া করে তোমরা ওখানে গিয়ে মরে যাও। হঠাৎ দৃশ্য বদলে যায়। দেখা যায় কিছু আনডেড সাধারণ মানুষের উপর হামলা করছে। ঠিক শেষ মুহূর্তে কিছু অ্যাডভেঞ্চারার সেখানে চলে আসে। তারা চোখের পলকে আনডেড গুলোকে শেষ করে সাধারণ মানুষদের প্রাণ বাঁচায়। জানা যায় এরা হলো বিখ্যাত কর্পস কিলার অ্যাডভেঞ্চারার পার্টি। এরা সবাই হিবিকির পুরনো বন্ধু, আমানে, কিয়াকো আর তাইকো। এমনকি ওখানে হিবিকির ভাইও উপস্থিত আছে। তাইকে চারপাশ দেখে বলে, স্পিরিট বলেছিল এই মেইন রোড ধরে ইস্টের দিকে এগিয়ে যেতে। কিয়াকো সাই দিয়ে বলে, হিবিকি নিশ্চয়ই এই রাস্তার বুকেই কোথাও আমাদের জন্য অপেক্ষা করছে। হিবিকির ভাই দৃঢ় গলায় বলে, হিবিকি আমরা তোমাকে খুঁজে বের করবই, নিজের খেয়াল রেখো। বোঝা যায় ওরা সবাই হন্যে হয়ে হিবিকিকে খুঁজছে। পরের সিনে দেখা যায় ক্লোড এখন শীতে বেশ কাঁপছে। হুট করে আবহাওয়াটা একটু বেশি ঠান্ডা হয়ে গেছে। ক্লোড নিজেকে সামলাতে না পেরে একটা বিশাল হাঁচি দেয় আর সেটা সরাসরি ভেনের উপর গিয়ে পড়ে। এই কাণ্ড দেখে ভেনে তো ক্লোডের উপর ভীষণ রেগে যায়। পরের দৃশ্যে হিবিকি তীরের আঘাতে একটা মনস্টারকে মেরে ফেলে। নিজের এই ক্ষমতা দেখে সে মনে মনে ভাবে, আমি কি ইদানিং অনেক বেশি স্ট্রং হয়ে গেছি? পাশ থেকে সেপোচান মুখ বাঁকিয়ে বলে, না, এটা তোমার একদম ভুল ধারণা। কিছুক্ষণ পর ওরা সবাই ক্যারেজ করে রওনা দেয়। পথে চলতে চলতে ক্লোড হিবিকিকে বোঝাতে থাকে ট্রেনিং যে কতটা জরুরি এখন নিশ্চয়ই বুঝতে পারছো। হিবিকি বলে, কিন্তু আমার তো স্কিলও আছে। ক্লোড মাথা নাড়িয়ে জানায়, শুধু স্কিল থাকলেই হয় না, এমন অনেক সিচুয়েশন আসবে যখন তোমার কোনো স্কিল কাজেই লাগবে না। কথা বলতে বলতে হুট করে ক্যারেজটা খুব জোরে জোরে তুলতে শুরু করে। এতে হিবিকির পেটের ভেতরটা একদম উলটপালট হয়ে যায় আর তার ভীষণ বমি পায়। সবাই তাকে বাইরের দিকে মুখ করে বমি করতে বললেও সে আর সামলাতে পারে না আর ক্যারেজের ভেতরেই বমি করে দেয়। এরপর ক্যারেজটা এক জায়গায় থামানো হয়। হিবিকি পানি দিয়ে মুখ পরিষ্কার করতে গেলে আজব এক কাণ্ড ঘটে। পানিটা বারবার তার থেকে দূরে সরে যায়। এই অবস্থা দেখে ক্লোড অবাক হয়ে বলে, আরে এটা তো স্লাইম। সে খুব উৎসাহ নিয়ে বলে, দারুণ সুযোগ, এখন ফাইট প্র্যাকটিস করা যাবে। ভেনে বুদ্ধি
বুদ্ধি দেয় কেমন হয় যদি আমরা এখানে কোন রকম ওয়েপন ছাড়া ফাইট করি। ক্লোড ও সাই দিয়ে বলে আইডিয়াটা দারুণ। হঠাৎ ক্লোড একটা জ্বলন্ত লাঠি হিবিকির হাতে ধরিয়ে দেয়। হিবিকি সেটা নিয়ে স্লাইম গুলোকে অ্যাটাক করতে যায়, কিন্তু বারবার সে মিস করে। উল্টো একটা স্লাইম উড়ে এসে হিবিকির মুখে একদম লেপটে যায়। বেচারা ঠিক মতো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। হিবিকি মনে মনে ভাবে আমি কি এভাবেই মারা যাব? পরক্ষণে সে নিজেকে শক্ত করে আর ভাবে না, এমন জায়গায় আমি মোটেও মরতে চাই না। ঠিক সেই মুহূর্তেই হিবিকির হাত থেকে আগুন বের হতে থাকে আর স্লাইমটা তার মুখ থেকে সরে যায়। এইভাবেই হিবিকি তার নতুন ফায়ার স্কিলটা খুঁজে পায়। এটা দেখে ক্লোড অনেক বেশি খুশি হয়। এদিকে ছোট ছোট সব স্লাইম গুলো একে অপরের সাথে মিশে গিয়ে বেশ বড় একটা স্লাইমের রূপ নেয়। হিবিকি অনেক কনফিডেন্স নিয়ে নিজের ফায়ার স্কিল ব্যবহার করতে যায়, কিন্তু তার হাত থেকে খুব সামান্য একটু আগুন বের হয়। মনস্টার স্লাইমটা তাকে এক ঝটকায় দূরে ছিটকে ফেলে দেয়, তবে ক্লোড তাকে মাটিতে পড়ার আগেই ধরে ফেলে আর আবার ওই স্লাইমের দিকে ছুঁড়ে মারে। কিছুক্ষণ পর স্লাইমটা সেখান থেকে পালিয়ে যায়। লিলিয়ান হিবিকির কাছে এসে বেশ মিষ্টি করে বলে তুমি কিন্তু বেশ ভালো করেছো। আগুন ছোট হোক আর বড়, ওটা তো আগুনই। পরের দৃশ্যে রাত নেমে আসে। সবাই মিলে ক্যাম্প করে আগুন জ্বেলে খাবার রান্না করছে। হিবিকি নিজের ফায়ার স্কিল ব্যবহার করে একটা ল্যাম্প জ্বালিয়ে দেয়। পাশে লিলিয়ান আর ভেনে বেশ আনন্দে খেলাধুলা করছে। কিছুক্ষণ পর সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, হিবিকি কিছুটা মন খারাপ করে ক্লোডকে বলে ফায়ার স্কিলটা পেলাম ঠিকই, কিন্তু এটা তো খুবই দুর্বল। ক্লোড তাকে সান্ত্বনা দিয়ে মনে করিয়ে দেয় তোমাকে বলেছিলাম না টেরানেস একটা আন্ডারগ্রাউন্ড সিটি যেটা নর্দার্ন ডানজনের উপাসে। সেখানে পৌঁছাতে হলে ডানজন জয় করা ছাড়া কোনো উপায় নেই। এখন পর্যন্ত কেউ সেটা করতে পারেনি। তবে তুমি একদম দুশ্চিন্তা করো না। ক্লোড হিবিকিকে ভরসা দিয়ে বলে আমি তোমাকে টেরাডাইনাসে নিয়ে যাবই, আর সেজন্যই রোজ ট্রেনিং করছি যাতে তুমি সব পরিস্থিতির জন্য রেডি থাকো। হিবিকি তার কথায় সায় দেয়। সারাদিনের খাটুনি শেষে ক্লোড ঘুমাতে চলে যায়। হিবিকি খেয়াল করে সে 4টা নতুন স্কিল পেয়েছে। তারপর সেও আরাম করে ঘুমিয়ে পড়ে। পরের দিন ওরা এক জায়গায় পৌঁছাতেই দেখে অনেক মানুষ ভিড় করে আছে। হিবিকি অবাক হয়ে একজনকে জিজ্ঞেস করে আচ্ছা এখানে হয়েছেটা কি? লোকটা বেশ ভয় পেয়ে উত্তর দেয় আমাদের গ্রামে অনেক আনডেড ঢুকে পড়েছে, তাই আমরা প্রাণ ভয়ে এখানে পালিয়ে এসেছি। অন্য একজন বলে আমরা গিল্ডে খবর পাঠিয়েছি, কিন্তু এখনো কোনো সাহায্য আসেনি। এ সময় একটা ছোট মেয়ে বলে ওঠে একজন আপু বলেছে সে সব আনডেড গুলোকে শেষ করে দেবে। হিবিকি কৌতূহলী হয়ে জানতে চায় তুমি ঠিক কার কথা বলছো? লোকটি জানায় সে একজন বিস্টম্যান লেডি। কথাটা শুনে ক্লোড মনে মনে ভাবে একা যদি এতগুলো আনডেড সামলাতে পারে তাহলে মেয়েটা নিশ্চয়ই বেশ অভিজ্ঞ। সে হিবিকিকে বলে এখান থেকে সোজা যাওয়াই হবে সবচেয়ে ফাস্ট রাস্তা। আমাদের তো নর্দার্ন ডানজন জয় করতে হবে, তাই পথে আসা এনিমিদের সাথে ফাইট করে অভিজ্ঞতা বাড়ানো দরকার। ক্লোড সবাইকে উৎসাহ দিয়ে বলে চলো সবাই মিলে নিজেদের বেস্ট চেষ্টা করি। সবাই তখন ওই গ্রামে গিয়ে আনডেডদের সাথে ফাইট করার সিদ্ধান্ত নেয়। ক্লোড হিবিকিকে আশ্বস্ত করে ওরা খুব স্লো মুভ করে, তাই তুমি সহজেই ওদের হারাতে পারবে। এদিকে ওরা গ্রামের দিকে এগোতে থাকে। রাস্তাটা মোটেও সহজ না, চারদিকে অনেক ট্র্যাপ পাতা। হিবিকি একটা ট্র্যাপের ভেতর একটা মনস্টারকে নাড়াচাড়া করতে দেখে ভাবে ওটা জানতো, আসলে ওটা একটা মরা আনডেড। হুট করে হিবিকি ভুল করে একটা ট্র্যাপ অ্যাক্টিভেট করে ফেলে, আর সাথে সাথে তার দিকে অনেকগুলো অ্যারো ধেয়ে আসে। ঠিক এই সময় কিছু আনডেড তাদের উপর অ্যাটাক করতে এলে ওগুলো একটা ট্র্যাপে পড়ে বিশাল পাথরের নিচে পিষে যায়। হঠাৎ সেখানে ফোনা হাজির হয়। সে সব ঘটনা খুলে বলে আমি যখন এই গ্রামে আসি তখন আনডেডরা পুরো গ্রাম কবজা করে নিচ্ছিল। ক্লোড কিছুটা সন্দেহ নিয়ে ফোনাকে জিজ্ঞেস করে তোমার মতো একজন ব্যান্ডি কেন এই কাজ করছো? ফোনা হেসে উড়িয়ে দিয়ে বলে তেমন বড় কোনো কারণ নেই, আসলে কিউট বাচ্চাদের আমার খুব পছন্দ। সে আরো জানায় কবরস্থানের আশেপাশে আমি অনেক ট্র্যাপ দেখতে পেয়েছিলাম, কিন্তু তোমরা সেগুলো নষ্ট করে দিলে। এখন সেই আনডেডদের হারাতে তোমাদের আমাকে হেল্প করতে হবে। হিবিকি রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর ক্লোড বলে আনডেড সংখ্যায় অনেক হলেও তাদের মুভমেন্ট তো বেশ বোকা বোকা। ফোনা মাথা নেড়ে বলে এখানকার আনডেড গুলো নর্মাল না, ওরা বেশ বুদ্ধিমান হয়ে গেছে। হিবিকি বেশ কনফিডেন্স নিয়ে বলে ক্লোড যখন সাথে আছে তখন সব ঠিক হয়ে যাবে। কথা শেষ করে সে পা বাড়ায় আর অমনি একটা ট্র্যাপে গিয়ে ধপাস করে পড়ে। ক্লোড তাকে টেনে বের করতে হিবিকি একটা টাইটেল পায় মাস্টার অফ ওয়াকিং ইন টু ট্র্যাপস। ফোনা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি ট্র্যাপ ডিটেকশন স্কিল শেখনি? হিবিকি উল্টো প্রশ্ন করে সেটা আবার কি জিনিস? ফোনা তখন তাকে একটা জায়গায় ভালো করে পরীক্ষা করতে বলে। হিবিকি জায়গাটা ভালো করে খুঁটিয়ে দেখে ওখানে একটা ট্র্যাপ খুঁজে পায়। ফোনা তাকে উৎসাহ দিয়ে বলে এভাবে বারবার ট্র্যাপ গুলো খুঁজে বের করলে তুমি খুব জলদি ট্র্যাপ ডিটেকশন স্কিল পেয়ে যাবে। কিছুক্ষণ পর ওরা একটা চার্চের ভেতরে ঢোকে। ওখানে ফোনা প্রেয়ার শুরু করে। হিবিকি হুট করে একটা জিনিস বেশ চকমক করতে দেখে। ক্লাউড তখন তাকে বুঝিয়ে বলে ঘরের কম্পাস ধরে প্রেয়ার করলে তার জবাবে একটা ডিভাইন জুয়েল জ্বলে ওঠে। আসলে ওই কম্পাসে প্রত্যেক গডের একটা করে ডিভাইন জুয়েল থাকে। হিবিকি কম্পাসটা ভালো করে লক্ষ্য করে বলে কিন্তু
একদম নিচের জুয়েলটা তো এখানে নেই। ক্লোড বেশ অবাক হয়, কারণ সে নিজেও এখনো এই ব্যাপারটা খেয়াল করেনি। ক্লোড চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে আশ্বস্ত করে, মনে হচ্ছে চার্চের ভেতর কোনো আনডেড নেই। হঠাৎ চার্চের ঘন্টা বিকট শব্দে বাজতে শুরু করে। আওয়াজটা এতটাই কানে লাগছে, সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে আসে। বাইরে আসতেই বিপদ। ওদের সামনে হুটহাট অনেকগুলো আনডেড হাজির হয়ে যায়। ক্লোড নিজের সোর্ড দিয়ে এক কোপে ওগুলোকে 2 টুকরো করে দেয়, কিন্তু ওগুলো তো মরেও মরে না, শরীরের কাটা অংশ নিয়ে দিব্যি নাড়াচড়া করছে। লিলিয়ানও নিজের ফায়ার বল দিয়ে অ্যাটাক করে, কিন্তু ওগুলোর কিছুই হয় না। শেষমেশ জীবন বাঁচাতে সবাই আবার চার্চের ভেতর ঢুকে পড়ে। ফোনা তখন আন্দাজ করে ওই চার্চের ঘন্টা বাজার সাথে আনডেড গুলোর আসার কোনো সম্পর্ক আছে। এদিকে চার্চের ঘন্টা আবার জোরে বাজতে থাকে আর চারপাশ আনডেডে ভরে যায়। ক্লাউড তখন হিবিকিকে বলে বেল টাওয়ারটা গিয়ে চেক করতে। হিবিকি আর লিলিয়ান জলদি বেল টাওয়ারের উপরে উঠে যায়। ক্লাউড ফোনাকে বলে ওরা আমাদের চার্চের দরজা ভাঙার আগেই কেন না আমরা বাইরে গিয়ে ওদের একটু ধোলাই দিই। পরের দৃশ্যে হিবিকি আর লিলিয়ান বেল টাওয়ারে উঠে দেখে ওখানে কেউ নেই। তাহলে ঘন্টা বাজছে কি করে? হিবিকি নিচে তাকিয়ে দেখে ক্লোড আর ফোনা দরজা ভেঙে বাইরে বেরিয়ে গেছে আর আনডেডদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আনডেড গুলো ওদের চারপাশ থেকে ঘিরে ধরেছে দেখে হিবিকি উপর থেকে তীর ছুটতে থাকে, কিন্তু তীরের আঘাতে আনডেড গুলোর কিছুই হচ্ছে না। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো আশেপাশে কেউ নেই, তাও ঘন্টাটা আপনা আপনি বেজে চলেছে। ওরা কিছুই বুঝে উঠতে পারছে না। ঠিক তখন ইভেলকে দেখা যায়। সে নিজের ম্যাজিক্যাল মিরর দিয়ে সবটা দেখছে আর মনে মনে ভাবছে এবার দেখি তোমরা কি করো। হিবিকি ঘন্টাটা ভালো করে চেক করে দেখে, ওটা একদম নর্মাল। সেপোচান তখন তাকে পরামর্শ দেয় চারপাশটা ভালো করে দেখতে। হিবিকি নিজের এক্সপার্ট আই অ্যাক্টিভেট করে চারদিকে চোখ রাখতে অদ্ভুত একটা দৃশ্য ধরা পড়ে। ওখানে একটা মিরর ভেসে আছে। ইভেল তো অবাক, হিবিকি ওটা খুঁজে পেল কিভাবে? আসলে ওই মিররের ভেতরে থাকা ঘন্টার আওয়াজে আনডেড গুলো বারবার ফিরে আসছিল। হিবিকি তখন ওই মিরর লক্ষ্য করে তীর ছোড়ে, কিন্তু ওটা রিফ্লেক্ট করে ইভেলের পাশ দিয়ে বেরিয়ে যায়। হিবিকি আর লিলিয়ান এবার বেশ রেগে যায়। হিবিকি তীর আর লিলিয়ান ফায়ারবল দিয়ে একসাথে ওই মিররে অ্যাটাক করে। হিবিকির তীরগুলো বারবার রিফ্লেক্ট করে ইভেলের গা ঘেঁষে চলে যেতে থাকে, কিন্তু লিলিয়ানের ফায়ারবলটা মিররের পাশে লেগে একটা বড় বিস্ফোরণ ঘটায়। ওই ধোয়া আর ঝামেলার মাঝে একটা রিফ্লেক্টেড তীর হুট করে ইভেলের ম্যাজিক্যাল মিররটা ভেঙে ফেলে, আর সাথে সাথে চার্চের ওই অদৃশ্য মিররটাও চুরমার হয়ে যায়। ম্যাজিক কাটতে সব আনডেড এক নিমিষে ভ্যানিশ হয়ে যায়। পরের দিন সন্ধ্যা হয়ে আসে। গ্রামের মানুষগুলো বিপদ থেকে বেঁচে অনেক খুশি আর ওদের প্রাণ ভরে থ্যাংক ইউ বলছে। সেই ছোট মেয়েটা ফোনাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? ফোনা হেসে বলে হ্যাঁ, আমি একদম ঠিক আছি। ক্লোড তখন হিবিকিকে বলে আমাদের মিশন এখনো বাকি, চলো আবার রওনা দিই। ফোনা হিবিকিকে বিদায় দেওয়ার সময় একটু মজা করে বলে পরের বার যখন দেখা হবে তখন কিন্তু আবার সেই মেয়েদের কিউট ড্রেসটা পরে আসবে। হিবিকি সাথে সাথে না করে দেয়। এদিকে ইভেল বেশ বিরক্ত। সে ভাবে হিবিকির অদ্ভুত এই স্কিল আর ম্যাজিক আমার পথে বেশ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে ক্লোডকে শেষ করতে হলে আমার আরো ভালো করে প্রস্তুতি নিতে হবে। এরপর চিফ গডকে দেখা যায়। চিফ গড বলে যাই হয়ে যাক না কেন পাস্ট কখনো বদলানো যায় না। আমাদের করা ভুলগুলো আর ঠিক করা সম্ভব না, আর এই কারণেই আমি তোমাকে মরতে দেব না। আমি চাই তুমি সার্ভাইভ করো আর হ্যাপি থাকো, যাতে যখন সে ঘুম থেকে উঠবে তখন এই ওয়ার্ল্ড যেন ডিস্ট্রয় না হয়ে যায়। কিছুক্ষণ পর ডানজনের সামনে গার্ড ওদেরকে আটকে দেয়। গার্ডের মনে হচ্ছিল হিবিকি একটা বাচ্চা ছেলে। তখন লিলিয়ান গার্ডকে বুঝিয়ে বলে ও দেখতে ছোট হলেও ও কিন্তু একজন অ্যাডাল্ট। হিবিকি তখন গার্ডকে তার গিল্ডের পেপারস দেখায়। ওগুলো দেখে গার্ড ওদের ভেতরে যাওয়ার পারমিশন দেয়। এদিকে এমালিও হিবিকির সাথে দেখা করার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে আছে। সে ভাবছে হিবিকিও নিশ্চয়ই তার সাথে দেখা করতে চায়। তখনই তার একটা লকেট জ্বলতে শুরু করে। ওটা আসলে ইভেলের সাথে তার ফ্রেন্ডশিপের একটা টোকেন ছিল। লকেট জ্বলার মানে হলো ইভেল কোনো বিপদে আছে। এটা দেখে এমালিয়া ইভেলের দিকে রওনা দেয়। এরপর হিবিকি আর বাকি 3 জন একটা ইনে বসে কথা বলছিল। ক্লাউড হিবিকিকে বলে ডানজনে যাওয়ার আগে আমরা ওটা কিভাবে বিট করব তার একটা প্ল্যান লিখে ডকুমেন্ট বানাতে হবে। সি র্যাঙ্কের নিচের অ্যাডভেঞ্চারারদের ডানজনে কতক্ষণ সময় লাগবে সেটা রেজিস্টার করিয়ে পারমিশন নিতে হয়। গিল্ড আসলে কেয়ারলেস অ্যাডভেঞ্চারারদের আটকে মৃত্যুর সংখ্যা কমাতে চায়। লিলিয়ান তখন বলে ওই ডকুমেন্ট আমি লিখতে চাই। ক্লোড তাতে রাজি হয়ে বলে আমরা ডানজনের যত ভেতরে যাব এনিমিদের লেভেল তত বাড়বে। নর্দার্ন রেঞ্জে 30টা ফ্লোর আছে আর প্রতি 10 নম্বর ফ্লোরে একটা করে বস ফাইট হয়। আমি শুনেছি 10 নম্বর ফ্লোরের বস হলো সিলভার এমব্রয়েড উলফ। তুমি এসব মাথায় রেখে ডকুমেন্টটা বানিয়ে ফেলো। লিলিয়ান মাথা নাড়িয়ে বলে আমি বুঝতে পেরেছি, আমি বেশ ভালো মতো ভেবেচিন্তেই ডকুমেন্টটা বানাবো।
ততক্ষণ তোমরা দুজন রেস্ট নাও। কিছুক্ষণ পর হিবিকি আর ক্লোড নিজেদের রুমে আসে। হিবিকি বলে চলো সাথে নেওয়ার জিনিসপত্রগুলো আরেকবার চেক করে নিই। ক্লোড সাই দিয়ে বলে ঠিক আছে, আর্মার আর ওয়েপন তো আমরা রুবেলের ওখান থেকে নিয়ে নিয়েছি, আর পোশন তুমি নিজের স্কিল দিয়ে বানিয়ে নিতে পারবে, এখন শুধু খাবার দরকার। তখনই হিবিকি চিৎকার করে বলে আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেছি, সেটা হলো আন্ডারওয়্যার। ডানজনে গেলে তো আমরা জামা কাপড় ধুতে পারবো না, আন্ডারওয়্যার চেঞ্জ করতে না পারলে খুব বাজে অবস্থা হবে। ক্লোড অবাক হয়ে বলে ওগুলো বদলানোর বদলে আমরা কি বাবল ওয়াশ দিয়ে ক্লিন করতে পারি না? হিবিকি তাকে বোঝায় পানি দিয়ে পরিষ্কার করা আর ম্যাজিক দিয়ে পরিষ্কার করা কিন্তু এক ব্যাপার না, আমি পানি দিয়ে ধোয়া আন্ডারওয়্যার পরতে চাই। ক্লোড অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি ওগুলো কিনে নিতে পারো না? হিবিকি মাথা চুলকে বলে আসলে এগুলো কেউ সেল করে না। এসব শুনে ভেনে তাকে সরাসরি বলে দেয় তোমার তো নিজের ব্রেন ইউজ করা উচিত, তোমার কাছে এত সব স্কিল আছে কিন্তু আমার মনে হয় সেগুলো তোমার কাছে থেকে একদম ওয়েস্ট হচ্ছে। তখন হিবিকির হঠাৎ মনে পড়ে যায় যে ভেনে কোন স্কিলের কথা বলছে, এটা আসলে তার কপি পেস্ট স্কিল। দেরি না করে সে নিজের স্কিল ইউজ করে আন্ডারওয়্যারের অনেকগুলো কপি বানিয়ে ফেলে আর সেগুলো সব সোজা ভেনের গায়ের উপরে গিয়ে পড়ে। কিছুক্ষণ পর এমালিয়া সেই হান্টেড ক্যাসেলের সামনে আসে যেখানে সে আগে ইভেল আর স্টিলিয়ার সাথে এসেছিল। ভেতরে গিয়ে সে দেখে ইভেলের সামনে একটা সিলভার এমরল্ড উলফ দাঁড়িয়ে আছে। ইভেল আসলে ওটাকে কন্ট্রোল করছে কিন্তু এমালিয়া সেখানে পৌঁছাতেই ভুল বুঝে। তার মনে হয় উলফটা ইভেলের উপর হামলা করতে যাচ্ছে, সে সঙ্গে সঙ্গে তীর ছুঁড়ে অ্যাটাক করে কিন্তু উলফটা খুব চালাক, সে নিজেকে বাঁচিয়ে নিয়ে এমালিয়ার দিকে তেড়ে আসে। এমালিয়াও কোনো মতে নিজেকে রক্ষা করে। উলফটা তখন আবার অ্যাটাক করতে আসে। এমালিয়া তার সামনে একটা বড় পাথরের দেয়াল তৈরি করে দেয়, ওটার সাথে ধাক্কা খেয়ে উলফটা বেশ দূরে গিয়ে পড়ে। এরপর উলফটা নিজের স্কিল ইউজ করে অনেকগুলো গাছের ডাল দিয়ে এমালিয়াকে শক্ত করে পেঁচিয়ে ধরে। এসব দেখে ইভেল উলফটার প্রশংসা করে বলে ব্যাস অনেক হয়েছে। উলফটা তখন এমালিয়াকে ছেড়ে দেয়। ইভেল তাকে জানায় এটা এখন আমার সাথেই থাকে। এমালিয়া বেশ সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে মনস্টারদের কন্ট্রোল করে তুমি আসলে কি করতে চাও? ইভেল শান্ত গলায় বলে আমি ওয়ার্ল্ড পিস চাই। এমালিয়া অবিশ্বাস নিয়ে বলে আমার তোমাকে একদম বিশ্বাস হয় না। ইভেল একটু আফসোস করার ভান করে বলে একটা ফ্রেন্ডের মুখে এমন কথা শুনতে বেশ খারাপ লাগে। পরক্ষণেই সে জোরে জোরে হাসতে শুরু করে আর জিজ্ঞেস করে তোমার কি এখনো মনে হয় আমরা ফ্রেন্ডস? এমালিয়া পকেট থেকে লকেটটা বের করে দেখায় আর বলে 56 বছর পর আমার মনে হয়েছিল আমি একটা মেয়ে বন্ধু পেয়েছি। ইভেল কথা না বাড়িয়ে নিজের লকেটটা বের করে পায়ের নিচে পিষে ভেঙে ফেলে। ঠিক ওই সময় উলফটা আবার এমালিয়ার দিকে তেড়ে এলে সে চারদিকে পাথর দিয়ে নিজেকে আটকে ফেলে। এরপর সে ইভেলের দিকে উইন্ড কাটার দিয়ে অ্যাটাক করে কিন্তু ইভেল একটা মিরর ইউজ করায় সেই অ্যাটাক উল্টো এমালিয়ার গায়ে এসে লাগে আর সে নিচে পড়ে যায়। ইভেল তাকে বিরক্তি নিয়ে বলে তুমি অনেক বেশি বিরক্তিকর আর তোমার মনটা খুব নরম। এই বলে ইভেল আর সে উলফ সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে হিবিকি আর বাকিরা গিল্ডে গিয়ে সেই ছোট রিসেপশনিস্টকে সব ডকুমেন্ট দিয়ে দেয়। ওগুলো পড়ে মেয়েটা বলে প্ল্যানটা তো বেশ ভালো। এরপর সে এদের ডানজনে যাওয়ার পারমিশন দেয়, এমনকি সে নিজের সাথে করে তাদের ডানজনের এন্ট্রান্স পর্যন্ত নিয়ে যায় আর গুড লাক জানায়। এদিকে ডানজনের ভেতর ক্লাউড হিবিকিকে ওয়ার্ল্ড ম্যাপ ছাড়াই সামনে এগুতে বলে। সে বোঝায় ওটার উপর খুব বেশি ডিপেন্ড করলে তোমার ভেতর কখনো ডেঞ্জার সেন্স তৈরি হবে না। ওদিকে সেপোচান হিবিকিকে জানায় যে ডিভাইন অথরিটির কন্ডাক্টিভিটি রেটিং 15% কমে গেছে। এর মানে হলো চিফ গড এখন তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না। চিফ গড তখন একা একা ভাবেন এখন উপায়। ঠিক ওই সময় গড অফ ম্যাজিক সেখানে এসে জিজ্ঞেস করে কি নিয়ে কথা বলছো? চিফ গড তাকে জানায় যে ছেলেটা ডানজনে ঢুকেছে। শুনে গড অফ ম্যাজিক বেশ টেনশনে পড়ে যায় আর বলে কিন্তু কেন? আমাদের দেয়া স্কিল থাকলেও ওর বর্তমান স্ট্যাটাস অনুযায়ী ডানজনে যাওয়াটা বেশ ডেঞ্জারাস হয়ে যাবে। চিফ গড তাকে জানায় সে সেজিসদের সাথে দেখা করে নিজের ওয়ার্ল্ডে ফিরে যাওয়ার রাস্তা খুঁজতে চায়। গড অফ ম্যাজিক বলে তুমি তাহলে তাকে জানালে না কেন নিজের ওয়ার্ল্ডে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই? চিফ গড বলে আমি তাকে মরতে দিতে চাই না, আবার তার লাইফ কন্ট্রোল করতেও চাই না। গড অফ ম্যাজিক ভাবে আমার হঠাৎ তার জন্য এত চিন্তা হচ্ছে কেন? ওদিকে চিফ গড মনে মনে ভাবে নিজের ওয়ার্ল্ডে ফিরে যাওয়ার রাস্তা শুধু তোমার মেমোরিতে নেই। সে আরো ভাবে ডানজনে ঢোকার কারণে সে হয়তো আমার কথা শুনতে পাচ্ছে না, তবে কানেকশন এখনো পুরোপুরি কেটে যায়নি। চিফ গড তখন গড অফ ম্যাজিককে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? সে উত্তর দেয় আমি তোমাকে চায়ের ইনভিটেশন দিতে এসেছি। চিফ গড প্রথমে না করে দেয়, তবে গড অফ ম্যাজিক যখন জানায় এই চায়ের হোস্ট হলো গড অফ মেডিসিন, তখন চিফ গডের গড অফ মেডিসিনের কথা মনে পড়ে আর সে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর হিবিকি আর বাকি তিনজন আরো নিচে নামতে থাকে। হঠাৎ তাদের সামনে একটা স্লাইম চলে আসে। হিবিকি ফায়ার ম্যাজিক ইউজ করে স্লাইমটাকে মেরে ফেলে। ক্লোড খেয়াল করে রাস্তাটা এখানেই শেষ, যেটা কেমন একটা লাগে। সে হিবিকিকে জায়গাটা অ্যাপ্রাইজ করতে বলে। হিবিকি চেক করে দেখে ওটা একটা মনস্টার লকড রক। ক্লাউড বলে এর সামনে আমার স্পেয়ার কোনো কাজে আসবে না, এখানে এমন কিছু
একটা দরকার যেটা অনেক বড় এরিয়া জুড়ে হেভি ড্যামেজ দিতে পারবে। হিবিকি বলে তাহলে হয়তো লিলিয়ানের ওয়েপন কাজ করবে। লিলিয়ান রাজি হয়ে নিজের ম্যাজিক দিয়ে ওয়ালে অ্যাটাক করে আর ওয়ালটা ভেঙে যায়। ক্লোড এটা দেখে বলে ওর অ্যাটাক পাওয়ার এখন আমার থেকেও বেশি। তারপর সবাই সামনে এগোতে থাকে। হিবিকি বলে ডানজন বেশ কেমন একটা জায়গা, এটা আসলে বানিয়েছে কে? ভেনে উত্তর দেয় কে আর কেন বানিয়েছে সেটা আমিও জানি না, তবে জায়গাটা ট্র্যাপ আর মনস্টারে ভরা। ঠিক তখনই সেপোচান হিবিকিকে জানায় ডিভাইন অথরিটির কন্ডাক্টিভিটি রেটিং আবার 17% ড্রপ করেছে। এটা হয়তো টোটাল 25%-এর নিচে নেমে যাবে। হঠাৎ তাদের সামনে কয়েকটা বি মনস্টার চলে আসে। হিবিকি এক্সপার্ট আই অ্যাক্টিভেট করে অ্যারো দিয়ে নিশানা করে, তবে তার হিট করার চান্স এখন কমে 65% হয়ে গেছে। টার্গেট মিস হয়ে যায়। ঠিক তখনই লিলিয়ান উইন্ড কাটার দিয়ে অ্যাটাক করে একটা বি মনস্টার মেরে ফেলে। ক্লোড বাকি মনস্টারদের উপর অ্যাটাক করে তাদেরও শেষ করে দেয়। ক্লোড বলে চলো সামনে যাই, এখানে অনেক ট্র্যাপ আছে। এদিকে হিবিকি মনে মনে ভাবে আগে তো আমার টার্গেট গ্যারান্টিড হিট হতো। সেপোচান তাকে বুঝিয়ে বলে ডানজনের কারণে চিফ গডের পাওয়ার তোমার কাছে পৌঁছাতে প্রবলেম হচ্ছে, এজন্য তোমার ইনহেরিটেন্স স্কিল, এক্সপার্ট আই আর টিউটোরিয়াল উইক হয়ে গেছে। ক্লোড তাকে বলতে থাকে পিটফল সবচেয়ে কমন ট্র্যাপ, একটু খেয়াল রাখলে এগুলো এড়ানো যায়। তবে ক্লোড খেয়াল করে হিবিকি তার কথা শুনছে না, অন্যমনস্ক হয়ে আছে। হিবিকি নিজের ভুল বুঝতে পেরে নিচু হয়ে মাফ চায়। সে ক্লোডকে সত্যিটা জানায় তার স্কিলগুলো উইক হয়ে গেছে। কথাটা শুনে ক্লোড বলে তো এই জন্যই তোমার অ্যারো মিস হয়েছিল, অথচ এর আগে এমনটা কখনোই হয়নি। হিবিকি মন খারাপ করে বলে আমি শুধু বউ দিয়েই ফাইটে তোমাদের একটু আধটু হেল্প করতে পারতাম, এখন এই অবস্থা হলে তো আমি তোমাদের উপর বোঝা হয়ে যাব। লিলিয়ান তখন তার পাশে গিয়ে বসে। তোমার অ্যারো মিস হলেও কোনো সমস্যা নেই, আমি আমার ম্যাজিক দিয়ে ওদের হারিয়ে দেব, তুমি একদম চিন্তা করো না। ক্লোডও তাকে ভরসা দেয় তোমার অ্যারো মিস করলেও ওটা এনিমির মনোযোগ নষ্ট করে দেয়। এই সুযোগে আমার আর লিলিয়ানের কাজ অনেক সহজ হয়ে যায়। ক্লোড আরো বলে আমরা সবাই একসাথে আছি, আমরা সবাই ফ্রেন্ডস, আমাদের মাঝে ব্লাড রিলেশন না থাকলেও আমি তোমাকে নিজের ফ্যামিলি মনে করি। কথাগুলো শুনে হিবিকির মুখে হাসি ফোটে। সে থ্যাংক ইউ বলে, কিন্তু ক্লোড তাকে এখনই উঠতে দেয় না। সে বলে আমার এখনো অনেক কিছু বলার বাকি আছে, তোমার স্কিলগুলো বেশ কাজের, তবে এমন অনেক সিচুয়েশন আসবে যখন তুমি ওগুলো ইউজ করতে পারবে না। সে সময় নিজেকে সামলাতে না পারলে সার্ভাইভ করা অসম্ভব। হঠাৎ ভেনে এসে হিবিকির পায়ে টাচ করে আর হিবিকি ব্যথায় চিৎকার করে ওঠে। ক্লোড তখন হেসে বলে এখন থেকে আমরা একটু ট্রেনিং করব আর তোমার বউয়ের অ্যাকুরেসি আরো বাড়াবো। কিছুক্ষণ পর একটা জায়গায় এমালিয়া চোখ খোলে। সে উঠে বসে ভাবে আমি যদি নিজের বউ ইউজ করতে পারতাম তাহলে তাকে মেরেই ফেলতাম। সে উঠে দাঁড়িয়ে ওখান থেকে রওনা দেয় আর মনে মনে ঠিক করে আমাকে যে কোনো ভাবেই হোক তাকে আটকাতেই হবে। এরপর হিবিকি, ক্লোড আর লিলিয়ানকে একটা ডানজনে দেখা যায়। এটা সেখানে তাদের থার্ড ডে আর তারা এখন 6th ফ্লোরে আছে। হিবিকি একটা হর্ন র্যাবিটকে লক্ষ্য করে তীর ছোড়ে। র্যাবিটটা নিজেকে বাঁচিয়ে উল্টো হিবিকির উপর অ্যাটাক করে দেয়। হিবিকি অল্পের জন্য বেঁচে গেলেও ধাক্কা খেয়ে দূরে গিয়ে পড়ে। র্যাবিটটা আবার হিবিকিকে অ্যাটাক করতে এগিয়ে আসে। ঠিক তখনই লিলিয়ান এয়ার শ্রেডার ইউজ করে র্যাবিটটাকে টুকরো টুকরো করে মেরে ফেলে। এটা দেখে হিবিকি তার খুব প্রশংসা করে। পরের সিনটায় জানা যায় হিবিকি ফাইটের জন্য ক্লোডের স্কিল ধার করেছে। ক্লোডের রেন্টাল স্কিল থাকার কারণে হিবিকি এটা করতে পারছে। তারা ডানজনের আরো ভেতরের দিকে যেতে থাকে। হঠাৎ হিবিকি বলে সামনে একটা ট্র্যাপ আছে। সে ওই জায়গায় একটা পাথর ছুঁড়ে মারে। পাথরটা ওখান থেকে সাথে সাথে গায়েব হয়ে যায়। আসলে ওটা একটা টেলিপোর্টেশন ট্র্যাপ ছিল। কিছুক্ষণ পর তারা একটা জায়গায় ক্যাম্প করে। ক্লোড হিবিকিকে বলে ট্র্যাপ ডিটেকশন স্কিল পাওয়ার পর থেকে আমাদের স্পিড বেশ বেড়ে গেছে। এখানে আসার পথে হিবিকি বারবার ট্র্যাপে পড়ছিল, সে কারণেই সে ট্র্যাপ ডিটেকশন স্কিলটা পেয়ে যায়। এদিকে একটু আগে ডিনার শেষ করার পরেও ভেনেকের আবার ক্ষুধা লেগে যায়। সে আবদার করে বলে এইটুকু খাবারে আমার পেট ভরেনি, লাঞ্চে যা খেয়েছিলাম আমার ওটাই চাই। হিবিকি কথা শুনতে কপি অ্যান্ড পেস্ট স্কিল ইউজ করে একটা স্যান্ডউইচ বানিয়ে দেয়। ভেনেক ওটা খেতে শুরু করে আর খাবারটা তার খুব ভালো লাগে। হিবিকি মনে মনে ভাবে স্কিলটা সত্যি অনেক অ্যামেজিং, আমি চাইলে তো যত খুশি গোল্ড কয়েন কপি করতে পারি। সেপোচান তার মনের কথা বুঝতে পেরে বলে এমন কিছু করা কিন্তু ক্রাইম। হিবিকি মাথা নেড়ে বলে হ্যাঁ আমি জানি। তারপর হিবিকি জিজ্ঞেস করে 10th ফ্লোরের বস সিলভার এমেরাল্ড উলফ তাই না? আমরা আগের চেয়ে অনেক স্ট্রং হয়ে গেছি, এবার হয়তো তাকেও হারিয়ে দিতে পারবো। তারপর সবাই ঘুমিয়ে পড়ে। সিকিউরিটির জন্য লিলিয়ান চারপাশে এয়ার অ্যালার্ম সেট করে রাখে, কিন্তু হিবিকির চোখে ঘুম নেই। সে ভাবে আমাকে আরো স্ট্রং হতে হবে। ক্লোডের কাছ থেকে যে স্কিলগুলো ধার করেছি ওগুলো কপি করতে পারলে খুব ভালো হতো। সে ভাবা শেষ করার আগে সেপোচান ক্লোডের কাছ থেকে নেওয়া স্কিলগুলো কপি করে ফেলে। হিবিকি পুরো শকড হয়ে বিছানায় উঠে বসে। তার আওয়াজ পেয়ে ক্লোডও জেগে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে? হিবিকি তাকে খুলে বলে সে স্কিল রেপ্লিকেট করতে পারে। শুনে ক্লোড জাস্ট হা হয়ে যায়। সেপোচান তখন ক্লিয়ার করে দেয় কপি অ্যান্ড পেস্ট স্কিল দিয়ে লিভিং থিংস ছাড়া সবকিছু রেপ্লিকেট করা পসিবল। তবে
তবে তার জন্য হিবিকিকে ওই স্কিলগুলোর যোগ্য হতে হবে। ক্লোড হিবিকিকে বলে এখন তোমার ফ্লুইড স্টেপস শেখা দরকার। হিবিকি জানায় স্কিল কপি করতে হলে ওগুলো একটু প্র্যাকটিস করতে হবে। ক্লোড হেসে বলে তার মানে ট্রেনিং এর একটা ভ্যালু আছে, চলো তাড়াতাড়ি এই ডানজন পার করি। হিবিকি বলে তার আগেই আমরা মারা যাব। লিলিয়ান পাশ থেকে বলে আমি তেমন কিছু হতে দেব না। সে হঠাৎ ফায়ার অ্যাটাক করে ওদের দুজনকে জমিয়ে দেয়। আসলে ঘুমিয়ে ঘুমিয়ে সে সব করছিল। কিছুক্ষণ পর পঞ্চম দিন শুরু হয়। ওরা এখন 10 নম্বর ফ্লোরে। হিবিকি ফ্লুইড স্টেপস শিখে নেয়। এগুলো ব্যবহার করে সে সামনের দিকে এগোয়। সামনে একটা রুম দেখা যায়, ওটা বস রুম। হঠাৎ দরজা দিয়ে কয়েকজন ইনজুর্ড মানুষ বাইরে এসে মাটিতে পড়ে যায়। ক্লাউড খেয়াল করে বস রুম থেকে মনস্টারটা বের হতে যাচ্ছে। ক্লাউড দৌড়ে গিয়ে দরজাটা চেপে ধরে। লিলিয়ান ফায়ার অ্যাটাক করে মনস্টারটাকে আবার রুমের ভেতরে পাঠিয়ে দেয়। ক্লাউড তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দেয়। হিবিকি মেডিসিন গডের স্টাফ ব্যবহার করে ইনজুর্ড মানুষদের হিল করে। ক্লাউড একজন মানুষকে জিজ্ঞেস করে সিলভার এমরাল্ড উলফ কি তোমাদের এই অবস্থা করেছে? সে বলে হ্যাঁ, ওখানে 3টা সিলভার এমরাল্ড উলফ ছিল, ওদের মধ্যে একটা অনেক বেশি স্ট্রং। এদিকে বস রুমের ভেতর ইভেল সে সিলভার এমরাল্ড উলফটার সাথে থাকে। সে উলফটাকে কেমন যেন একটা টাচ করে। মনস্টারটা ভীষণ রেগে যায়। ইভেল বলে তোমার টার্গেট হলো ওই বিগ ব্ল্যাক উলফটার লাইফ সাপোর্ট, মানে ওই ছোট ছেলেটা। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। তারপর চিফ গডকে গড অফ মেডিসিন আর গড অফ ম্যাজিকের সাথে চা খেতে দেখা যায়। চিফ গড তো চা খেয়ে বেশ এনজয় করছে। সে বলে আমার পুরো বডিতে খুব পেইন হচ্ছে। গড অফ ম্যাজিক আমাকে বুলি করছিল, তুমি একটু আমাকে ট্রিট করো না। শুনেই গড অফ ম্যাজিক রেগে যায়। সে গরম চা চিফ গডের গায়ের উপর ঢেলে দেয়। কিছুক্ষণ পর হিবিকি, ক্লাউড আর লিলিয়ান বসরুমের ভেতরে ঢোকে। হিবিকি দেখে চারপাশটা পুরো ফরেস্টের মতো। ক্লাউড পরিষ্কার করে বলে এখানকার সবকিছু কিন্তু আর্টিফিশিয়াল। হিবিকি ওয়ার্ল্ড ম্যাপ অ্যাক্টিভেট করে দেখে ওখানে 3টা সিলভার এমরাল্ড উলফ আছে, লেভেল 25, 23 আর একটা লেভেল 43 এর। হিবিকি ওদের অ্যালার্ট করে দুটো সিলভার এমরাল্ড উলফ আমাদের দিকেই ফাইট করতে আসছে। লিলিয়ান সেই দিকে উইন্ড কাটার দিয়ে অ্যাটাক করে। দুটো সিলভার এমরাল্ড উলফ বাইরে এসে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে। ক্লাউড নিজের একটা সিঙ্গেল অ্যাটাক দিয়েই উলফ দুটোকে একেবারে শেষ করে দেয়। হিবিকি দেখে লেভেল 43 এর উলফটাও ওর দিকে তেড়ে আসছে। ওটা আসলে মনস্টারটার ম্যাজিক ছিল। চারপাশ থেকে অনেক ডালপালা ধেয়ে আসে। হিবিকি, লিলিয়ান আর ভেনে ওখান থেকে বাঁচতে দৌড় দেয়। হঠাৎ লিলিয়ান নিচে পড়ে যায়। হিবিকি ওকে টেনে তুলে একপাশে ছুড়ে দেয়। লিলিয়ানের জায়গায় হিবিকি নিজে অ্যাটাকের মুখে পড়ে। ডালপালাগুলো ওকে পেঁচিয়ে নিজের সাথে নিয়ে যায়। ক্লাউড সেখানে এসে লিলিয়ান আর ভেনেকে জিজ্ঞেস করে তোমরা ঠিক আছো? লিলিয়ান উত্তর দেয় আমরা তো ঠিক আছি, কিন্তু হিবিকি। ক্লাউড মাথা নেড়ে বলে ওদের কাছে এই ধরনের ম্যাজিক থাকা একদম উচিত ছিল না। ভেনে চারপাশটা একটু বোঝার চেষ্টা করে। আমি কেমন যেন একটা আলাদা গন্ধ পাচ্ছি। ক্লাউড ভাবতে থাকে ওরা হিবিকিকে কোথায় নিয়ে যেতে পারে। হঠাৎ তার হাতের একটা চিহ্ন উজ্জ্বল হয়ে ওঠে। এটা হিবিকির সাথে তার চুক্তির প্রতীক। সেখান থেকে একটা আলো বের হয়ে হিবিকির খোঁজ দিতে থাকে। কিছুক্ষণ পর বনের ভেতর একটা জায়গায় হিবিকি চোখ খোলে। সে ওয়ার্ল্ড ম্যাপ দেখে বুঝতে পারে ক্লাউড আর লিলিয়ান থেকে সে এখন অনেক দূরে। হঠাৎ সে টের পায় সে সিলভার এমরাল্ড উলফটা তার পেছনেই দাঁড়িয়ে। এটা সে লেভেল 43 এর উলফ। কোনো কারণে মনস্টারটা ভীষণ রেগে আছে, কিন্তু ফ্লাড আর ফ্লুইড স্টেপস কাজে লাগিয়ে হিবিকি কোনো মতে নিজেকে বাঁচায়। মনস্টারটা তখন নিজের গাছের ডালপালা দিয়ে হিবিকির চারপাশে একটা শক্ত দেয়াল তুলে তাকে বন্দি করে দেয়। তারপর নিজেকেও ডালপালায় ঢেকে হিবিকিকে অ্যাটাক করতে থাকে। আর হিবিকি শুধু এদিক ওদিক পালায়। ঠিক তখনই বাইরে ক্লাউড আর লিলিয়ান এসে পৌঁছায়। লিলিয়ান ভয় না পেয়ে সে দেয়ালের উপর ফ্লেয়ার বোম মারে, কিন্তু দেয়ালটার কিছু হয় না। ক্লাউড ও তার স্পিয়ার দিয়ে জোরে আঘাত করে, তাতেও কোনো লাভ হয় না। সেপোজান তখন হিবিকিকে বুঝিয়ে বলে এনিমির নিজস্ব স্কিল পার্সোনাল স্পেস অ্যাক্টিভেট হয়ে গেছে, ওরা বাইরে থেকে ফিজিক্যালি এই দেয়াল ভেঙে ভেতরে আসতে পারবে না। হিবিকি বেশ টেনশনে পড়ে যায়। এখন আমি কি করব? ভেনে তখন তাকে ডেকে বলে আমাকে সামন করো। হিবিকি আর দেরি না করে সামন সিক্রেট বিস্ট স্কিল ব্যবহার করে ভেনেকে ডাকতে যায়, কিন্তু ভেনের জায়গায় সেখানে অন্য একটা বিস্ট চলে আসে। মনস্টার উলফটা আবার ওদের দিকে তেড়ে আসতেই নতুন বিস্ট শাইনিং প্রিজন ম্যাজিক দেখায়। উলফটা অমনি এক জায়গায় আটকে যায়। এদিকে ভেনে বাইরেই দাঁড়িয়ে থাকে। সে অবাক হয়ে বলে ক্যাটসাইড তুমি ওখানে কেন গেলে? বিস্ট হিবিকির দিকে তাকিয়ে কমপ্লেন করে ভেনে এখানে খুব বাজে কাজ করছে। সে হিবিকিকে বোঝায় তুমি কন্ট্রাক্ট অফ ট্রু লয়ালিটি একদমই কাজে লাগাচ্ছ না। ওটা করলে এই উলফটাকে হারানো কোনো ব্যাপারই ছিল না। তাছাড়া ফিউচারেও তো তোমার অনেক কাজে আসতো। বিস্ট নিজের পরিচয় দিয়ে বলে আমার নাম ক্যাটলফিল্ড, আমি লাইটের সিক্রেট বিস্ট। সব কন্ট্রাক্ট আমি দেখাশোনা করি, আর আমি গড অফ ম্যাজিকের আন্ডারে কাজ করি। এরপর সে পেপার রিডিং স্কিল দেখায়। হিবিকির মাথার ভেতর কন্ট্রাক্ট অফ ট্রু লয়ালিটি নিয়ে সব নিয়ম পরিষ্কার হয়ে যায়।
কাজ শেষ করে ক্যাটলফিল্ড সেখান থেকে চলে যায়। সে যেতে সিলভার এমরাল্ড উলফটাও আবার ফ্রি হয়ে যায়। এবার হিবিকি মন ঠিক করে কন্ট্রাক্ট অফ ট্রু লয়ালিটি অ্যাক্টিভেট করে ফেলে। সে সরাসরি সামন নাইট স্কিল ব্যবহার করে। উলফটা আবার তার দিকে লাফিয়ে আসতেই ম্যাজিক কাজ করে। ক্লোড সরাসরি সেখানে সামন হয়ে যায়। সে নিজের স্পিয়ার দিয়ে এমন এক ধাক্কা দেয় যে উলফটা অনেক দূরে ছিটকে পড়ে। ক্লোড একটু ভেবে বলে এই উলফটাকে হারানোর চান্স এখন 50-50। হিবিকি তখন কোমর বেঁধে বলে তাহলে আমি নিজেকেও তোমার সাথে যোগ করছি। সে লেভেল ট্রাস্ট স্কিল অন করে দেয়। হিবিকির লেভেলগুলো ক্লোডের ভেতর ট্রান্সফার হতে থাকে। ক্লোড নিমিষে লেভেল 50 থেকে লেভেল 74 হয়ে যায়। ক্লোডের আত্মবিশ্বাস বেড়ে যায়। আমার জেতার চান্স। সে এক লাফে অনেক উঁচুতে উঠে স্পিয়ার দিয়ে মনস্টার উলফটার উপর মারাত্মক অ্যাটাক করে। উলফটা মাটিতে পড়ে শেষ হয়ে যায় আর চারপাশের দেয়ালটাও ভেঙে গুড়িয়ে যায়। ক্লোড ল্যান্ড করে হাসি মুখে বলে আমার জেতার চান্স এখন 100%। তারপর ক্লোড আর লিলিয়ান দৌড়ে হিবিকির দিকে এগিয়ে যায়। হিবিকি সেখানে একটা জেম দেখতে পেয়ে সেটা হাতে নেয়। সে অবাক হয়ে বলে এটা আবার কি? হঠাৎ চিফ গড চিৎকার করে ওঠেন ওটাতে টাচ করো না, তাড়াতাড়ি ওটা ফেলে দাও। কিন্তু হিবিকি সে জেম থেকে একটা ইভিল আওয়াজ শুনতে পায়। আওয়াজটা বলে ভালোই হলো, আমি আগে থেকেই ওটা রেডি করে রেখেছিলাম। মনে হচ্ছে ওয়ান ওয়ে ডেথ ট্রিপের জন্য একটা প্যাসেঞ্জার পাওয়া গেছে। দেখতে দেখতে সেখানে একটা টেলিপোর্টেশন ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে যায়। ওদিকে হিবিকির হাত থেকে সেই স্টোনটা কোনোভাবেই ছুটছে না। এই ইমার্জেন্সি দেখে সেপোচান এসকেপ স্কিল অ্যাক্টিভেট করার চেষ্টা করে, কিন্তু বাইরের কোনো ইন্টারফিয়ারেন্সের কারণে সেটা ফেল হয়ে যায়। চিফ গড রেগে বলেন আমি এটা কিছুতেই হতে দেব না। তখন সেপোচান এসকেপ স্কিল অ্যাক্টিভেট করার জন্য কিছু স্ট্যাটাস স্যাক্রিফাইস করে, কিন্তু তাতেও কাজ হয় না। সেপোচান আবারও কিছু স্ট্যাটাস স্যাক্রিফাইস করে, এবারও সেটা যথেষ্ট ছিল না। এসকেপ অ্যাক্টিভেট করার জন্য সে বারবার হিবিকির স্ট্যাটাস স্যাক্রিফাইস করতেই থাকে, তাও কোনো লাভ হয় না। শেষে সেপোচান স্কিল অফ রিঅ্যাকশন গার্ডিয়ান স্লাইড স্যাক্রিফাইস করে দেয়, কিন্তু এসকেপের জন্য সেটাও কম পড়ে যায়। এরপর সে স্কিল অফ রিঅ্যাকশন বাইস্ট্যান্ডার স্টিয়ার স্যাক্রিফাইস করে। এরপর সে সিল অফ রিঅ্যাকশনের ডোম অফ ড্রিমসও স্যাক্রিফাইস করে দেয়। এবার ফাইনালি কাজ হয়। টেলিপোর্টেশন ট্র্যাপের ইন্টারফারেন্স সাকসেসফুল হতেই হিবিকি ওখান থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে চিফ গড মাটিতে পড়ে যান। তিনি ভয় পেয়ে বলেন সে জেগে উঠেছে। পরের মুহূর্তে একটা মেয়েকে দেখা যায়। সে ঘুম থেকে উঠে বসে বলে চিফ গড তুমি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিলে, তুমি আসলেই হোপলেস। হিবিকি ওখান থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে ক্লোড আর লিলিয়ান দুজনেই বেশ টেনশনে পড়ে। কিছুক্ষণ পর চিফ গড মনে মনে ভাবেন নিজের পুরো শক্তি লাগিয়েও তিনি শুধু টেলিপোর্টেশন ট্র্যাপের লোকেশনটাই বদলাতে পেরেছেন। তিনি ভাবতেও পারেননি যে এত বড় কোনো পাওয়ারের মুখোমুখি হতে হবে। এর পেছনে আসলে কতজন আছে সেটা নিয়েও তিনি বেশ চিন্তিত। এদিকে গড অফ ম্যাজিক এসে গড অফ মেডিসিনকে বলে আমাদের চিফ গডকে এখান থেকে সরিয়ে নিতে হবে। গড অফ মেডিসিন তার সাথে একমত হয়ে বলে একদম ঠিক বলেছ, পরিস্থিতি এখন ইমার্জেন্সি, তাই আমাদের সব গডদের সাথে কন্ট্যাক্ট করা দরকার। ঠিক তখনই চিফ গড তাদের বাধা দিয়ে বলেন হিবিকিকে দেওয়া আমার প্রোটেকশন শেষ হয়ে গেছে, এখন নিশ্চয়ই তোমাদের সব মনে পড়ে গেছে। তখন তাদের সবকিছু মনে পড়ে যায়। তারা বুঝতে পারে হিবিকিকে কেন স্পেশাল ট্রিটমেন্ট দেয়া হচ্ছিল। গড অফ ম্যাজিক তখন চিফ গডকে জিজ্ঞেস করে তুমি আমাদের আগে কিছু বলনি কেন? তিনি বলেন সরি, আমি আসলে আমার প্রমিস রাখছিলাম, কিন্তু এখন আমার কিছুই করার নেই। 12 নম্বর গড মানে গড অফ রিজন জেগে উঠেছে। এরপর সেই মেয়েটাকে দেখা যায় যে আসলে গড অফ রিজন। সে বলে এখন ওয়ার্ল্ডকে ঠিক করার সময় এসেছে, কিন্তু সেটা করার আগে দৃশ্য বদলে যায় আর হিবিকিকে অন্য একটা জায়গায় দেখা যায়। সে ওয়ার্ল্ড ম্যাপ ইউজ করার চেষ্টা করে, কিন্তু সেটা কাজ করে না। সে সেপোচানকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু কোনো জবাব পায় না। সে তখন নিজের স্ট্যাটাস চেক করে দেখে তার অনেকগুলো স্কিল এখন আর কাজ করছে না। হঠাৎ ইভেল সেখানে হাজির হয়। সে বলে তোমাকে ট্র্যাক করতে আমার বেশ কষ্ট হয়েছে। ইভেল নোটিস করে যে হিবিকি তাকে চিনতে পেরেছে। সে বলে আমাদের প্রথম দেখা হওয়ার সময় তোমার পিছনে আমি সিলভার ডায়মন্ড উলফ ছেড়ে দিয়েছিলাম। ইভেল বুঝতে পারে চিফ গডের পাওয়ার এখনো হিবিকির সাথে আছে, তাই সে সেখানে একটা ব্যারিয়ার তৈরি করে দেয়। এতে জায়গাটা বদলে যায় আর চিফ গড তাদের আর দেখতে পারে না। ইভেল হিবিকিকে বলে তোমার মরার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট, তাই না? বলে সে হিবিকিকে অ্যাটাক করে, কিন্তু হিবিকি সেটা ডজ করে নেয় আর জিজ্ঞেস করে তুমি আমাকে মারতে চাও কেন? সে জানায় ওয়ার্ল্ডের ব্যালেন্স ঠিক রাখার জন্য একজন লর্ডকে মরা দরকার ছিল, কিন্তু তোমার জন্য আমি ফেল করেছি। হিবিকি তার কথা কিছুই বুঝতে পারে না। সে মেয়েটাকে অবজার্ভ করে, কিন্তু তার স্ট্যাটাস একদম নর্মাল মনে হয়। তারপর হিবিকি নিজের হাতে কন্ট্রাক্ট অফ ট্রু লয়ালিটির সিম্বলটা দেখে। সে ভাবে ক্লোডের সাথে আমার কানেকশন এখনো কাটেনি, কিন্তু আমি যদি তাকে এখানে ডেকে আনি তাহলে লিলিয়ান ডানজনে একা হয়ে যাবে। ওদিকে ইভেল হিবিকিকে অ্যাটাক করতে শুরু করে দেয়। হিবিকি ফ্লুইড স্টেপস ইউজ করে সেগুলো ডোজ করতে থাকে। ঠিক তখনই এই কন্ট্রাক্টের কারণে ক্লোড মনে মনে হিবিকির আওয়াজ শুনতে পায়। ইভেল ভাবে আগে আমি যা দেখেছিলাম সেটা নিশ্চয়ই এর ফুল পাওয়ার না। এটা ভেবে সে একটা বিশাল বড় অ্যাটাক করে, যেটা সরাসরি হিবিকির গায়ে লাগে আর সে অজ্ঞান হয়ে যায়।
যায়। এটা দেখে ইভেল মনে মনে হাসে, এ তো এভারেস্টের চেয়েও ফালতু। সে নিজের সোর্ড বের করে হিবিকির দিকে এগোতে থাকে, কিন্তু তখনই হিবিকির জ্ঞান অন্য একটা জায়গায় ফিরে আসে। সে নিজেকে গড অফ রিজনের সামনে দেখতে পায়। মেয়েটি তাকে উঠতে বলে। হিবিকি উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তুমি আমার ব্যাপারে এত কিছু জানলে কিভাবে? সে বলে, স্বপ্ন থেকে। সে হিবিকিকে আরো বলে, কাল রাতে তুমি ডিনারে স্যুপ খেয়েছিলে আর আগুন কন্ট্রোল করতে না পেরে মিট পুড়িয়ে ফেলেছিলে। শুনে হিবিকি অবাক হয়ে বলে, তুমি এটাও জানো? তখন গড অফ রিজন তাকে জিজ্ঞেস করে, এই ওয়ার্ল্ড নিয়ে তোমার কি মনে হয়? এই ওয়ার্ল্ড আসলে গডরা চালায়, সবকিছু তারাই কন্ট্রোল করে আর ডিসাইড করে দেয়, কিন্তু এটা মানুষের জন্য আদৌ ভালো কিনা তা আমি জানি না। মানুষের উচিত নিজের চেষ্টায় বড় হওয়া। হিবিকি শুনে বলে, জানি না কি হবে, এমনিতেও এই ওয়ার্ল্ড সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না। গড অফ রিজন বলে, তুমি ঠিকই বলেছো, তুমি এই ওয়ার্ল্ডে একদম হঠাৎ করে চলে এসেছো, তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। কথাটা শুনে হিবিকি মন খারাপ করে বলে, আমাকে আসলে অনেক কষ্ট করতে হয়েছে, এখানে সব জায়গায় শুধু মনস্টার, আমি কতবার মরতে মরতে বেঁচেছি। চিফ গডও কেমন যেন ক্যাজুয়াল আর ইরেসপন্সিবল, এখনো কোনো একটা কারণে আমাকে হান্ট করা হচ্ছে। তারপর সে বলে, এখন পর্যন্ত আমি খুব বাজে সিচুয়েশনে ফেসে আছি, কিন্তু আমি অনেক ফ্রেন্ডস আর কম্পেনিয়ন পেয়েছি, দারুণ কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে। এই ভালো জিনিসগুলো সব খারাপ স্মৃতি ভুলে যেতে সাহায্য করে। গড অফ রিজন জানতে চায়, তাহলে তুমি হ্যাপি? হিবিকি হ্যাঁ বলে, সবার হেল্পের কারণে আমি এখনো বেঁচে আছি। তার কথা শুনে গড অফ রিজন বলে, যদি তাই হয় তাহলে এইবার আমি ওটা করব না। তারপর তারা চা খেতে শুরু করে। গড অফ রিজন বলে, তুমি মিল্ক টি পছন্দ করো তাই না? সে আরো বলে, তোমাকে প্রোটেক্ট করার মতো পাওয়ার আমার নেই, কিন্তু তুমি এই প্রেজেন্টটা নাও। সে হিবিকির চায়ে মিল্ক মিশিয়ে দেয়। হিবিকি ওটা খেতে শুরু করে। গড অফ রিজন হিবিকিকে জানায়, তুমি এই ক্যাফে থেকে বাইরে গেলেই জেগে উঠবে। হিবিকি সেখান থেকে চলে যাওয়ার সময় মিররে নিজেকে দেখে ভাবে, ও তো দেখতে একদম আমার মতোই ছিল। এরপর গড অফ রিজন আবার গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ইভেল নিজের সোর্ড দিয়ে হিবিকিকে অ্যাটাক করে, কিন্তু তখনই হিবিকি জেগে ওঠে আর তার অ্যাটাক থেকে বেঁচে যায়। সেপোচান তাকে জানায় তার ফ্লুইড স্টেপ স্কিল লেভেল আপ হয়েছে। গড অফ রিজনের দেওয়া প্রেজেন্টের কারণে সেপোচান ফিরে আসে। সেপোচান হিবিকিকে বলে, আমি তোমাকে সাপোর্ট করছি, যত পারো নিজের স্কিলস ইউটিলাইজ করো। হিবিকি যে ক্রিস্টালের পেছনে লুকিয়েছিল, ইভেল ওটাতে অ্যাটাক করে ভেঙে ফেলে। হিবিকি সেখান থেকে সরে যায়। ইভেলকে ফায়ার দিয়ে অ্যাটাক করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সে ফ্লিট আর ফ্লুইড স্টেপস ইউজ করে মুভ করতে থাকে। ইভেলের উপর বাবল ওয়াশ ইউজ করে। বাবল ওয়াশে ইভেল পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। তার বেশ ভালো লাগে, কিন্তু পরক্ষণেই সে জ্ঞানে ফিরে হিবিকিকে আবার অ্যাটাক করা শুরু করে। সেপোচান হিবিকিকে লেফটে ডোজ করতে বলে। সেপোচান বারবার হিবিকিকে গাইড করে আর ইভেলের অ্যাটাক থেকে বাঁচায়। এদিকে ইভেল মনে মনে ভাবে, ওর মুভমেন্টস হঠাৎ এত অ্যাকুরেট হয়ে গেল কিভাবে? এটা কি চিফ গডের ফেট কন্ট্রোল পাওয়ার? সেপোচান চিৎকার করে হিবিকিকে বলতে বলে, আমার লেভেল বেড়ে গেছে। হিবিকিও ঠিক তাই করে। কথাটা শুনে ইভেল এমন একটা অ্যাটাক করে, হিবিকির সব স্কিল আর লেভেল কমে একদম লেভেল 1 হয়ে যায়। এটা দেখে সেপোচান হাসতে থাকে। হিবিকির টিউটোরিয়াল স্কিলের লেভেল 1 ইফেক্ট অর্থাৎ গাইড অ্যাক্টিভেট হয়ে যায়। সেখানে এমালিয়া সমন হয়। সেপোচান তাকে সেই সিচুয়েশন সম্পর্কে আগেই বুঝিয়ে দিয়েছিল। এমালিয়া ইভেলকে লক্ষ্য করে অ্যারো ছুড়ে মারে। ইভেল নিজের মিরর দিয়ে সব অ্যারো রিফ্লেক্ট করে দেয়। ক্লোডের সাথে হিবিকির কানেকশন থাকার কারণে সেখানে কি হচ্ছে সব ক্লোড, লিলিয়ান আর ভেনে জানতে পারে। তারা সেখান থেকে তাকে হেল্প করার কথা বলে। ভেনে হিবিকিকে বলে, ইভেলকে অ্যাপ্রেজ করে তার উইক পয়েন্ট খুঁজে বের করো। হিবিকি তাকে অ্যাপ্রেজ করে। তখন ইভেল আর এমালিয়ার মধ্যে খুব ভয়ঙ্কর একটা ফাইট চলতে থাকে। ইভেল হঠাৎ তার থেকেও একটু বেশি স্ট্রং হয়ে ওঠে। একটা অ্যারো গিয়ে এমালিয়াকে লাগতে যাবে, ঠিক তখনই হিবিকি তাকে বাঁচিয়ে নেয়। ইভেল তাদের উপর আরেকটা অ্যারো দিয়ে অ্যাটাক করে, সেটা সরাসরি তাদের গায়ে লেগে যায়। হিবিকি তাকে অ্যাপ্রেজ করে তার কাছে মিরর স্কিন দেখতে পায়। সে বুঝে যায় ইভেল সবকিছু রিফ্লেক্ট করছে। এটা দেখে সে এমালিয়াকে বলে, তোমার কি সেই ক্রিস্টাল হর্ন র্যাবিটের কথা মনে আছে? আমরা ওই স্পেলটা ইউজ করলে আমার মনে হয় না ওটা রিফ্লেক্ট করতে পারবে। ইভেল তাদের থেকে এগিয়ে আসে। হিবিকির কথা শুনে এমালিয়া তার চারপাশ দিয়ে একটা আর্থ ওয়াল তৈরি করে দেয়। এমালিয়া আর হিবিকি দুজনে মিলে একটা অ্যারো রেডি করে। ওই কন্ট্রাক্ট অফ ট্রু লয়ালিটির সিম্বলের মাধ্যমে লর্ড লিলিয়ান আর ভেনেও হিবিকিকে নিজেদের পাওয়ার শেয়ার করে। এতে ওই অ্যারোটার পাওয়ার অনেক বেড়ে যায়। তারা সেটা দিয়ে ইভেলের উপর অ্যাটাক করে। সেখানে একটা বড় ব্লাস্ট হয় আর ব্যারিয়ারটাও চলে যায়। ইভেলের একটা হাত একেবারে শেষ হয়ে যায়। তার অবস্থা খারাপ হয়ে পড়ে। ইভেল বলে, এটা একটা ক্লোন বডি হলেও একটা ফেলিওর, ওর জন্য আমাকে অনেক কথা শুনতে হবে। সে এমালিয়াকে বলে, আমাদের আবার দেখা হবে। এই বলে সে গায়েব হয়ে যায়। হিবিকি এমালিয়াকে তাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ বলে। তখনই এমালিয়ার কাপড়ের একটা বোতাম খুলে যায়। হিবিকির টিউটোরিয়াল স্কিল লেভেল আপ রিকোয়ারমেন্টে পৌঁছে যায়। এর মানে গাইডের সাপোর্ট এখন আর সে পাবে না। এই কারণে এমালিয়া এখান থেকে গায়েব হয়ে যায়। যাওয়ার সময় হিবিকি তাকে কাপড়ের বোতামটা ফেরত দিয়ে দেয়। ভেনে, লিলিয়ান আর ক্লোড তিনজনেই হিবিকির প্রশংসা করে। তখন চিফ গডও
তার সাথে কথা বলতে পারে। গড অফ ম্যাজিক তখন চিফ গডকে বলে সে আমাদের হেল্প ছাড়াই এই ডেঞ্জার সামলে নিল। এটা সত্যিই বেশ ইমপ্রেসিভ। সে চিফ গডের কান টেনে ধরে জিজ্ঞেস করে এবার তুমি কি করবে। সে আসলে গড অফ রিজনের ব্যাপারে কথা বলছে। চিফ গড বলে সে আবার ঘুমাতে চলে গেছে, তাই আমরা আরো কিছু সময় শান্তিতে থাকতে পারবো। কিছুক্ষণ পর কর্পস কিলার অ্যাডভেঞ্চারিং পার্টি রয়্যাল টাউনে চলে আসে। হিবিকি আর ক্লোডের কন্ট্রাক্টের হেল্প নিয়ে তারা একে অপরের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে হিবিকির ফ্রেন্ডসরা গিল্ডে গিয়ে জুয়েলের কাছে হিবিকির ব্যাপারে খোঁজ নেয়। এমালিয়া সেখানে আসে। সে তাদের বলে আমি হিবিকিকে চিনি, আমি তোমাদের গাইড হয়ে যাচ্ছি, তোমরা আমাকে ফলো করো।